ফার্স্ট ক্লাস গাইনির একটা ক্লাস। এখানে আপনারা প্রেগন্যান্সি আর আর্লি প্রেগন্যান্সি যে কমপ্লিকেশন গুলো এগুলো নিয়ে আসলে এই চ্যাপ্টারটা মানে এই ক্লাসটা সাজানো। একটা হচ্ছে ব্লিডিং ইন আর্লি প্রেগন্যান্সি, ইট ক্যান বি অ্যাবর্শন, ইট ক্যান বি ইক্টোপিক প্রেগন্যান্সি, ইট ক্যান বি মোলার প্রেগন্যান্সি। হ্যাঁ, এবং তার সাথে আরেকটা জিনিস আমাদের অ্যাড করা, সেটা হচ্ছে রিকারেন্ট প্রেগন্যান্সি লস, যেহেতু প্রেগন্যান্সি লস নিয়ে আমাদের কথাবার্তা। তো এই জন্য এই ক্লাসটা সাজানো। তবে এখানে যদি আমি ওভারঅল যদি একটু দেখি ক্লাসটার দিকে, তাহলে এখানে সবচেয়ে জরুরি যেটা আমাদেরকে একদম থ্রু অ্যান্ড থ্রু মানে সবকিছুই জানতে হবে, এটা হচ্ছে মোলার প্রেগন্যান্সি জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ। এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আরপিএল এর একটা ক্লিয়ার নলেজ আমাদের রাখতে হবে, কারণ আরপিএল থেকে এসএকিউ দিয়ে প্রশ্ন আসে, আরপিএল ব্রড কোশ্চেনের প্রশ্ন হয়, আরপিএল কেস থাকে, জিটিডির ব্রড কোশ্চেন হতে পারে, জিটিডির অনেকগুলো এসএকিউ প্রশ্ন আছে, তারপরে শর্ট নোটের প্রশ্ন আছে। এছাড়া জিটিডি কেস তো আমরা ক্লিনিক্যালে পাই। এছাড়া যদি বলি একটপিক প্রেগন্যান্সি কিন্তু অন এন্ড অফ প্রশ্ন চলে আসে, সেটা এসএকিউতে প্রশ্ন থাকে, সেটা অসপিআইইউ এর খুব ভালো প্রশ্ন একটপিক প্রেগন্যান্সি। সেজন্য একটপিক প্রেগন্যান্সিটাও কিন্তু ডিটেলস আমাদেরকে জানতে হবে। এখানে এক জায়গাটা রয়ে গেছে যেটা আমাদের ইনক্লুড করা হয় নাই, কিন্তু এটাও আমাদেরকে কভার দিতে হবে, সেটা হচ্ছে প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন। এটাও কিন্তু আমাদের কভারেজে রাখতে হবে, কারণ এটা খুব ভালো একটা এসএকিউ। প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন খুব ভালো একটা এসএকিউ হিসেবে যায়। আর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, অ্যাবর্শন, এগুলো তো আছে। অ্যাবর্শনের মধ্যে যদি বলি, অ্যাবর্শনের মধ্যে সবচেয়ে ভালো নলেজ যেটা রাখতে হয় সেটা হচ্ছে অ্যাবর্শনে আপনার সেপটিক অ্যাবর্শন থেকে প্রশ্ন থাকে, সেপটিক অ্যাবর্শনের সিনারিও থাকে, সেপটিক অ্যাবর্শনের টাইপ আছে, গ্রেড 1, 2, 3, 4। হ্যাঁ, এই টাইপ গুলো আছে। প্রেজেন্স অফ সিভিয়ারিটিটা কেমন, সেখানে ম্যানেজমেন্ট কেমন, এরকম করে সেপটিক অ্যাবর্শন দিয়েও কিন্তু প্রশ্ন থাকে। বাকিগুলো যেমন হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন বা ইনকমপ্লিট অ্যাবর্শন বা থ্রেটেন অ্যাবর্শন, ওগুলো চেয়ে খুব জরুরি হচ্ছে সেপটিক অ্যাবর্শন, কারণ এটা টোটালি ম্যানেজমেন্ট একদমই আলাদা হয়ে আসে। ওই জন্য এটা আমাদের জানতে হয়। তাহলে এই যে এতগুলো টপিকস, এখন এগুলোর আমি ডিসকাশনটা কেমন হবে, আমি আজকে আপনাদেরকে মেইনলি জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ এটা একটু ক্লিয়ারলি জানাবো, এবং সেটা কেস বেসিস এবং হচ্ছে রিটেন বেসিস দুইটাতেই যাতে আপনাদের কভার হয়, সেজন্য আমি এটা নিয়ে একটু কথা বলবো। আর সময় যদি পাই তাহলে হচ্ছে অ্যাবর্শন একটু টাচ করব। আর আমরা নেক্সট একটা ক্লাস আছে আমাদের কালকে, সেটাতে আমরা আরপিএল একটপিক এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা মেইনলি জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজটা একটু ক্লিয়ার কনসেপশনে রাখতে চাই, কারণ এটা আমাদের প্রশ্ন আসে। হ্যাঁ, এবং এটা আমাদের কনসেপশন ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমেই যদি বলি, আমি লাস্টে আপনাদেরকে হিস্ট্রির জিনিসটাকে কম্পাইল করে দিব, যে হিস্ট্রিটা কিভাবে আমরা নিব। আগে আমরা বেসিক কনসেপ্টটা নিই এবং জিনিসটা সম্পর্কে জানি, এরপরে ক্লিনিক্যালে আমাদের মেইন জিনিস, ক্লিনিক্যালের যেটা অ্যাড অন, সেটা হচ্ছে হিস্ট্রিটা কিভাবে লিখবো বা হিস্ট্রিটা কিভাবে নিব, সেটা আমরা পরে আসছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ, এই জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ জিনিসটা কি? হ্যাঁ, এটা কি? তো এটা আপনি যদি ডেফিনিশনটা খুব ভালো করে পারেন, তাহলে এখানে অনেকগুলো জিনিস আপনার ইনক্লুড হয়ে যায়। তো gestational trophoblastic disease, it includes a spectrum of interrelated tumor. স্পেকট্রাম অফ ইন্টাররিলেটেড টিউমার, শুধু একটা টিউমার না, এটা অনেকগুলো টিউমারকে ইনক্লুড করছে। জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ যখনই বলে তখন আমাদের মাথায় অনেকগুলো জিনিস আসে। ইট ক্যান বি মোলার, ইট ক্যান বি পার্শিয়াল মোল, ইট ক্যান বি কোরিওকার্সিনোমা, ইনভেসিভ মোল, পিএসটিটি, ইটিটি, অনেকগুলো জিনিস আছে। তো সেই জন্য এগুলো সবগুলোর এক কথাতে আমরা জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ বলছি। তো এটাকে যখন আমার ইলাবোরেট করতে হচ্ছে, তাহলে ইট ইনক্লুডস এ স্পেকট্রাম অফ ইন্টাররিলেটেড টিউমার ইনক্লুডিং complete and partial mole, invasive mole, choriocarcinoma, placental site trophoblastic tumor, and epithelioid trophoblastic tumor that have varying propensity for local invasion and metastasis. এটা হচ্ছে এটার ক্রাইটেরিয়া বা এটার ক্যারেক্টারিস্টিক্স জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজের। এখন এই জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজকে যদি আমি একটু ক্লাসিফাই করি, একটু যদি ডিপে যাই, তখন আমাদের এটার আমরা ব্রড বেজে দুই ধরনের ক্লাসিফিকেশন পেতে পারি। একটা হচ্ছে নন ম্যালিগন্যান্ট জিটিডি, আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট জিটিডি। যেহেতু এটা একটা ইন্টাররিলেটেড টিউমার, এখানে কিছু নন ম্যালিগন্যান্ট জিটিডি আছে, কিছু ম্যালিগন্যান্ট জিটিডি আছে, এবং এখানে আরেকটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই নন ম্যালিগন্যান্ট জিটিডি গুলো প্রোগ্রেস করে ম্যালিগন্যান্সির দিকে যেতে পারে
যদি আমরা ফলো আপ না করি। তাহলে হোয়াট আর দ্য নন ম্যালিগন্যান্ট জিটিডি? দিজ আর কমপ্লিট মোল অ্যান্ড পার্শিয়াল মোল। এই দুটা হচ্ছে নন ম্যালিগন্যান্ট জিটিডি বা প্রি ম্যালিগন্যান্ট। এটা নন ম্যালিগন্যান্ট না বলে প্রি ম্যালিগন্যান্ট বলা ভালো, কারণ এরা আসলে প্রি ম্যালিগন্যান্ট স্ট্যাটাস ঠিক মতো ট্রিটমেন্ট না করলে সেখান থেকে ম্যালিগন্যান্সিতে সে ট্রান্সফর্ম হয়। এই জন্য এটা বেসিক্যালি প্রি ম্যালিগন্যান্সি ক্লাসিফিকেশন হিসেবে যায়। ম্যালিগন্যান্ট জিটিডি কারা? সেটা হচ্ছে ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, পিএসটিটি, ইটিটি, এরা হচ্ছে ম্যালিগন্যান্ট জিটিডি। এখন এই ম্যালিগন্যান্ট জিটিডি গুলোর মধ্যে আমরা আবার ক্যাটাগরাইজ করি, সেটা ক্যান বি লো রিস্ক, ক্যান বি হাই রিস্ক। হ্যাঁ, তো এটা আমরা আলাদা করে আবার ক্যাটাগরাইজ করি। আচ্ছা, এখন আসেন আমরা তাহলে জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজের যেটা প্রি ম্যালিগন্যান্ট স্ট্যাটাস, যেটাকে আমরা বলছি কমপ্লিট মোল বা পার্শিয়াল মোল, সেগুলো কি জিনিস? ন্যাচারাল হিস্ট্রি অফ কমপ্লিট মোল যদি আমরা বলি, এটা বেসিক্যালি কমপ্লিট মোলটা হচ্ছে ডিউ টু by the contribution of the paternal factor দিয়ে কমপ্লিট মোলটা হচ্ছে। তাহলে কমপ্লিট মোল, পার্শিয়াল মোল, এই দুটাকে যদি আমরা পাশাপাশি রেখে ডিফারেন্সটা জানি, সেটা কিরকম? কমপ্লিট মোল খালি চোখে যদি আমরা দেখি, আমরা এখানে কোনো ফিটাল পার্টস পাবো না, ফিটাল কোনো ফরমেশনের কোনো জিনিস আমরা দেখবো না। আমরা সেখানে দেখবো কিছু গ্রেপ লাইক ক্লাস্টার, সাইজ গুলো 3 সেন্টিমিটার টু লার্জার, এরকম বিভিন্ন সাইজের হতে পারে, কিন্তু দে আর দ্য গ্রেপ লাইক ক্লাস্টার এবং দেয়ার ইজ নো ফিটাল পার্টস। এটা হচ্ছে কমপ্লিট মোলের গ্রস মরফোলজি, খালি চোখে বা নেকেড আই প্রেজেন্টেশন। আর যদি পার্শিয়াল মোল বলি, সেখানে আমরা একটা ফিটাল পার্টস পাবো। ফিটাল পার্টসটা সেটা অ্যাবনর্মাল ফিটাল পার্টস, জেনারেলি কিছু কিছু স্টিগমেটা থাকে অ্যাবনর্মালিটি বা অ্যানোমালির, তার সাথে প্লাসেন্টাও আমরা পাই, কিন্তু সেই প্লাসেন্টার মধ্যে ফোকাল কিছু চেঞ্জ আমরা পাই, যেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে ক্লাস্টারের মতো হয়ে আছে, এবং ওই গ্রেপ লাইক ক্লাস্টারটা কিছু কিছু এরিয়াতে আমরা পাই, হোল থ্রো প্লাসেন্টাতে আমরা পাই না। এটা হচ্ছে নেকেড আই প্রেজেন্টেশন। এরপরে যদি আমরা মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশন দেখি, দুইটাকে পাশাপাশি রেখে, মাইক্রোস্কোপিক্যালি আমরা এখানে জেনারেলাইজড হাইড্রোফিক ডিজেনারেশন অফ দ্য ভিলাই, এটা পাবো কমপ্লিট মোলে। জেনারেলাইজড, পুরা প্লাসেন্টাটাই জেনারেলাইজড হাইড্রোফিক ডিজেনারেশন হয়ে গেছে। হ্যাঁ, হাইড্রোফিক ডিজেনারেশন, লস অফ ভাস্কুলারিটি, কোনো ভাস্কুলারিটি আমরা দেখছি না, এখানে কোনো ভেসেল বা ভাস্কুলার নাই, এবং এখানে ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন দেখা যায়। তাহলে আমরা হাইড্রোফিক ডিজেনারেশন অফ chorionic villi and then trophoblastic proliferation and no vascularity, কোনো ভাস্কুলারিটি দেখছি না, এবং কোনো ফিটাল মেটেরিয়ালসও মাইক্রোস্কোপিকেও আমরা পাই না। আর পার্শিয়াল মোল যদি বলি, সেখানে মাইক্রোস্কোপিক প্রেজেন্টেশনে আমরা সেখানে পার্শিয়াল ফোকাল ডিজেনারেশন অফ দ্য কোরিওনিক ভিলাই পাচ্ছি, হাইড্রোফিক ডিজেনারেশন, এবং পার্শিয়াল এরিয়াতে আমরা ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন পাচ্ছি, এবং ফিটাল মেটেরিয়ালস এখানে আমরা পাই। এর যদি ক্যারিওটাইপ চেঞ্জ বলি, তাহলে ক্যারিওটাইপে আমরা কমপ্লিট মোলে কিন্তু 46 ক্যারিওটাইপ নাম্বার, মানে আমার যে নর্মাল যে ক্যারিওটাইপ সেটা কিন্তু মেনটেন করছে কমপ্লিট মোল, সেটা 46, বাট পার্শিয়াল মোল সেখানে কিন্তু এক্সট্রা সেট অফ ক্রোমোজোম চলে আসে, দ্যাট ইজ 69 ক্রোমোজোম আমরা পাই। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটার ডিফারেন্সিয়েশন। এখন হচ্ছে কেন কমপ্লিট মোল হচ্ছে কেন বা পার্শিয়াল মোল হচ্ছে কেন, সেটাতে যদি ঢুকি, কমপ্লিট মোল হচ্ছে ডিউ টু, এখানে হচ্ছে একটা এমটি ওভা, মানে আমাদের যখন একটা ফার্টিলাইজেশনে যায়, হাফ সেট অফ ক্রোমোজোম আসবে হচ্ছে মায়ের কাছ থেকে, হাফ সেট অফ ক্রোমোজোম আসবে হচ্ছে বাবার কাছ থেকে, কিন্তু এই ফার্টিলাইজেশনে ওভা যেটা যাচ্ছে সেটাতে কোনো ক্রোমোজোম নাই, একদম এমটি একটা ওভাম যাচ্ছে, অথবা ইনঅ্যাক্টিভেট একটা ওভাম যাচ্ছে, মানে ওই ক্রোমোজোমটা অ্যাক্টিভিটি নাই, ইনঅ্যাক্টিভেটেড, অথবা এমটি, এরকম একটা ওভা আমরা পাচ্ছি ফর ফার্টিলাইজেশন। হ্যাঁ, আর বাবার কাছ থেকে যেটা আসছে সেটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম নিয়েই সে আসছে, সেটাতে আমরা এন সংখ্যক ক্রোমোজোমই পাচ্ছি। এরপরে এই যে ফার্টিলাইজেশনটা হলো, এখানে হচ্ছে এমটি ওভা, কিচ্ছু নাই, আর এখানে হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম। এরপরে যখন ফার্টিলাইজেশন হলো, সেখানে আমরা কিন্তু এনই পাচ্ছি, এবং এই এনটা পরবর্তীতে ডুপ্লিকেশন হচ্ছে, ডুপ্লিকেশন, সেই ডুপ্লিকেশন হয়ে সেখানে হচ্ছে টোয়াইস এন ক্রোমোজোম হচ্ছে। তাহলে এই যে টোয়াইস এন ক্রোমোজোমটা, এই ফুল টোয়াইস এন ক্রোমোজোমটা পুরাটাই হচ্ছে প্যাটার্নাল, পুরাটাই প্যাটার্নাল। হ্যাঁ, এই প্যাটার্নাল। তাহলে এটা হচ্ছে ওয়ান ফর্ম অফ ফার্টিলাইজেশন, এটা একটা কমপ্লিট মোলে। আরেকটা কি, আরেকটা হতে পারে যে ইনঅ্যাক্টিভেটেড ওভাম এসেছে বা এমটি ওভাম এসেছে, তার সাথে ডায়াস্পার্মি, দুইটা স্পার্ম চলে আসছে, ডায়াস্পার্মি, দুইটা ওভাম স্পার্ম চলে এসে সেখানে আফটার ফার্টিলাইজেশন আমরা পাচ্ছি হচ্ছে টোয়াইস এন ক্রোমোজোম আফটার ফার্টিলাইজেশন।
এবং সেই টুয়াইস এন ক্রোমোজোমটা যখন আমরা পাচ্ছি, তার মানে এই টুয়াইস এন ক্রোমোজোম ক্যান বি বাই টু টাইপস। একটা হচ্ছে ফার্টিলাইজেশনের পরে ডুপ্লিকেশন হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম, আরেকটা হচ্ছে ফার্টিলাইজেশন বাই স্পার্মি, দুইটা স্পার্ম দিয়ে যদি ফার্টিলাইজেশন হয়, সেভাবে তারা এন সংখ্যক টুয়াইস এন সংখ্যক ক্রোমোজোম রাখছে। এবং এই যে আফটার ফার্টিলাইজেশন যে টুয়াইস এন ক্রোমোজোম আমরা পাচ্ছি, পুরাটাই হচ্ছে প্যাটার্নাল। এবং এটা হচ্ছে একটা গ্রস কথা, ইউজুয়ালি ম্যাটার্নাল ক্রোমোজোম থেকে ফিটাল পার্টস আসে, প্যাটার্নাল ক্রোমোজোম থেকে প্লাসেন্টাল পার্ট আসে। তাহলে যেহেতু ম্যাটার্নাল ক্রোমোজোমটা একদমই এমটি অথবা ইনঅ্যাক্টিভেটেড, সে অ্যাক্টিভিটি পাচ্ছে না, তখন প্যাটার্নাল ক্রোমোজোম অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এবং সেই জন্য প্লাসেন্টাল পোর্শনটা ফরমেশন হচ্ছে, এবং সেটা অ্যাবনর্মাল প্রলিফারেশন হচ্ছে, কারণ ক্রোমোজোম সংখ্যাটা পুরাটাই প্যাটার্নাল কন্ট্রিবিউশন। সেজন্য প্লাসেন্টাল একটা অ্যাবনর্মাল প্রলিফারেশন আমরা পাচ্ছি, বাট নো ফিটাল পার্টস আমরা পাচ্ছি না, কারণ মায়ের কোনো কন্ট্রিবিউশন এখানে আসে নাই। তাহলে এইটা দিয়ে কমপ্লিট মোল হচ্ছে। যদি আমি বেসিক কথাটা বলি যে কেন কমপ্লিট মোল, এখন আসেন কেন পার্শিয়াল মোল। পার্শিয়াল মোলটা হচ্ছে এখানে মার যে ক্রোমোজোম সেটা এন সংখ্যক ক্রোমোজোমে এসেছে, এটা একেবারে নর্মাল ক্রোমোজোম, কিন্তু বাবার যেটা সেটা আফটার ফার্টিলাইজেশন এখানে ডুপ্লিকেশন হয়ে যাচ্ছে বাবারটা, অথবা মায়ের এন সংখ্যক ক্রোমোজোমের সাথে বায়োস্পার্মি, দুইটা স্পার্ম এসে থ্রাইস এন ক্রোমোজোম করে ফেলছে। তাহলে তার রেজাল্ট হিসেবে কি পাচ্ছি, যেহেতু প্যাটার্নাল কন্ট্রিবিউশনে ক্রোমোজোম সংখ্যা বেশি, সেই জন্য আমরা এখানে 69 ক্রোমোজোম পাচ্ছি। এবং যেহেতু ক্রোমোজোম সংখ্যা অ্যাবনর্মাল, সেজন্য ফিটাল পার্টস পেলেও, কারণ মায়ের জিনিস এসেছে সেজন্য ফিটাল পার্টস আসবে, কিন্তু সেই ফিটাল পার্টসটা আমরা পাবো অ্যাবনর্মাল, অ্যানোমালাস, স্টিগমেটা অফ অ্যানোমালি, এগুলো আমরা পাবো, কারণ ক্রোমোজোম সংখ্যা সমান নাই। এবং যেহেতু প্যাটার্নাল ক্রোমোজোম অ্যাবনর্মাল, সেজন্য এখানে আমরা ফোকাল ডিজেনারেটিভ চেঞ্জটা পাবো ইন পার্শিয়াল মোড। আমি কি এতটুকু ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে? একটু আমাকে বলেন। কমপ্লিট মোলে মায়ের কোনো ক্রোমোজোম আসে নাই, সেজন্য ফিটাল পার্টস নাই, বাবার ক্রোমোজোম এসেছে এবং সেটা টুয়াইস এন এসেছে, প্লাসেন্টাল অ্যাবনর্মালিটি পেয়েছি, ইট ইজ কমপ্লিট মোল। পার্শিয়াল মোলে মায়ের ক্রোমোজোম এসেছে, সেজন্য ফিটাল পার্টস পেয়েছি, কিন্তু বাবার ক্রোমোজোম যেটা সেটা টুয়াইস এন, সেজন্য ক্রোমোজোম সংখ্যা অ্যাবনর্মাল, সেজন্য ফিটাস আসলেও সেটা অ্যাবনর্মাল একটা ফিটাস আসবে, এবং প্লাসেন্টার মধ্যেও অ্যাবনর্মালিটি থাকবে, যেহেতু বাবার ক্রোমোজোম সংখ্যাতে ঝামেলা। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যে কোনো একজন একটু রেসপন্ড করেন। জি আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে কেন কমপ্লিট মোল হচ্ছে আর কেন পার্শিয়াল মোল হচ্ছে তার কথাটা। এখন এরপরে যদি আমরা যাই যে তাহলে আমার গ্রস গ্রস কি ডিফারেন্স পাবো দুইটার মধ্যে, মাইক্রোস্কোপিক কি ডিফারেন্স পাবো, ক্যারিওটাইপে কি ডিফারেন্স পাবো, এবং ফরমেশনে কি ডিফারেন্স কমপ্লিট মোল এন্ড পার্শিয়াল মোলের। এখন আসেন ক্লিনিক্যাল ফিচার বা প্রেজেন্টেশনটা তাদের কিরকম থাকে। মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে তাদের একটা শর্ট পিরিয়ড অফ অ্যামেনোরিয়া থাকবে, 6 to 8 উইকস, ইভেন মোর দ্যান দ্যাট এরকম। তারপরে তাদের মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে একটা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং অথবা ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং এরকম, এবং 97% কেসে আমরা এই প্রেজেন্টেশনটা বেশি পেয়ে থাকি। এছাড়া কি হবে, আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস, ইউটেরাসটা মোর দ্যান দ্য জেস্টেশনাল এজ। বেসিক্যালি কমপ্লিট মোলে আমরা এটা পাই দ্যান দ্য পার্শিয়াল মোল। কমপ্লিট মোলে আমরা আনডিউ এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস পাচ্ছি। এছাড়া আমরা পাই হচ্ছে থিকা লুটেন্সিস, আলাদা করে টিউমারের মতো পাওয়া যাচ্ছে দুই পাশে, এটা আমরা পেতে পারি। টক্সিমিক পিকচার মানে হচ্ছে এক্সেসিভ নশিয়া, ভমিটিং, এগুলো হতে পারে। তারপরে হচ্ছে ইভেন হাইপারটেনশন চলে আসতে পারে। হ্যাঁ, আমরা যে প্রিএক্লাম্পসিয়ার ফিচার, সেই ফিচার গুলো আগে আগে পেয়ে যেতে পারি। হাইপারথাইরয়েডিজমের ফিচার আমরা পেতে পারি, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন আমরা পেতে পারি। দিস আর দ্য ভ্যারিয়াস টাইপ অফ প্রেজেন্টেশন, কিন্তু এর মধ্যে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে একটা ইরেগুলার পারভাজাইনাল ব্লিডিং। এটা হচ্ছে মোস্ট কমন প্রেজেন্টেশন। আমরা কখন পাই? এক সময়ে আমরা এই এই মোলার প্রেগনেন্সি গুলা ডায়াগনোসিস করতাম সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারে মেইনলি, মানে অনেক বড় অবস্থায়। কেন? রোগীগুলো আর্লি আসতো না, আলট্রাসোনোগ্রাফি আমরা আর্লি করতাম না। হ্যাঁ, আমরা ওই যে যখন সে আসলো 16 সপ্তাহ, 18 সপ্তাহ, 20 সপ্তাহ, তখন গিয়ে করতাম, তখন বড় বড় মোলার প্রেগনেন্সি পাওয়া যেত। কিন্তু এখনকার অ্যাডভান্সমেন্ট হচ্ছে মোলার প্রেগনেন্সি আমরা আর্লি ডায়াগনোসিস করছি, আর্লিয়ার ডায়াগনোসিস ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ দ্য আলট্রাসোনোগ্রাফি। আমরা অ্যাপ্লাইও করছি আলট্রাসোনোগ্রাফি আর্লি ইন্ডেক্স অফ সাসপিশন। হ্যাঁ, এই জন্য আমরা জেনারেলি এখন
আর্লি প্রেগন্যান্সিতেই মোলার প্রেগন্যান্সি ডায়াগনোসিস করে ফেলছি, এবং মোস্ট কমনলি আমরা এটা বাই আলট্রাসোনোগ্রাফি, মোর দেন 95% কেসে আমরা বাই আলট্রাসোনোগ্রাফি ডায়াগনোসিসটা করি। তাহলে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি ফিচারটা পাই? সেখানে আমরা এটা হতে পারে সুইস চিজ অ্যাপিয়ারেন্স, এটাকে আরেকটা নাম বলে আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, হ্যাঁ যে কোনোটাই বলতে পারি, অথবা হানিকম অ্যাপিয়ারেন্স, যে কোনোটাই। মানে এগুলো সিমিলার, স্নোস্টর্ম বলেন, সুইস চিজ অ্যাপিয়ারেন্স বলেন, বা হানিকম অ্যাপিয়ারেন্স অফ দ্য ইউটেরাস, এইটা আমরা পাই। এবং দেয়ার ইজ নো ফিটাল পার্স, নো জেস্টেশনাল স্যাক, কিছু পাচ্ছি না, বরং আমরা জায়গায় জায়গায় সিস্টিক সোয়েলিং এর মতো পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি হয় সুইস চিজ অথবা হানিকম অথবা স্নোস্টর্ম। এবং যখনই আমরা এই ফিচারটা পাচ্ছি এবং কোনো ডেফিনিট জেস্টেশনাল স্যাক পাচ্ছি না, তখন আমাদের নেক্সট ব্যাপারটায় চলে আসে বিটা এসসিজি দেখা। এবং সেই বিটা এসসিজিটা হচ্ছে আনডিউ রেজ লেভেল, এবং সেটা কতটা বাড়ে, ধরেন ওই জেস্টেশনাল এজ বা ওই উইকে বিটা এসসিজি যত হওয়ার কথা মাল্টিপল অফ মিন, মানে ওর এভারেজ একটা বিটা এসসিজি আমরা থাকে যে এই ধরেন 8 উইকসে এরকম একটা বিটা এসসিজি হবে, হতে পারে সেটা 20,000 30,000 এরকম একটা বিটা এসসিজি হবে। ওর সেই বিটা এসসিজিটা তারও ডাবলেরও বেশি বেড়ে যায়, মোর দেন 2 মাল্টিপলস, দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে ওই অবস্থাতে। তখন আমরা বলবো যে হ্যাঁ এটা একটু মোলার প্রেগন্যান্সির দিকে যাচ্ছে। তাহলে রেস লেভেল অফ বিটা এসসিজি আমরা পাচ্ছি, আলট্রাসোনোগ্রাফিতে পাচ্ছি আমরা একটা টিপিক্যাল পিকচার, এন্ড দেন যখন আমরা করেসপন্ড করছি বাই বিটা এসসিজি, সেখানে আমরা রেস বিটা এসসিজি পাচ্ছি, এবং তখনই আমাদের ডায়াগনোসিসটা মোলার প্রেগন্যান্সিতে চলে যাচ্ছে। এবং সে যে একটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন যে অ্যামেনোরিয়া দেন ব্লিডিং, হ্যাঁ, এবং প্যাসেজ অফ ক্লাস্টার, এগুলো দিয়ে অনেক সময় ভাবে আমরা পাচ্ছি না, এবং মোস্ট কমনলি আমরা সিমটম আসার আগেই আমরা ডায়াগনোসিস করে তাকে ম্যানেজ করে ফেলছি। এটা হচ্ছে মোস্ট কমনলি রিসেন্ট গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে আমরা পাই। আচ্ছা, এখন হচ্ছে ইম্পর্টেন্স অফ বিটা এসসিজি ইন মোলার প্রেগন্যান্সি। এটা খুবই জরুরি। একটা হচ্ছে ইট হেল্পস ইন ডায়াগনোসিস অফ মোলার প্রেগন্যান্সি, একটা হচ্ছে বিটা এসসিজি লেভেল দেখে আমরা ডায়াগনোসিস করছি। ইট ফার্দার হেল্পস ইন দা ট্রিটমেন্ট রেসপন্স, যে ট্রিটমেন্ট রেসপন্সটা ঠিক মতো পাচ্ছে কিনা সেটাতে আমরা দেখি। নেক্সট, ইট অলসো হেল্পস ইন ফলো আপে বিটা এসসিজি দিয়ে আমরা দেখি। তাহলে বিটা এসসিজির এখানে আলাদা একটা ইম্পর্টেন্স আছে, এটা ডায়াগনোসিসে হেল্প করছে, এটা ট্রিটমেন্ট রেসপন্সে হেল্প করছে, এটা ফলো আপে হেল্প করছে, ডিজিজ অ্যাক্টিভিটি কেমন আছে সেটা দেখতে হেল্প করছে। তাহলে বিটা এসসিজির সাথে মোলার প্রেগন্যান্সির একটা ভালো রিলেশন আছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা চলে আসে যে এই যে তার একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি আসলো, যেটাকে আমরা মোলার প্রেগন্যান্সি বলছি, সে প্রেজেন্টেশনটা দিচ্ছে ভ্যাজাইনাল ব্লিডিং নিয়ে। এই ব্লিডিংটা কেন হচ্ছে? এই ব্লিডিংটা হচ্ছে ডিউ টু সেপারেশন অফ দা ট্রোফোপ্লাস্টিক, যে প্লাসেন্টাল যে সেপারেশন বা কোরিওনিক ভিলার সেপারেশন ফ্রম দ্য ইউটেরাসের গায়ে মোলার প্রেগন্যান্সি গুলো একদম ডাইরেক্ট ইনভেড হচ্ছে, এবং সে যখনই ডিসলজ হচ্ছে সেখান থেকে ডাইরেক্ট ইউটেরাইন ব্লিডিংটাই আমরা পাচ্ছি। এটাকেই আমরা প্রেজেন্টেশন আনছি পারভাজাইনাল ব্লিডিং। এবং এই ব্লিডিং এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা একটা চকলেট কালার ব্লিডিং। চকলেট কালার কেন? প্রথমেই যেটা হয়, ক্যাভিটিতে বিলাইগুলো ডিসলজ হলো বা মোলগুলো যখন খুলে গেল, গ্রেপ লাইক ক্লাস্টার এগুলো যখন খুলে আসে, তখন সে ক্যাভিটিতে জমে এবং ব্লিডিংটাও ক্যাভিটিতে জমে। ব্লিডিংটা ক্যাভিটিতে জমে সেখানে একটা চেঞ্জ হয়, হ্যাঁ, এবং এই যে অক্সিডাইজেশন হচ্ছে, লিকুইফেকশন হচ্ছে, এবং তখন সেখানে ওই ব্লাডের কালারটা চেঞ্জ হয়ে যায়, এবং সেটাকে প্রুন জুস কালার বলি বা চকলেট কালার বলি, ডার্ক চকলেট কালার। এবং সেই কালার নিয়ে সে পরবর্তীতে ব্লিডিংটা বের হচ্ছে, এবং সেখানে ক্লাস্টার এন্ড দেন দিস অল্টার্ড কালার ব্লাড এটা বের হয়ে আসে। তার মানে ফ্রেশ ব্লাডটা খুব একটা সবসময় আসে না। যখন এক্সেসিভ ব্লিডিং শুরু হয়ে যাবে তখন সেখানে ফ্রেশ ব্লাডও আসা শুরু করবে। জেনারেলি অল্টার্ড কালার ব্লাড তাদের ইনিশিয়াল প্রেজেন্টেশন থাকে। ইউটেরাসের সাইজটা কেন বেশি থাকে? কারণ এখানে অ্যাবনর্মাল প্লাসেন্টাল প্রলিফারেশন, সেটা আরেকটা হচ্ছে কোরিওনিক টিস্যু, তার সাথে হচ্ছে এখানে রিটেন ব্লাড থাকে। এই রিটেন ব্লাডের জন্য এখানে ইউটেরাসের সাইজটা বেশি থাকে। তার হাইপারথাইরয়েডিজমের প্রেজেন্টেশন থাকে কেন? কারণ হচ্ছে এটা পুরোটাই প্লাসেন্টাল টিস্যু, এবং এই প্লাসেন্টাল টিস্যু থেকে রিলিজ হচ্ছে বিটা এসসিজি। এই যে এসসিজি, এটার মলিকুলার সিমিলারিটি আছে বাই টিএসএইচ, আলফা সাব ইউনিট অফ টিএসএইচ। বিটা এসসিজির তো দুইটা সাব ইউনিট, একটা হচ্ছে আলফা সাব ইউনিট, একটা হচ্ছে বিটা সাব ইউনিট। যে যখনই এসসিজি রিলিজ হচ্ছে সেখানে আলফা সাব ইউনিটও আসছে, এবং এই আলফা সাব ইউনিটটা টিএসএইচ এর আলফা সাব ইউনিটের সাথে ক্যারেক্টারিস্টিক্যালি মরফোলজিক্যালি সিমিলার। এবং তখন থাইরয়েড গ্ল্যান্ডের একটা ফলস ইনফরমেশন যায় যে টিএসএইচ বেড়েছে।
তখন টিএসএইচ বাড়লে সে থাইরয়েড হরমোন রিলিজ বাড়ায় দিবে এবং এইভাবে সে হাইপারথাইরয়েডিজমের পিকচার দিবে। ঠিক আছে, এই কারণে মোলার প্রেগনেন্সিতে আমরা হাইপারথাইরয়েডিজমের পিকচার পাই। ওর নশিয়া ভমিটিং বেশি বেশি হয়, কারণ যেহেতু এসসিজি বেশি, এসসিজির কারণেই প্রেগনেন্সিতে নশিয়া ভমিটিং হয় এবং সেটা পরিমাণে এখানে বেশি আসে, সেজন্য তার নশিয়া ভমিটিংও বেশি হয়। ওর প্রিএক্লাম্পসিক পিকচার চলে আসে, সেটাও এসসিজি রিলেটেড। প্লাসেন্টাল টিস্যু, যত বেশি প্লাসেন্টাল টিস্যু তত বেশি হচ্ছে প্লাসেন্টাল এক্সপোজার, এবং ওই প্লাসেন্টাল এক্সপোজার ইজ ওয়ান অফ দ্য মেইন কজ অফ প্রিএক্লাম্পসিয়া, এন্ড ইট ইজ ওয়ান অফ দ্য মেইন কজ। হ্যাঁ, কজ অফ প্রিএক্লাম্পসিয়াতে কিন্তু প্লাসেন্টা ইজ দ্য মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তো যেহেতু এখানে প্লাসেন্টাটা এক্সেস অনেক বেশি এবং তার এক্সপ্রেশন বেশি আসছে, তার রিলেশনে প্রিএক্লাম্পসিয়া বেশি আসে। এবং সেটাকে যদি আমরা রিসেন্টলি বলি যে যেহেতু প্লাসেন্টাল এক্সপোজার, সেখানে স্ট্রেস বেশি অ্যাট দ্য লেভেল অফ দ্য ইউটেরো-প্লাসেন্টাল ইন্টারফেস, এবং সেখানে স্প্লিট, যত বেশি প্লাসেন্টাল এক্সপোজার তত বেশি স্প্লিট রিলিজ হবে, সেটা দিয়েও প্রিএক্লাম্পসিয়া হচ্ছে। যাই হোক, প্লাসেন্টা বেশি, আমার প্রিএক্লাম্পসিয়া বেশি। প্লাসেন্টা বেশি, এসসিজি বেশি, নশিয়া ভমিটিং বেশি। প্লাসেন্টা বেশি, এসসিজি বেশি, সেটা রিফ্লেকশনে টিএসএইচ কে সে রিপ্রেজেন্ট করছে এবং সেটা দিয়ে সে হাইপারথাইরয়েডিজমের পিকচার আনছে। তাহলে দিজ আর দ্য কজেস অফ হার প্রেজেন্টেশন, যে কেন মোলার প্রেগনেন্সিতে এই প্রেজেন্টেশনটা আমরা মেইনলি পাচ্ছি। আচ্ছা, এখন আসেন, আমার রোগীটা মাঝে মাঝে কিছু ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করতে পারে। কি কি ইমার্জেন্সি হতে পারে? অন দ্য প্রসেস অফ এক্সপালশন একটা হিউজ ব্লিডিং নিয়ে এসে প্রেজেন্ট করতে পারে, এটা হচ্ছে মোস্ট কমন তাদের। এছাড়া কিছু কিছু এম্বলিক ম্যানিফেস্টেশন নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে, যেমন তার হঠাৎ করে চেস্ট পেইন, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। তারা থাইরয়েড স্টর্ম নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে, অল্টারেশন অফ মেন্টেশন, এটা নিয়েও তারা প্রেজেন্ট করতে পারে, যদি তার ভমিটিং বেশি বেশি হয় সেটা নিয়ে। তাহলে ও যদি একটা ডিস্ট্রেস নিয়ে বা ইমার্জেন্সি কন্ডিশনে প্রেজেন্ট করে, আমাদের প্রথমে এই কন্ডিশন গুলো এক্সক্লুড করতে হয় যে ইজ ইট হাইপোটেনসিভ শক, যে ব্লিডিং বেশি হয়ে কি কোনো সমস্যা হয়ে ডিস্ট্রেস হচ্ছে শকের পেশেন্ট, অথবা তার কি থাইরয়েড স্টর্ম হলো, তার কি টক্সিমিক পিকচার আসলো, তার কি কোনো এম্বোলিজম হয়ে ডিস্ট্রেসটা আসলো। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে, কারণ প্রতিটা কজের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। যে রোগীটা হাইপোটেনসিভ শকে যাচ্ছে, তার ট্রিটমেন্ট কিন্তু ব্লিডিং কন্ট্রোল দিয়ে তাকে ম্যানেজ করা। যে রোগীটা এম্বোলিজমের পিকচার এসেছে, সেখানে কিন্তু আমাকে সিপিআর এ যেতে হবে এবং এইচডিইউ ম্যানেজমেন্ট তার জন্য লাগতে পারে। যে রোগীটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দিয়ে এসেছে, তাকে কিন্তু আমার ফ্লুইড ইলেকট্রোলাইট ঠিক করতে হবে। যে রোগীটা থাইরয়েড স্টর্ম, তাকে এইভাবে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিয়ে ট্রিট করতে হবে। তাহলে এই জন্য আমার কজ অফ হার ডিস্ট্রেস বা কজ অফ হার ইমার্জেন্সি প্রেজেন্টেশন, এটা বুঝে নিয়ে তাকে আমার ট্রিটমেন্টে যেতে হবে। আচ্ছা, এখন আসেন, আমার যে রোগীটা আসলো, তাহলে এই রোগীটা যখন আমি পাচ্ছি মোলার প্রেগনেন্সি ক্যান বি কমপ্লিট মোল অর পার্শিয়াল মোল, তাহলে আমার ম্যানেজমেন্ট কি হবে এই রোগীটার জন্য? আমরা যখন আমার ডায়াগনোসিস কনফার্ম করলাম, আমরা তখন রোগীটাকে জেনারেলি প্ল্যান্ড ওয়েতে ভর্তি করে ফেলি। তাহলে ওয়ে অফ প্রেজেন্টেশন একটা হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং নিয়ে ভর্তি হতে পারে, অথবা যে রুটিন আমি তাকে ভর্তি করলাম, রুটিন ম্যানেজমেন্টে দিয়ে দিব, এভাবেও আমরা তাকে পেতে পারি। তো যাই হবে হোক, এই রোগীগুলোর কিছু বেসলাইন ইনভেস্টিগেশন আমাদের করে নিতে হয় আফটার অ্যাডমিশন। কি বেসলাইন ইনভেস্টিগেশন? অবশ্যই তার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে তার হিমোগ্লোবিনের স্ট্যাটাস দেখে নিতে হবে, এনিমিয়া। এবং তাদের যদি একটা ক্রনিক ব্লিডিং থাকে, অন এন্ড অফ ব্লিডিং হচ্ছে, সেখানে তাদের কোয়াগুলেশন ফেলিওরেরও একটা ভয় থাকে, সেজন্য প্লাটিলেট কাউন্ট কেমন, ইভেন তাদের কোয়াগুলেশন প্রোফাইলটা দেখে নেওয়া, এটা আমাদের করতে হয়। এরপরে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, টিএসএইচ, FT3, T4 অবশ্যই আমরা করব। ইলেকট্রোলাইট করতে হয়, কারণ সিভিয়ার ভমিটিং থাকে, সেই জন্য ইলেকট্রোলাইট। রেনাল ফাংশন টেস্ট আমরা তার করে নিব, লিভার ফাংশন টেস্ট আমরা করে দিব। মানে বেসলাইন টেস্ট গুলো আমরা তাদের হাতে নিয়ে নিব। নিয়ে তাদের কিছু কারেকশন লাগে। কি কি কারেকশন? তাদের যদি ডিহাইড্রেশন থাকে, হাইড্রেশন দিতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, সেটা কারেক্ট করতে হবে। এনিমিয়া থাকলে সেটা বাই ব্লাড ট্রান্সফিউশন ঠিক করতে হবে। টক্সিমিক পিকচার যদি থাকে, সেটাকে আমার কারেকশন করতে হবে। থাইরয়েড ওভার অ্যাক্টিভিটি যদি থাকে, সেখানে অনেক সময় তার রেট লিমিটিং ড্রাগ হিসেবে আমাদের ইন্ডেভার, প্রোপ্রানোল অনেক সময় দিতে হয়। এই জিনিসগুলো তার যেটার যে প্রেজেন্টেশন, সে অনুযায়ী তাকে আমার কারেকশন করতে হবে, এবং তাকে আমি একটা ডেফিনিট ম্যানেজমেন্টের জন্য প্রিপেয়ার করব। হোয়াট ইজ দ্য ডেফিনিট ম্যানেজমেন্ট? এই রোগীর ডেফিনিট ম্যানেজমেন্ট হচ্ছে অবশ্যই সার্জিক্যাল অ্যান্ড ইট ইজ কনজারভেটিভ। আমরা তাকে সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ, এটা হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ মোলার প্রেগনেন্সি। সাকশন ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেজ, এটাই আমরা করতে চাই।
এখন সাকশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ এর প্রিপারেশন কি, আমরা তাকে বেসলাইন জিনিস নিয়ে সেখানে জেনারেল ম্যানেজমেন্ট যেটা সেটা তাকে আমরা করলাম। আমরা কাউন্সেলিং করলাম যে ব্লিডিং মে বি এক্সেসিভ, সেখানে কিছু ট্রমা হতে পারে, ইনজুরি হতে পারে, ওগুলোর জন্য আমাদের প্রিপারেশন থাকতে হবে। আমরা তার ব্লাড ইন হ্যান্ড, ব্লাড অবশ্যই আমাকে হাতে নিতে হবে কারণ এইসব ক্ষেত্রে ব্লিডিং বেশি হয়। কিছু 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 দুর্ভাগ্যজনক কেসে আমাদের হিস্টেরেক্টমি পর্যন্ত যেতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলোর কাউন্সেলিং গুলো করব, করে নিয়ে আমরা তাকে ডেফিনিট ম্যানেজমেন্টে যাব, সাকশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ। এবং ডিউরিং অপারেশন আমরা তাকে কি করি, জেনারেলি আন্ডার অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা তার প্রসিডিওরটা শুরু করি। এবং সেখানে হোল থ্রো প্রসিডিওরে অক্সিটোসিন ইনফিউশন চলতে থাকে, কারণ ইউটেরাসটাকে টনিক্যালি কন্ট্রাক্টেড করে রাখা, ব্লিডিংটা যাতে কম হয় তার জন্য এখানে অক্সিটোসিন ইনফিউশনটা জেনারেলি দেওয়া হয়। অক্সিটোসিন ইনফিউশন কাভারেজে তার আমরা সাকশন ইভাকুয়েশন, নেগেটিভ সাকশন দিয়ে আমরা বের করবো। এবং এখানে যদি উইদিন 12 উইকস এর মধ্যে হয় সেখানে আমরা এমভিএ ক্যানুলা ইউজ করতে পারি, 12 সাইজের যে এমভিএ ক্যানুলা আছে সেটা, অথবা এর চেয়ে বড় হলে লার্জার ক্যানুলা দিয়ে আমরা তার সাকশনটা করব। আমরা র্যাপিড রিমুভাল করতে চাই। হোয়াই সাকশন, কেন ডাইরেক্ট ইভাকুয়েশন না? সাকশন কেন? সাকশন হচ্ছে ভেরি কম সময়ে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মোলার টিস্যুগুলোকে সে রিটেইন করে নিয়ে আসে বা সেপারেট করে নিয়ে আসে অনেক কম সময়ে। এটা হচ্ছে প্রথম কথা, আমরা ম্যাক্সিমাম ইভাকুয়েশন করে ফেলতে পারি বাই লেস এক্সপেন্ডিং টাইম, এক। দ্বিতীয় হচ্ছে চান্স অফ ব্লিডিং ইজ লেস, ব্লিডিংটা কম হয়, দুই। তৃতীয় হচ্ছে চান্স অফ ইনজুরি ইজ লেস, আমরা তাকে ডাইরেক্ট ট্রমা করে ফেলা, কারণ ইউটেরাস খুব সফট থাকে, সেখানে আমরা যদি ডিএনসি প্রসিডিওরে যাই সেখানে ইনজুরি হয়ে গিয়ে ইউটেরাসের ট্রমা হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেজন্য আমরা সাকশন ইভাকুয়েশন করছি, কম সময়ে ম্যাক্সিমাম ইনইউক্লিশন করতে পারি এবং সময়টা কম লাগে, ব্লিডিং কম হয়, ইনজুরির চান্স কম, সব মিলায়ে। ফাইনালি আমরা তাকে ইভাকুয়েশন এন্ড দেন আমরা ইভাকুয়েশন করব জেন্টলি। এবং কিউরেটেজটাও আমাকে করতে হবে, এবং সেই কিউরেটেজটা আমরা লাস্ট অফ অল করব কিভাবে, সেটা হচ্ছে একটা শার্প কিউরেটেজ আমরা ইউজ করি। এবং শার্প কিউরেটেজ দিয়ে আমরা তাকে ফ্লাশিং কিউরেটেজ, জেনারেলি একটা চামচের মতো কিউরেট থাকে, ওটা দিয়ে আমরা তা কিউরেট করে নিয়ে আসি। এবং এই কিউরেটেজ মেটেরিয়াল এন্ড ইভাকুয়েশন মেটেরিয়াল দুইটাকে আলাদা করে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো। হ্যাঁ, আমরা প্রথমে যে সাকশন এন্ড দেন ইভাকুয়েশন করে যে মেটেরিয়ালস গুলো সেগুলো আলাদা যাবে, এবং কিউরেটেজের মেটেরিয়াল যেটা আমরা ফ্লাশিং কিউরেট করেছি এই দুটো মেটেরিয়াল আলাদাভাবে হিস্টোপ্যাথোলজিতে যাবে। আচ্ছা, আমরা যখন ইভাকুয়েশন করব, সাকশন ইভাকুয়েশন করব, সময় আমরা কি কি জিনিস খেয়াল করব? একটা হচ্ছে সাইজ অফ দা মোল, যে যে ক্রেপ-লাইক ক্লাস্টার গুলো আসছে ওগুলো কি পরিমাণ সাইজের, কারণ যত বড় সাইজ তত হচ্ছে অ্যাগ্রেসিভ। ব্লিডিংটা কেমন হচ্ছে, ইজ দেয়ার এনি চান্স অফ ইনজুরি, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে আমরা কিউরেট করে নিয়ে আসলাম। কিউরেট করে নিয়ে আসার পরে আমরা হিস্টোপ্যাথোলজিতে দিয়ে দিলাম, তাকে আমরা মনিটরিং এ রাখলাম, অক্সিটোসিন ড্রাগস আমরা এরপরে কন্টিনিউ করলাম। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এখানে কোনো সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য মিসোপ্রোস্টল ইউজ করব কিনা। আমরা প্রথমে পারভাজেনাল এক্সামিনেশন করব, তার সার্ভিক্স যদি সফট থাকে, আন্ডার অ্যানেস্থেসিয়া ডাইলেট হয়ে যাবে, মনে হয় আমরা কিছুই করব না। আর যে রোগীটা অন দ্য প্রসেস অফ এক্সপালশন আসছে তাকে তো আরো কিছু করতে হবে, এমনিতেই ডাইলেটেড। আর যদি সার্ভিক্স প্রচন্ড স্টেনোসিস হয়ে থাকে, স্টেনোস থাকে, যেটা আমার কষ্ট হবে, ডিফিকাল্ট টু ডাইলেট মনে হয়, সেখানে আমরা 2 to 4 আওয়ার্স আগে আমরা তাকে মিসোপ্রোস্টল দিতে পারি, তবে ইট ইজ নট বেশি অ্যাপ্রিসিয়েটেড। আমরা জেনারেলি তাকে আন্ডার অ্যানেস্থেসিয়া স্মুথ ডাইলেটেশন দিয়ে চেষ্টা করি, বা সার্ভিক্স ডাইলেট হয়ে যাবে এটা হচ্ছে কিনা সেটা আমরা দেখি। তবে যদি দরকার হয় আমরা 2 আওয়ার্স আগে মিসোপ্রোস্টল ইউজ করতে পারি ফর ইজি ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। আচ্ছা, এখন আমরা এই যে করলাম, তার আগে কিন্তু আমরা একটা বিটিএসসিজি করে নিয়েছি, বিফোর দ্য প্রসিডিওর আমরা একটা বেসলাইন বিটিএসসিজি করে নিয়েছি। তারপরে আমরা তার প্রসিডিওরটা করলাম, এবং তার 48 আওয়ার্স পরে আমরা আবার বিটিএসসিজি করে দেখবো যে কমলো কিনা। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। এন্ড দেন এই রোগীটাকে আমরা কিছু কাউন্সেলিং করব, ব্লিডিংটা কেমন আসছে মনিটরিং করব, তারপর সবকিছু যদি ভালো থাকে ওকে আমরা ছেড়ে দিব উইথ সাম কাউন্সেলিং, যে তাকে রেগুলার ফলো আপে আসতে হবে। এবং এই ফলো আপে এটা মিস করা যাবে না, কারণ এটা একটা প্রিম্যালিগন্যান্ট কন্ডিশন, রেগুলার ফলো আপে থাকলে অবশ্যই আমরা এটাকে কমপ্লিট রিকভারি দিতে পারবো। আর যদি কোনো রকমের লস অফ ফলো আপ হয় তাহলে সেখানে কিন্তু তার ম্যালিগন্যান্সির দিকে টার্ন নিতে পারে। তো শি নিড রেগুলার ফলো আপ। এছাড়া কি, অবশ্যই সে এখন প্রেগনেন্ট হবে না, তার টোটাল ফলো আপ পিরিয়ডে সে কখনো প্রেগনেন্ট হবে না, কারণ এটা আমাদের ডায়াগনোসিসে হ্যাম্পার করবে, কারণ প্রেগনেন্সি মানেই আবার বিটিএসসিজি বাড়া শুরু করবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না এটা কিসের জন্য হচ্ছে।
তো এই সময় সে একটা অ্যাডিকুয়েট কন্ট্রাসেপটিভ প্রসিডিওরে থাকবে। আগে বলা হতো যে বিটিএসসিজি যতক্ষণ পর্যন্ত সেটেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কন্ডম ইউজ করবে, তারপরে সে কন্ট্রাসেপশনে যাবে, দেন দ্য রেস্ট অফ দ্য ফলো আপে। কিন্তু এখন বলা হচ্ছে প্রথম থেকেই আমরা তাকে ওসিপি দিতে পারবো, কারণ কন্ডমে সে অনেক সময় প্রেগনেন্ট হয়ে যায়, তখন আবার ফলো আপটা রোগীর জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য সে চাইলে প্রথম থেকে ওসিপি ইউজ করতে পারে, হয়তো এক একটা ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে, সে রেগুলার খেলে এটাও কমে আসবে। তাহলে এভাবে তাকে আমরা ওসিপির কাভারেজে ছাড়বো উইথ রেগুলার ফলো আপ। এখন মোলার প্রেগনেন্সির ফলো আপটা কিরকম? মোলার প্রেগনেন্সির ফলো আপ হচ্ছে এই যে আমি রোগীটাকে ছেড়েছি, সে ফার্স্ট 1 সপ্তাহ পরে যখন আসবে তখন সে একটা আলট্রাসোনোগ্রাফি, একটা বিটিএসসিজি করে আসবে আমার কাছে। আমি রোগীটা প্রথম যখন আসলো ওর থেকে জিজ্ঞেস করলাম তার কোনো সিমটম আছে কিনা, যেমন তার কোনো অ্যাবনর্মাল ব্লিডিং, অ্যাবনর্মাল কাফ, হ্যাঁ এই ধরনের রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাবডোমিনাল পেইন, এগুলো তার হচ্ছে কিনা। যদি এই ধরনের কোনো সমস্যা তার না থাকে এবং তাকে আমরা একটা পিভি করব, পিভিতে আমরা দেখবো যে তার ইউটেরাসের সাইজ কেমন, ব্লিডিংটা কেমন আছে, সেগুলো আমরা দেখবো। এবং দেন আমরা তার আলট্রাসোনোগ্রাফিটা দেখবো। আলট্রাসোনোগ্রাফিতে যদি কোনো সমস্যা না থাকে, ক্লিয়ার থাকে, বিটিএসসিজি লেভেল অবশ্যই তার কমেছে, মানে সব ভালো, তার কোনো সিমটম নাই, পিভি ফাইন্ডিংস ভালো, আলট্রাসোনোতে তার কোনো কোনো রিটেন প্রোডাক্ট নাই, এবং তার বিটিএসসিজি কমে আসছে, আমরা তাকে এবার উইকলি ফলো আপে দিয়ে দিব। এবং সেটা হচ্ছে উইকলি বিটিএসসিজি সে করে করে আসবে আনটিল 3 কনজিকিউটিভ নর্মাল। 3 কনজিকিউটিভ নর্মাল বিটিএসসিজি হওয়া পর্যন্ত সে উইকলি করে আসবে। তারপরে যখন 3 কনজিকিউটিভ নর্মাল হয়ে যাবে, and then monthly BTSG for 1 month for partial mole and for 6 month for complete mole। এটা হচ্ছে মোলারের ফলো আপ। তাহলে উইকলি বিটিএসজি করবে আনটিল 3 কনজিকিউটিভ নর্মাল, তারপরে হচ্ছে মান্থলি ফর 1 মান্থ ইন পার্শিয়াল মোল এন্ড মান্থলি ফর 6 মান্থস ইন কমপ্লিট মোল। আচ্ছা, এখন আমি যখন আসলো 1 সপ্তাহ পরে, প্রথম 1 সপ্তাহ পরে, সেখানে যদি আমি কোনো মোলার টিস্যু পাই, কোনো প্রোডাক্ট পাই, তার মানে রিটেন মোল রয়ে গেছে, তখন তাকে কি করতে হবে? ওকে আবার রিঅ্যাডমিশন দিতে হবে এবং ওর একটা চেক ডিএনসি হবে। চেক ডিএনসি মানে এখানে কিন্তু ডিএনসি হবে, ডাইলেট করে আমরা তার কিউরেট করে নিব, হ্যাঁ, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ করে যে রেসিডুয়াল মোলটা আছে সেটাকে আমরা বের করে ফেলবো। এবং বের করে ফেলার পরে এইটাও কিন্তু হিস্টোপ্যাথোলজিতে যাবে। এটা এরকম না যে একবার পাঠিয়েছি এটা আর পাঠাবো না, তা না, এটাও কিন্তু হিস্টোপ্যাথোলজিতে যাবে এবং সে আবার 1 সপ্তাহ পরে একই রকম ভাবে আসবে, এখন ক্লিয়ার থাকার কথা, তারপরে সে রেগুলার ফলো আপে চলে যাবে। এইভাবে আমরা মোলার প্রেগনেন্সিকে ফলো আপ দিব, কাউন্সেলিং করব, কন্ট্রাসেপশন কভারেজ দিব এবং এইভাবে আমরা তাকে মনিটর করব। এখন প্রশ্ন হতে পারে, এই যে আমি তাকে বলছি যে উইকলি সে আসবে, কতদিন আসবে, এটা তাদের প্রশ্ন থাকে যে আমি কতদিন আসবো, আমি কাজ জন্মকাল আসতে থাকবো। জেনারেলি বলা হয় যে 56 ডেজ লাগে, মানে 1.5 মাস 2 মাসের মতো সময়, 6 to 8 উইকস লাগে 70% কেসে বিটিএসসিজি নর্মাল হয়ে আসতে। মানে বিটিএসসিজি যে বাড়লো সেটা নর্মাল হয়ে আসতে 6 to 8 উইকস লাগে 70% কেসে। তাহলে বাকি 30% এর কি হবে? বাকি 30% এর মধ্যে 15% এর অ্যাডিশনাল 6 উইকস লাগে, অ্যাডিশনাল 6 উইকস, যে তাদের নর্মাল হয়ে আসতে, মানে তাদের লাগে হচ্ছে 8, 9, 10, 11, 12, 13, 14 সপ্তাহ লাগে বাকি 15% এর। আর তাহলে রেস্ট অফ দ্য 15% এর কি হলো? ওই 15%ই হয়তো প্রোগ্রেস করে যাচ্ছে, সেটা ম্যালিগন্যান্সির দিকে টার্ন নিবে ইন দ্য ফর্ম অফ কোরিওকার্সিনোমা বা ইনভেসিভ মোল। তাহলে এই হচ্ছে বিটিএসসিজিরও হিস্ট্রি, যে বিটিএসসিজিটা কতদিনে নর্মাল হবে। জেনারেলি 6 to 8 উইকস এর মধ্যে নর্মাল হয়ে যাবে, বাকি 15% এর অ্যাডিশনাল 6 উইকস লাগবে, আর বাকিরা হয়তো পারসিস্ট করে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার সবার কাছে? আপু, আগে তো বলা হতো যে ফার্স্ট টাইম মোলার প্রেগনেন্সিতে মানে হচ্ছে রুটিন কিউরেটেস না করার জন্য, তা এখন কি আমরা রেগুলার রুটিন কিউরেটেস করব? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আগে যে দত্ততে লেখা ছিল যে আপনার মোলার প্রেগনেন্সিতে ওসিপি দিতে বারণ করতো, যে 6 মান্থ পর্যন্ত নর্মাল হওয়ার পরে ওসিপি দিতে। এখন ওইটা কি লাইনে আসছে, ওইটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হতো। আর যদি আগে বলা হতো যদি সে ইনকমপ্লিট ইভাকুয়েশনে আসে তাহলে ডেফিনেটলি আপনি সার্টিফিকেট দিয়ে কিউরেট করবেন এবং আলাদা করে 2টা স্যাম্পল পাঠাবেন। এখন তাহলে আপু এইটাই কি নতুন রুল যেটা আপনি বললেন যে রিসেন্ট আপডেটে?
হুম, হ্যাঁ, এখন এখন বলাই হচ্ছে সাকশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ, এটা হচ্ছে এখনকার দা ট্রিটমেন্ট। সাকশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ এটা ফার্স্ট সেটআপে হবে। আমরা প্রথমে সাকশন করব এন্ড দেন ইভাকুয়েশন করব এন্ড দেন ফাইনালি একটা শার্প কিউরেট দিয়ে করে নেব ওই ওই সেটআপে, একই সেটআপে, পরে না, একই সেটআপে। ঠিক আছে, এটা হচ্ছে এখনকার গাইডলাইন। সাকশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেজ ইজ দ্য ট্রিটমেন্ট এবং সেটা একই সেটআপে। আর যেটা হচ্ছে ইনকমপ্লিট ইভাকুয়েশন নিয়ে যারা আসছে তাদের জন্য আমরা ডাইরেক্ট ডিএনসি তে যাব, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ। সেটা হচ্ছে আমরা ডিএনসি যেরকম করে করি এবং ওইটাও যেমন হিস্টোপ্যাথোলজিতে যাবে, এটাও তেমন হিস্টোপ্যাথোলজিতে যাবে। যদি তার রিটেন প্রোডাক্ট থাকে সেটাও আমার হিস্টোপ্যাথোলজিতে যাবে। বাট কিউরেটেজ আমরা ফার্স্ট সেটআপে করব। শার্প কিউরেটেজ কিন্তু অনেক ভিগোরাসলি না, একবারই করতে বলা হয়েছে, একবার চামচের মতো করে কুড়ায় নিয়ে আসা। হ্যাঁ, এইটা করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এক। দ্বিতীয় হচ্ছে, এটা আমি প্রথমে বলছি যে একসময় বলা হতো যে ওসিপি ইউজ করবো না, কন্ডোম ইউজ করবো যতদিন পর্যন্ত বিটিএসসি নর্মাল না হচ্ছে। এখন সেটা উঠে গেছে। এখন সেখানে আমরা ওসিপি প্রথম থেকেই দিতে পারবো, কারণ ওইটার সাইড ইফেক্ট হচ্ছে কন্ডোম ইউজ করে প্রেগনেন্ট হয়ে চলে আসতেছে। তাহলে লাভ কি হলো? আমি তো প্রেগনেন্সি চাচ্ছি না, কন্ট্রাসেপশন দেয় হচ্ছে প্রেগনেন্সি না চাওয়ার জন্য। তো আমি যদি সেখানে একটা উইক কন্ট্রাসেপশন দিয়ে রাখি, সে তো প্রেগনেন্ট হয়ে আসতেই পারে। তাহলে ওই জন্য আমরা তাকে ওসিপি দিব। আগে কেন ওসিপি দিতে মানা করতো? কারণ হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং হতো, ওসিপি খেলে ব্রেক থ্রু ব্লিডিং হতো, এবং ওই ব্লিডিংটা আমাকে আবার একটা ফলস ইন্টারপ্রিটেশন দিত যে আবার কোনো মোলার প্রেগনেন্সি হচ্ছে কিনা, কারণ অ্যাবনর্মাল ব্লিডিং তো সেখানে আবার পারভাইজানাল ব্লিডিং, সেটা আমাকে একটা ফলস ইন্টারপ্রিটেশন দেয়। কিন্তু এখন আমরা সেটা একসেপ্ট করে নিয়েছি যে তাকে আমরা এনশিওর করব সে যাতে রেগুলার খায়, এবং রেগুলার খেয়ে যদি যায় চান্স অফ ব্রেক থ্রু ব্লিডিং ইদানিং কিন্তু কমে গেছে যদি আপনি রেগুলার খান। আর যদি হয় সেটাকে আমরা সেভাবে ম্যানেজ করব, কিন্তু তার জন্য আমরা কন্ট্রাসেপশনকে লুজ দিব না, সে ওসিপি প্রথম থেকেই নিবে। বুঝাতে পারছি আপু? হ্যাঁ আপু, আর ওই যে অক্সিটোসিন ইনফিউশনের যে ব্যাপারটা সাকশন ইভাকুয়েশনের সময়, আগে তো বলা হতো যে মিডিল অফ দ্য প্রসিডিউর থেকে Halfway। আপনি শুরু করবেন। হ্যাঁ, তো এখন কি এখন প্রথম থেকেই। আর ওইটা যে হচ্ছে ইনফিউশনটা, ওইটার ডোজটা কেমন হবে তাহলে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড। এটা তো আপনার অক্সিটোসিন দিতে হবে আপনার ইউটেরাসের সাইজের উপরে নির্ভর করে। ঠিক আছে, আমরা সাইজের উপরে নির্ভর করে ও একটা দিব না দুইটা দিব, এটা হচ্ছে আপনার ইউটেরাস কত বড়, এটা কোথাও ডোজিং কোথাও লেখা নাই। এটা পুরাটাই ইন্ডিভিজুয়ালাইজড। আপনি অক্সিটোসিন কাভারেজ রাখবেন ইউটেরাসকে কন্ট্রাক্ট করে রাখার জন্য। এবং অক্সিটোসিন আগে কেন বলা হতো যে হাফওয়েতে ওখানে বলা ছিল হচ্ছে ফিগরি কথা, যে যখন ব্লিডিংটা বেশি হবে হাফওয়েতে গিয়ে আপনি দেওয়া শুরু করে দিবেন তাহলে কমাবে। কিন্তু এখন ফিগো সেটাকে তুলে ফেলছে, এখন বলেছে যে অক্সিটোসিন কাভারেজে করবেন, সেটা আপনি প্রথম থেকেই দিতে পারেন। ইট ইজ ইউর অ্যাপ্রোচ, আপনার যেটা মনে হয়। আপনার দিতে হলে শুরু থেকেও দিতে পারেন। কেন? কারণ হচ্ছে অক্সিটোসিন হচ্ছে পোলারিটি মেনটেন করে কন্ট্রাকশনটা করে। যেহেতু পোলারিটি মেনটেন করে কন্ট্রাকশন করে, সেখানে চান্স অফ এম্বোলিজম কম। আমরা আগে ভয় পেতাম এম্বোলিজমকে, যেহেতু আমি সাকশন দিচ্ছি তার সাইনাস গুলো ওপেন হচ্ছে, নেগেটিভ প্রেসার দিয়ে হঠাৎ করে সেটা উঠে যেতে পারে, এম্বোলিজম হতে পারে যদি হঠাৎ ইউটেরাস কন্ট্রাক্ট করে। কিন্তু ইট ইজ নট বাই অক্সিটোসিন। ইউজুয়ালি এটা হয় আপনি যদি আর্গোমেট্রিন দেন বা মিসোপ্রোস্ট্রল দেন, যেটি ইউটেরাসকে টনিক্যালি কন্ট্রাক্ট করে, সেটা দিয়ে এম্বোলিজমের পিকচারটা বেশি, এবং সেই জন্য ওগুলো ইউজ করা যাবে না ইন দ্য মিডল অফ দ্য প্রসিডিওর অর স্টার্টিং এ। ওখানে অক্সিটোসিন দেওয়া যাবে কারণ সে হচ্ছে রিথমিক্যাল কন্ট্রাকশন করে, পোলারিটি মেনটেন করে, এবং সেখানে সে এম্বোলিজম করে না। এবং সেখানে দরকার হলে আপনি অক্সিটোসিন শুরু থেকেও দিতে পারেন। ইট ইজ ইন্ডিভিজুয়ালাইজ অ্যাপ্রোচ। ওখানে হাফ ওয়ে কথাটাকে তুলে ফেলা হয়েছে, অক্সিটোসিন কাভারেজে করতে পারেন ইফ নিডেড, কথাটা এরকম। কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরে ব্লিডিং বেশি, সেখানে কন্ট্রোল করার জন্য আপনি এনশিওর করেছেন যে দেয়ার ইজ নো রিটেন মোল, কোনো কিছু নাই, তারপরে আপনি গিয়ে ওই আর্গোমেট্রিন বলেন মিসোপ্রোস্টো বলেন সেগুলো আপনি দিতে পারবেন। আমি কি ক্লিয়ার? তো থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মোলার প্রেগনেন্সিটা শেষ হলো। এখন এখানে আমরা দুইটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, আমরা বলেন। প্রথমে যখন সাকশন মানে ইভাকুয়েশন অফ মোল করব, তখন হচ্ছে যে শেষে যে শার্প কিউরেট করব, এখন আমরা তো পারফোরেটিং মোল কিনা এটা তো নিশ্চিত না। সেক্ষেত্রে সমস্যা, পারফোরেশন একটা চান্স থেকে যাবে না? আচ্ছা আসেন প্রশ্নটার আনসারে। জেনারেলি পারফোরেটিং মোল যদি হয়, ওটার প্রেজেন্টেশনই আলাদা হবে। আপনি আপনার কিউরেটেজ না, আপনি যখন সাকশন দেওয়া শুরু করবেন সেখানেই তার হিউজ ব্লিডিং শুরু হয়ে যাবে, এবং সেখানে ওই আপনার সাকশন ইভাকুয়েশন কিউরেটেজ ওই স্টেপের আগে আপনাকে ওপেন করতে হবে পেট। কারণ এখানে কি কি ইমার্জেন্সি হতে পারে, আমরা যখন এই যে ইজ দেয়ার এনি রোল অফ হিস্টেরেক্টমি বা এনি নিড অফ হিস্টেরেক্টমি ইন দিস কেস, হ্যাঁ লাগে তো।
একটা হচ্ছে কাদের হিস্টেক্টমি আমরা বলি, যারা হচ্ছে এল্ডারলি, বয়স 40-এর উপরে, তারা সার্জিক্যাল স্টেরিলাইজেশন চাচ্ছে, তাদের জন্য আমরা অনেক সময় হিস্টেক্টমি করে ফেলি। দ্বিতীয় হচ্ছে যাদের হিউজ ব্লিডিং, যেটা আমি ব্লিডিং কন্ট্রোল করতে পারছি না, এতটাই ব্লিডিং, এটা ওয়ান অফ দ্য পারফোরেটিং মোল হয়তো, সেক্ষেত্রে আমরা ওপেন করে তাকে হিস্টেক্টমির দিকে নিয়ে যাই। যেটা হচ্ছে আমি ইনজুরি করে ফেলেছি, ইনজুরি যদি হয়ে যায় সেখানে হিস্টেক্টমি লাগতে পারে। হ্যাঁ, তাহলে আমার পারফোরেটিং মোল যদি হয়, ব্লিডিং যদি এক্সেসিভ, সিভিয়ারলি এক্সেসিভ হয়, তারপরে হচ্ছে যদি আমি ইনজুরি করি, অথবা সে 40 বছরের বেশি, সে সার্জিক্যাল স্টেরিলাইজেশন চাচ্ছে, এইসব ক্ষেত্রে হিস্টেক্টমি। তো আপনার যে প্রশ্ন, রোগীটা যে পারফোরেটিং মোল, সেই যে পারফোরেটিং মোল যদি হয়, আপনি যদি যখনই সাকশন করতে যাবেন তখনই কিন্তু একটা হিউজ ব্লিডিং চলে আসবে, এবং ওই রোগীকে আপনি কন্ট্রোল দিতে হলে অবশ্যই ল্যাপারোটমিতে যেতে হবে। এবং এই পারফোরেটিং মোলের প্রেজেন্টেশন ভ্যারিড হতে পারে, বিভিন্ন রকম। সে পারফোরেটিং মোল শুধুমাত্র ইউটেরাসে কনফাইন্ড হয়ে থাকতে পারে, সে সারাউন্ডিং এরিয়াকে পারফোরেট করতে পারে, ইভেন সে আর্টারি, ইউটেরাইন আর্টারি, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল আইলিয়াক পর্যন্ত চলে যেতে পারে। তারপরে সিভিয়ারিটি ভিন্ন, এবং ওই সিভিয়ারিটি দিয়ে আমরা উই মে লস দ্য পেশেন্ট বেড অলসো। হ্যাঁ, এটাও হতে পারে। তো পারফোরেটিং মোল ব্যাপারটা টোটালি আলাদা, সেটা আপনার কিউরেট দিয়ে পারফোরেট হবে ঘটনাটা সেটা না, এটা যখনই আপনি ওই মোলগুলোকে নাড়াইলেন তখন থেকেই তার একটা হিউজ ব্লিডিং শুরু হয়ে যাবে। বুঝাতে পারছি? এবং ওর ম্যানেজমেন্ট অন্যরকম হয়ে যাবে। বুঝাতে পারছি? আমার একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যাঁ, আমরা হচ্ছে জিনিসটা যদি পাঠাচ্ছি দুইটা টাইমে, একটা হচ্ছে ফার্স্ট যখন আমরা সাকশন ইভাকুয়েশন করছি তখন, আর একটা হচ্ছে ফ্লাশ কিউরেট ম্যাটেরিয়াল পাঠাবো। তো এটা আমাদের দুইটা উদ্দেশ্য কেন? আচ্ছা, দুই মানে আলাদা করে কেন দিচ্ছি, তাই তো? জি। হ্যাঁ, কারণ হচ্ছে প্রোডাক্টে চেঞ্জ আসবে। আমি যেটা পাঠাচ্ছি, প্রথম প্রোডাক্ট দিচ্ছি হচ্ছে মোলার টিস্যুগুলা। মোলার টিস্যুগুলা সে আমাকে মোলার টিস্যুগুলা এক্সামিন করে বলবে এটা কমপ্লিট মোল। হ্যাঁ, এটা সে আমাকে বলবে। হ্যাঁ, মানে ওইটা আমি হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস দিচ্ছি। আর আমি যেটা কিউরেট পাঠাচ্ছি, ওই কিউরেটে কিন্তু কোনো মোলার টিস্যু থাকবে না আইডিয়ালি, ওইখানে থাকবে হচ্ছে ডেসিডুয়াল টিস্যু, মানে ইউটেরাইন টিস্যু। আমি কিউরেট করে কিন্তু ইউটেরাইন টিস্যু পাঠাচ্ছি। তো আমি ফ্ল্যাশিং কিউরেট করে যখন এটা দিব, সেখানেও যদি কিছু মোলার টিস্যু থেকে যায়, এটা অটোমেটিক রিপ্রেজেন্ট করে ইনকমপ্লিট ইভাকুয়েশন। যেহেতু আমি কিউরেটের মধ্যেও কিছু মোলার টিস্যু পাচ্ছি, মানে হয়তো কমপ্লিট হয় নাই। আর যদি আমি কিউরেটে পিওরলি ডেসিডুয়াল টিস্যু পাই, তার মানে হচ্ছে আমি কমপ্লিট করে রেখে আসতে পারছি। বুঝাতে পারছি? হিস্টোপ্যাথোলজিক্যালিও আমি প্রমাণ করেছি। জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা এই যে তাহলে হিস্টেক্টমি কখন লাগছে, কিছু কিছু কন্ডিশন আমরা হিস্টেক্টমি করি। এক। দ্বিতীয় হচ্ছে আমরা কমপ্লিট মোল, পার্শিয়াল মোল দুইটার ফলো আপে পার্শিয়াল মোলকে বলেছি মান্থলি ফর 1 মান্থ, কমপ্লিট মোলকে বলেছি মান্থলি ফর 6 মান্থস। কেন এই ডিফারেন্সটা? কারণ এখানে হচ্ছে আমরা এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন বলেছি, এবং এই প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনকে প্রপারলি ট্রিটমেন্ট না করলে ইট মে প্রোগ্রেস টু ম্যালিগন্যান্সি, এটাও বলেছি। তাহলে কাদের ম্যালিগন্যান্সির প্রোপেন্সিটি বেশি, কার ম্যালিগন্যান্সি বেশি হবে, কার কম হবে? এখানে দেখা গেছে পার্শিয়াল মোল ইফ লেট আনট্রিটেড, মানে আমি ফলো আপ করি নাই বা কিছু, পার্শিয়াল মোলের ক্ষেত্রে 2 to 4% কেসে পিজিটিএন হতে পারে, মানে সে ম্যালিগন্যান্সির দিকে যেতে পারে 2 to 4% কেসে। আর কমপ্লিট মোলে অ্যারাউন্ড 20% কেসে সে প্রোগ্রেস করে পিজিটিএন এ চলে যেতে পারে। এই জন্যই পার্শিয়াল মোলের বেলায় আমি শুধু 1 মাস ফলো আপ দিচ্ছি নর্মাল হয়ে যাওয়ার পরে, বাট কমপ্লিট মোলের বেলায় কিন্তু আমরা 6 মাস ফলো আপ দিচ্ছি, কারণ ওর পিজিটিএন এ টার্ন ওভার করার চান্স বেশি 20%, আর এটা হচ্ছে 2 to 4%। এক। দ্বিতীয় হচ্ছে এই যে 20% কমপ্লিট মোল হবে, এখানে কি কি রকম হতে পারে? সেখানে 15% কেসে সেটা ইনভেসিভ মোল হতে পারে, 4% কেসে সেটা মেটাস্টেটিক পিকচার নিয়ে আসতে পারে, কোরিওকার্সিনোমা এন্ড আদার্স মেটাস্টেটিক পিকচার এটা নিয়ে আসতে পারে। তাহলে কমপ্লিট মোলের ফেট হচ্ছে 80% ক্ষেত্রে সে নর্মাল হয়ে যাবে, একেবারে নর্মাল রিজলভ হয়ে যাবে, বাট 20% সে প্রোগ্রেস করতে পারে, এবং সেখানেও 15% ইনভেসিভ মোল এন্ড 5% ক্ষেত্রে কোরিওকার্সিনোমা এন্ড মেটাস্টেসিস এটা নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। আর পার্শিয়াল মোল মোস্ট অফ দ্য কেসে নর্মাল হয়ে যায়, 2 to 4% কেসে সে পিজিটিএন এ যেতে পারে। এখন কাদের এটা হওয়ার চান্স বেশি, সেখানে আমরা কিছু হাই রিস্ক ফ্যাক্টর হিসেবে নিয়েছি যে এদের চান্স বেশি থাকে। যদি আমরা পেশেন্ট প্রোফাইল যদি একটু চিন্তা করি, পেশেন্ট প্রোফাইলে আমরা যদি দেখি হচ্ছে মার্কড ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশনের কোনো প্রেজেন্টেশন ইন দ্য ফর্ম অফ বিটিএসসিজি প্রেজেন্টেশনেই 1 লাখের বেশি। আমরা যে ফার্স্ট প্রি এক্সপালশন বিটিএসসিজিটা করেছিলাম, এটা অলরেডি 1 লাখের বেশি। এতটা বেশি, এটা খারাপ হতে পারে। এক।
দ্বিতীয় হচ্ছে এক্সেসিভ ইউটেরাইন এনলার্জমেন্ট, যেটা বলে যে 20 সপ্তাহের বেশি যদি ইউটেরাস বড় হয় তার মানে ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন বেশি, এটা সেকেন্ড। থার্ড হচ্ছে থিকালোটেইন সিস্ট, সেটা যদি 6 সেন্টিমিটারের বেশি হয় এটাও ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন বেশি হচ্ছে রিপ্রেজেন্ট করে। এজ যদি 40 ইয়ার্স এর বেশি হয়, তাহলে এই প্রোফাইলের রোগীগুলোর চান্স অফ প্রোগ্রেশন টু পিজিটিএন এটা বেশি আমরা পাই এই প্রোফাইল, এবং এই জন্যই এদেরকে কিন্তু আমাদের আরো ক্লোজ মনিটরিং করতে হয়। আচ্ছা, এবার আসেন, এই যে আমি করেছিলাম হিস্টেক্টমি কিছু কিছু রোগীকে, যারা হচ্ছে তারাই চেয়েছে যে আমি এত এত করতে পারবো না, হিস্টেক্টমি করব, বা আমার কারণে করতে হয়েছে বা রোগীর কারণে করতে হয়েছে, এরকম রোগী, তাহলে তাদের ফলো আপটাও কি সেম থাকবে? হ্যাঁ। কেন? কারণ হচ্ছে এই যে আমি হিস্টেক্টমিটা করে ফেললাম, হিস্টেক্টমি করে আমি কি কমাতে পেরেছি? ইনভেসিভ মোল। এই যে 15% যে ইনভেসিভ মোলের একটা রিস্ক, সেটা আমি কমাতে পেরেছি, কারণ ইউটেরাসটাই তো ফেলে দিছি, তাহলে ইনভেসিভ মোল হবে কোত্থেকে? কিন্তু মেটাস্টেসিস কিন্তু প্রিভেন্ট করতে পারি নাই। এই যে 4% মেটাস্টেসিস, এটা কিন্তু রয়ে গেছে। তাহলে দোজ হু হ্যাভ ডান হিস্টেরেক্টমি, তাদের চান্স অফ পিজিটিএন কতটুকু? তাহলে তাদের চান্স অফ পিজিটিএন কিন্তু 3.5%। আমরা যদি বলি যে একটা কমপ্লিট মোলের চান্স অফ পিজিটিএন কতটুকু? 20%। বাট আমি যদি হিস্টেরেক্টমি করে ফেলি তখন তার চান্স অফ পিজিটিএন কতটুকু? 3.5%। এতটুকু ক্লিয়ার সবার কাছে? কারণ ইনভেসিভ মোলের রিস্ক তার থেকে চলে গেছে। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আসেন, আমি এই রোগীগুলোকে ফলো আপ দিচ্ছি কেন? আমি আসলে একটা জিনিসই দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে তাদের কোনো পিজিটিএন এর টার্ন ওভার করছে কিনা, ম্যালিগন্যান্সি দিকে টার্ন নিচ্ছে কিনা। এবং আমি বাই অবজার্ভিং দিস বিটিএসসিজি আমি কিন্তু রোগীটার ওই প্রেজেন্টেশন হওয়ার আগেই ডায়াগনোসিস করছি এবং তাকে ইফেক্টিভ ট্রিটমেন্টে দিয়ে দিচ্ছি। তাহলে ক্রাইটেরিয়া অফ ডায়াগনোসিস অফ জিটিএন কাদেরকে আমরা বলছি, কাদেরকে আমরা জিটিএন এ ফেলবো? একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস অফ জিটিএন। যদি আমি হিস্টোপ্যাথোলজি আমাকে বলে দেয় কোরিওকার্সিনোমা, বলতেই পারে, এই জন্যই কিন্তু আমি হিস্টোপ্যাথোলজিতে দিচ্ছিলাম যে সে আমাকে কমপ্লিট মোল বলবে না অন্য কিছু। এখন প্রশ্ন হতে পারে কোরিওকার্সিনোমার হিস্টোপ্যাথোলজিক্যাল প্রেজেন্টেশন কি? আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল প্রেজেন্টেশন অফ কমপ্লিট মোল কিন্তু বলেছি যে হাইড্রোফিক ডিজেনারেশন থাকবে, ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন থাকবে, কোনো ভাস্কুলারিটি থাকবে না, ফিটাল ম্যাটেরিয়ালস থাকবে না, এটাই তো কোরিওকার্সিনোমার হিস্টোপ্যাথোলজি। তাহলে কমপ্লিট মোলের হিস্টোপ্যাথোলজি। তাহলে কোরিওকার্সিনোমাকে আমি কিভাবে পাবো? কোরিওকার্সিনোমাকে আমি পাবো হচ্ছে অ্যাবনর্মাল ট্রোফোপ্লাস্টিক প্রলিফারেশন উইথ হাইড্রোফিক ডিজেনারেশন, এটাও থাকবে, তার সাথে উইথ এক্সটেন্সিভ নেক্রোসিস এন্ড হেমোরেজ, অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ নেক্রোসিস এন্ড হেমোরেজ, অনেক বেশি নেক্রোসিস, অনেক বেশি হেমোরেজ, এরকম জায়গায় কিছু কিছু অ্যাবনর্মাল ভিলাস প্রলিফারেশন। এই জিনিসটা যখন আমরা পাই তখন তাকে আমরা কোরিওকার্সিনোমা হিসেবে ডায়াগনোসিস দিই। এছাড়া আরো ডায়াগনোসিসের জিনিস আছে, কিন্তু এটা হচ্ছে গ্রসলি হিস্টোপ্যাথোলজিতে পাওয়া যায়। তাহলে আমি যদি একটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসই বলে ফেলি যে হিস্টোপ্যাথোলজিক্যালি সে হচ্ছে ডায়াগনোসিস পেয়ে যাচ্ছে কোরিওকার্সিনোমা, তাহলে সে পাবে পিজিটিএন এর ডায়াগনোসিস এক। দ্বিতীয় হচ্ছে raise level of BTSCG on 3 value over 2 weeks। আমি তো বললাম না আমি উইকলি বিটিএসসিজি করছি, সেখানে বিটিএসসিজি আমরা 2 সপ্তাহ ধরে 3টা ভ্যালুতে যদি রেস্ট লেভেল পাই যে বিটিএসসিজি বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আর্লিয়ার ফাইন্ডিংস যে জিটিএন এর দিকে যাচ্ছে 2। তৃতীয় হচ্ছে প্লেটো বিটিএসসিজি অন 4 ভ্যালু ওভার 3 উইকস। প্লেটো মানে বিটিএসসিজি একই লেভেলে রয়ে গেছে, ওরকম আমি পাচ্ছি 3 সপ্তাহ ধরে 4টা ভ্যালুতে। এটা আপনাকে একটু মনে রাখতে হবে কিভাবে, যেটা বাড়ে সেটা আমরা কম দেখবো, 2 সপ্তাহ দেখে বাড়ছে 2 সপ্তাহ আর্লি ডায়াগনোসিস। স্ট্যাটিক সেটাকে তো আমাকে একটু দেখে শুনে সময় নিতে হবে, সেজন্য এটা 3 সপ্তাহ। আর 2 সপ্তাহ যদি আপনি দেখেন 3টা ভ্যালু, শুরু মাঝখানে শেষে 3টা ভ্যালু, আর 3 সপ্তাহের ক্ষেত্রে 4টা ভ্যালু। তাহলে রেস লেভেল অফ বিটিএসসিজি ইন 3 ভ্যালু ওভার 2 উইকস, অথবা প্ল্যাটো বিটিএসসিজি ইন 4 ভ্যালু ওভার 3 উইকস। আরেকটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস অফ কোরিওকার্সিনোমা। এগুলো দিয়ে আমি ক্রাইটেরিয়া টু বি ডায়াগনোসিস অফ পিজিটিএন। আরেকটা এক সময় ছিল যে রেস লেভেল অফ বিটিএসসিজি ইভেন আফটার 6 মাস, 6 মাস পরেও বিটিএসসিজি বাড়তি, এটাও জিটিএন এর ডায়াগনোসিস নিবে। এটা ফিগো 2018 নিয়ে ফেলেছে, কিন্তু এখনো পর্যন্ত বইপত্রে আছে। তো কোনো ম্যাডাম যদি শুনতে চায় আপনি এটা বলতে পারেন যে বিটিএসসিজি 6 মাসের বেশি রেস্ট হয়ে থাকলে সেটাও জিটিএন এর ক্রাইটেরিয়াতে পড়ে যায়। তাহলে আপনি যখন জিটিএন বলছেন বা পিজিটিএন বলছেন তখন কিন্তু আপনাকে এই লাইনটাতে আসতে হবে, ধাম করে আপনি পিজিটিএন বলতে পারবেন না। তাহলে পিজিটিএন একটা হচ্ছে হিস্টোপ্যাথোলজির ডায়াগনোসিস দিয়ে আমি হয়তো ফার্স্টে পাই, কিন্তু বাকিগুলোতে কিন্তু এটা একটু সময় লাগে। আমি কমপ্লিট মোল ডায়াগনোসিস করেছি, আমি তাকে ম্যানেজ করেছি, আমি তাকে ফলো আপ দিচ্ছি,
জেনারেলি কি হয়, কমপ্লিট মোল একটা মোলার টিস্যুর লোড ছিল, সে লোডটাকে আমি বের করে ফেলেছি, ডেফিনেটলি তার বিটিএসসিজি কমবে এবং সেটা ওভার সার্টেন পিরিয়ড সেটা কমবে। তারপরে যেহেতু তার একটা খারাপ প্রোপেন্সিটি আছে, তার একটা অ্যাবনর্মাল প্রোপেন্সিটি যে সে ম্যালিগনেন্সির দিকে টানা, একটা সময় পরে সে বাড়া শুরু করবে এবং ওই বাড়াটাও কিন্তু আমাকে সময় দিতে হচ্ছে, যে 2 সপ্তাহ 3টা ভ্যালু সময় দিতে হচ্ছে। তো সেই জন্য আপনি যখন জিটিএন ডায়াগনোসিস করছেন বাই বিটিএসসিজি, সেখানে কিন্তু একটু সময় লাগে, 1 মাস 2 মাস 3 মাস এরকম একটা সময় লাগে, যে শুরুর দিকে কমে গিয়ে তারপরে বাড়ছে বা তারপরে স্ট্যাটিক থাকছে আর কমছে না, তখন আমি জিটিএন বলতে পারছি। আচ্ছা, এখন যখনই আমি জিটিএন বলছি, জিটিএন বলার পরেই কিন্তু আমার এবার অন্য ক্যারিকেচার গুলো শুরু হয়ে যাচ্ছে। কি ক্যারিকেচার? এইবার হচ্ছে এটা তো একটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে, এবং যখনই ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে তার ফলো আপ, তার মনিটরিং, তার ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট সবকিছুই কিন্তু আপনাকে জিটিএন ধরে ধরে যেতে হবে। জিটিএন এর রোগী যখন আমি পেয়ে যাচ্ছি, আমার প্রথমেই তাকে জিজ্ঞেস করতে হবে রিগার্ডিং হার প্রেজেন্টেশন, যে তার কোনো সিমটম আছে কিনা। কি কি সিমটম তার থাকতে পারে? একটা হচ্ছে তার অ্যামেনোরিয়া থাকতে পারে, যে তার এখনো মাসিক হয় নাই, এটা হতে পারে, বিটিএসসিজি বেড়ে থাকলে তো মাসিক হবে না। দ্বিতীয় কি হবে, একটা অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, যে লোকাল এরিয়া থেকে তার ব্লিডিং হচ্ছে, এটা হতে পারে। তার মেটাস্টেটিক পিকচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, যেমন তার রেসপিরেটরি ডিস্ট্রেস, তার কাফ, তার অ্যাবডোমিনাল পেইন, তার হচ্ছে হেডেক, হেমাপটাইসিস, এই ধরনের যে কোনো একটা প্রবলেম নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। তাহলে একটা হচ্ছে তার লোকাল প্রেজেন্টেশন থাকতে পারে, একটা হচ্ছে তার মেটাস্টেটিক প্রেজেন্টেশন থাকতে পারে। আমি যখন তাকে দেখবো, আমি তখন তাকে এনিমিক পেতে পারি, তার ডিস্ট্রেস থাকতে পারে, তার হচ্ছে চেস্টের ক্রেপিটেশন, ক্রেপস আমরা পেতে পারি যদি সেখানে এম্বোলিজমের পিকচার থাকে। এছাড়া আমরা তার পিভি করলে তার ইনকমপ্লিট ইনভলিউশন মানে সাব ইনভলিউশন পেতে পারি, ইউটারাসটা এখনো বড় হয়ে আছে, থিকালোটেন সিস্ট গুলো এখনো আমরা পাচ্ছি, এরকম একটা পিকচার তার আমরা পেতে পারি। লোকালি যদি ভ্যাজাইনা দেখি, সেখানে নোডিউলার ডিপোজিট আমরা পেতে পারি ভ্যাজাইনাতে, এবং সাব ইউরেথ্রাল রিজিয়নে বেসিক্যালি পাওয়া যায়। এবং যদি দেখেন জিনিসটা একটা অ্যাংরি লুক, রেডিশ অ্যাংরি লুক হয়ে বসে আছে, টাচ করলে ব্লিড করবে, এরকম একটা প্রেজেন্টেশন তারা দেয়, এই ফিচারটা আমরা পেতে পারি। ইনভেস্টিগেশন আমরা তাকে কি করেছি অলরেডি, বিটিএসসিজি তো ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন আছেই। এছাড়া আমরা কি করব, যখন আমি রেস্ট বিটিএসসিজি পাচ্ছি বা প্ল্যাটো বিটিএসসিজি পাচ্ছি, আই এম ইন দা আমি অলরেডি জিটিএন এর পক্ষে যাচ্ছি, ওই সময়ে তার একটা এক্সরে চেস্ট করতে হবে। এক্সরে চেস্টে আমরা কি পেতে পারি, আমরা অলরেডি এম্বোলিজমের একটা পিকচার পেতে পারি, যে সেখানে ফোকাল ইনভলভমেন্ট হয়ে গেছে, এবং সেটা কি কি প্রেজেন্টেশন হতে পারে। একটা হচ্ছে যে ডিফিউজ ইনফিল্ট্রেশন, এটা আমরা পেতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা মেটাস্টেটিক নোডিউল পেতে পারি, সেখানে মেটাস্টেটিক নোডিউল হয়ে বসে আছে, এরকম আমরা পেতে পারি, যেটাকে আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স বলছি, এটা পেতে পারি। এছাড়া আমরা ক্যানন বল অ্যাপিয়ারেন্স পেতে পারি, ইউটেরাস লাংস এর মধ্যে ছোট ছোট ক্যানন বল অ্যাপিয়ারেন্স, এটা আমরা পেতে পারি। অথবা আমরা প্লুরাল ইফিউশন পেতে পারি। 4 রকমের পিকচার আমরা চেস্টে পেতে পারি, একটা হচ্ছে এম্বোলিজমের পিকচার, একটা হচ্ছে ক্যানন বল অ্যাপিয়ারেন্স, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, ইফিউশন, যে কোনোটাই পেতে পারি। এখন আপনি চেস্টে কিচ্ছু পেলেন না, চেস্টে কিছু নাই, নেগেটিভ। চেস্ট যখন নেগেটিভ থাকবে, আমি কিন্তু ঠান্ডা হব না, কারণ মাইক্রোমেটাস্টেসিস হতে পারে। চেস্ট হচ্ছে ম্যাক্রোমেটাস্টেসিস, অলমোস্ট খালি চোখে দেখার মতো একটা জিনিস, জাস্ট আমি এক্সরে দিয়ে দেখছি। তাহলে চেস্ট এক্সরে যার নেগেটিভ, আমি কিছুই পেলাম না, একদম ক্লিয়ার আমি চেস্ট পেলাম, আমাকে এরপরে হচ্ছে সিটি চেস্ট করতে হবে। আমি মাইক্রো কোনো ইনভলভমেন্ট হয়ে গেছে কিনা সেটা দেখতে চাই। we want to do সিটি চেস্ট। সিটি চেস্ট যদি আমি নেগেটিভ পাই, সিটি চেস্ট যদি আমার নেগেটিভ থাকে, নো ফার্দার ইনভেস্টিগেশন, কিছু করতে হবে না। সিটি চেস্ট নেগেটিভ মানে ওর আর কিছু হয় নাই, কারণ জেনারেলি ওর লাংস ইনভলভ করে আদার অর্গানে জেনারেলি যায়। তো সিটি চেস্ট নেগেটিভ মানে নো ফার্দার ইনভেস্টিগেশন। বাট সিটি চেস্ট যদি পজিটিভ হয়ে যায়, তখন আমার সিটি ব্রেন এন্ড সিটি অ্যাবডোমেন করতে হবে। ঠিক আছে, তাহলে চেস্ট এক্সরে নেগেটিভ, তাকে আমরা সিটি চেস্ট করব। সিটি চেস্ট নেগেটিভ আর কিছু করব না, বাট সিটি চেস্ট পজিটিভ, তখন আমরা সিটি ব্রেন এন্ড অ্যাবডোমেন করব। যে রোগীটার চেস্ট এক্সরে পজিটিভ হয়ে গেছে, চেস্ট এক্সরেতে আমরা পজিটিভ পেয়ে গেলাম, ঠিক আছে, চেস্ট এক্সরে পজিটিভ, তাহলে তাকে আমরা কি করব, তখন আমার সিটি চেস্টের আর দরকার নাই, তখন আমি সিটি ব্রেন
এন্ড সিটি অ্যাবডোমেন করব, কারণ চেস্টে যখন পজিটিভ, এবার আমি ব্রেন এন্ড অ্যাবডোমেনে পজিটিভ আছে কিনা সেটা খুঁজতে চাই, ঠিক আছে। আর একটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন, সেটাও আমরা তার করতে পারি। তাহলে আমি বুঝাতে পারছি একটা এক্সরে দিয়ে আমরা ফার্দার তার ইনভেস্টিগেশন প্ল্যান করছি। নেগেটিভ সিটি চেস্ট আসবে, পজিটিভ এবার সিটি ব্রেন অ্যাবডোমেন, আল্ট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন এগুলো করতে যাব, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? আপু যদি রোগীর কোনো সিমটম না থাকে তাহলে তারপরেও যাব। তারপরেও যাব। হ্যাঁ, কারণ আপনি হচ্ছে রোগীটাকে একটা ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করতে চাচ্ছেন, সেখানে বিটিএসসিজি রেস্ট হয়ে আছে, সেই জন্য যেতে হবে, করতে হবে, ঠিক আছে। জি। আচ্ছা, এছাড়া আর কিছু অ্যাডিশনাল টেস্ট ইন্ডিভিজুয়ালাইজড, এটা সবাইকে আমরা দিচ্ছি না, প্রেজেন্টেশন ধরে দিই। যদি রোগীর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা পাই, তাহলে আমার এন্ডোস্কোপি করতে হবে। যদি আমাদের কোনো হিমাচুরিয়া পাই, সিস্টোস্কোপি করতে হবে। সিএসএফ ফ্লুইড যদি আমার নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন মনে হয়, হ্যাঁ, এইসব আমরা, এগুলো ইন্ডিভিজুয়ালাইজ, নট ফর অল, বাট এই ফরম্যাটটা সবার জন্য আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন আসেন এই রোগীটার ট্রিটমেন্ট প্ল্যান কি হবে। আমি তো ইনভেস্টিগেশন করলাম, একটা হচ্ছে বিটিএসসিটি করলাম, আর একটা হচ্ছে আদার দেখলাম। এছাড়া আমার অর্গান ফাংশন গুলো একটু দেখে নিতে হবে, যেহেতু এটা একটা ম্যালিগন্যান্সির কেস। আমার সিবিসি, তার বেসলাইন টেস্ট করা, তার রেনাল ফাংশন টেস্ট, তার লিভার ফাংশন টেস্ট, এগুলোও কিন্তু আমাদেরকে বেসলাইন করে নিতে হবে। তারপরে হচ্ছে ওই যে ওভারঅল কোনো প্রেজেন্টেশন থাকলে সে অনুযায়ী টেস্ট সবই আমরা করব। করার পরে এই রোগীটার ট্রিটমেন্ট প্ল্যানের জন্য এই রোগীটাকে একটু ক্যাটাগরাইজ করতে হবে। ক্যাটাগরাইজ কি, এটা কি লো রিস্ক না হাই রিস্ক, এটা স্টেজ কি, দুইটাই আমাকে দেখতে হবে। তো ডব্লিউএইচওর স্কোরিং এন্ড ফিগো স্টেজিং, এইটা আমাকে এই রোগীর জন্য করতে হবে। ডব্লিউএইচও স্কোরিং এন্ড ফিগো স্টেজিং, এই দুইটা আমাকে করতে হবে। ডব্লিউএইচও স্কোরিং যেটা, সেই স্কোরিং এ আমাদের আপনাদের এটা কিন্তু সবার প্রচন্ড ভালোভাবে মুখস্থ থাকতে হবে। ডব্লিউএইচও স্কোরিং এ কি কি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে স্কোরিং হয় সেটা আপনাদের মনে রাখতে হবে। কি কি ক্যারেক্টারিস্টিক্স মনে আছে লোকজন সবার? মনে আছে? ডব্লিউএইচও স্কোরিং, সেখানে কিন্তু কিছু চেঞ্জ আসছে নতুনটাতে। আমাদের ডব্লিউএইচও স্কোর 2025, এটাতে আমাদের চেঞ্জ আসছে। কি কি আসছে? আমাদের এইজ আছে, এইজটা তো অবশ্যই আমরা দেখবো 40-এর নিচে না 40-এর উপরে। অ্যান্টিসিডেন্ট প্রেগন্যান্সি কি, সেটাও আমাদের আছে। তারপর হচ্ছে ইন্টারভেল ফ্রিকোয়েন্সি প্রেগন্যান্সি, মানে ইন্টারভেল বিটুইন দ্য অ্যান্টিসিডেন্ট প্রেগন্যান্সি এন্ড দ্য স্টার্টিং অফ কেমোথেরাপি, এটাও আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে তার প্রি ট্রিটমেন্ট বিটিএসসিজি, এটা আমাদের আছে। লার্জেস্ট টিউমার সাইজ, এটাও আমাদের আছে। সাইজ অফ মেটাস্টেসিস, হ্যাঁ, সাইট অফ মেটাস্টেসিস, এটা আমাদের আছে। নাম্বার অফ মেটাস্টেসিস, এটা আমাদের আছে। প্রিভিয়াস কেমোথেরাপি, এটা উঠে গেছে, বর্তমানে প্রিভিয়াস কেমোথেরাপি নিয়ে কোনো ক্যাটাগরি করা হয় নাই, কোনো স্কোরিং করা হয় নাই। তাহলে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল তার মধ্যে প্রিভিয়াস কেমোথেরাপিটা উঠে গেছে, বাকি সবগুলোই আছে স্কোরিং সিস্টেমে, এবং ওই স্কোর দিয়ে আমরা তার স্কোরটা করার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে সাইট অফ মেটাস্টেসিস, লাং, স্প্লিন, কিডনি, এগুলো দিয়ে কিন্তু স্টেজিংও চলে যায়। আর এটা হচ্ছে নাম্বার অফ মেটাস্টেসিস 1 to 4, হ্যাঁ, এটা লার্জেস্ট টিউমার সাইজ। ইট ক্যান বি অরিজিনাল টিউমার, যেটা হচ্ছে আমরা ওই যে যাকে আমি যে সাকশন ইভাকুয়েশন করেছিলাম সেখানে তার ব্লিস্টারের সাইজ কত, এটাও যেমন টিউমার সাইজ হিসেবে ডিনোট হবে, তেমনি আমরা যদি কোনো মেটাস্টেসিস পাই, সে মেটাস্টেসিসের সাইজ কতটা, এটাও যেমন ওই যে ক্যানন বল অ্যাপিয়ারেন্স, ওটা কতটুকু সাইজ, সেটাও কিন্তু দেখা হয়। এগুলো দিয়ে 3 সেন্টিমিটারের নিচে না উপরে, ওইভাবে সাইজ দেখে, সাইট দেখে, নাম্বার দেখে, বিটিএসসিজি লেভেল দেখে সে কিন্তু একটা স্কোর সিস্টেম পাবে। আর কি, স্টেজিং নিয়েও একটু চেঞ্জ আসছে। স্টেজিং নিয়ে চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আমরা স্টেজ 1 বলেছিলাম হচ্ছে যদি টিউমার স্ট্রিক্টলি কনফাইন্ড টু দা elevated level tumor confined to the uterus, হ্যাঁ, confined to the uterine corpus and cervix, এখানে যুক্ত হচ্ছে uterine corpus and cervix, এটা হচ্ছে নিউ যুক্ত হচ্ছে। তারপরে হচ্ছে আপনার স্টেজ 2 তে হচ্ছে gestational trophoblastic disease extending to adnexia or to the vagina or broad ligament, হ্যাঁ, এখানে broad ligament চলে আসবে। তারপর হচ্ছে but limited to the genital স্ট্রাকচার, মানে জেনিটাল স্ট্রাকচারে আছে কিন্তু ব্রড লিগামেন্টও ইনভলভ করেছে, এটা হচ্ছে স্টেজ 2। স্টেজ 3 যেটা, সেটাতে হচ্ছে জিটিডি লাংসে যাচ্ছে উইথ অর উইদাউট জেনিটাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট, তার সাথে লিম্ফ নোড মেটাস্টেসিস বিলো ডায়াফ্রাম, হ্যাঁ, এটা কিন্তু স্টেজ 3। লিম্ফ নোড মেটাস্টেসিস, এগুলো দিয়ে আপনাদের এসএকিউ চলে আসতে পারে স্টেজিং দিয়ে, হ্যাঁ, যেহেতু নতুন আসছে। লিম্ফ নোড মেটাস্টেসিস বিলো ডায়াফ্রাম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার
স্টেজ 3। আর স্টেজ 4 এ হচ্ছে অল আদার মেটাস্ট্যাটিক সাইট ইনক্লুডিং লিম্ফ নোড মেটাস্টেসিস অ্যাবভ ডায়াফ্রাম। বিলো ডায়াফ্রাম যেটা, সেটা হচ্ছে আপনার স্টেজ 3, আর অ্যাবভ ডায়াফ্রাম হয়ে গেলে সেটা হচ্ছে স্টেজ 4। এটা চেঞ্জ 2025 ফিগর, সেই জন্য এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এটা স্টেজিং গুলা খুব জরুরি। এগুলো দিয়ে এসএকিউ তে প্রশ্ন বানানো যায়, আপনার ক্লিনিক্যালে প্রশ্ন আসে, সেই জন্য। তাহলে আমি তার এই যে স্টেজিং অ্যান্ড স্কোরিং, এটা দিয়ে আমি তাকে প্রথমে ক্যাটাগরাইজ করব যে সে কোন গ্রুপে পড়ছে, লো রিস্ক, হাই রিস্ক, কোন গ্রুপে সে পড়ছে। হ্যাঁ, তাহলে লো রিস্ক, হাই রিস্ক গ্রুপ যখন আমরা তাকে ডিফাইন করব, যেমন লো রিস্ক কি, যদি স্কোরিং এ সে 6 এর নিচে থাকে লো রিস্ক, স্টেজ 1 যেটা হচ্ছে কনফাইন টু ইউটেরাস এরকম যদি থাকে, তাহলে লো রিস্ক গ্রুপ। অথবা স্টেজ 2 পর্যন্ত আছে, সেটাও আমরা ইভেন 3 তেও আমরা কিন্তু লো রিস্ক এ রাখি। ডিস্টান্ট মেটাস্টেসিস না হলেই সেটা কিন্তু লো রিস্ক এন্ড লোয়ার স্টেজিং হিসেবে কাউন্ট করা হয়। তাহলে 6 এর নিচে যারা রিস্কে, তারা হচ্ছে লো রিস্ক গ্রুপ, এবং তাদেরকে তখন আমরা ট্রিটমেন্ট দিব বাই সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি। সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি এটা তাদেরকে আমরা দিব। তো সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি কি দিচ্ছি আমরা তাকে? মেথোট্রেক্সেট, জেনারেলি মেথোট্রেক্সেট দিয়ে দেওয়া হয়। আর যারা হাই রিস্ক তাদেরকে হচ্ছে মাল্টি এজেন্ট কেমোথেরাপি, ইট ইজ ইমাকো দিয়ে আমরা তাদেরকে দিই। এখন সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি যখন আমরা দিচ্ছি, কিভাবে আমরা দিই, সেটা হচ্ছে 2 উইকলি ইন্টারভেলে সে মেথোট্রেক্সেট পাবে, এবং মেথোট্রেক্সেটের এভরি অল্টারনেট ডেতে সেখানে সে ফলিনিক অ্যাসিড পাবে। কেন মেথোট্রেক্সেট দিচ্ছি? কেন? সে হচ্ছে র্যাপিডলি ডিভাইডিং সেলগুলোকে ডিস্ট্রয় করবে, এবং যখন তার শরীরে ম্যালিগন্যান্ট সেল আছে, দিজ আর দ্য র্যাপিডলি ডিভাইডিং সেল, সে মেথোট্রেক্সেট গিয়ে সেখানে র্যাপিডলি ডিভাইডিং সেলগুলোকে ডিস্ট্রয় করে দিবে। কিন্তু একটা সময় পরে এই মেথোট্রেক্সেট গিয়ে নর্মাল সেলের উপরেও কিন্তু কাজ করবে, কারণ মেথোট্রেক্সেট সবাইকেই তো ধরবে, আমি দিচ্ছি যেহেতু শরীরে। সে হচ্ছে অ্যান্টিফলেট হিসেবে যেখানে যেখানে ফলিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে সেখানেই সে হ্যাম্পার করবে। তো প্রথমে সে ম্যালিগন্যান্ট সেলকে ডিস্ট্রয় করবে, কিন্তু একটা সময় পরে সে নর্মাল সেলকে টার্গেট করে। তাহলে এই নর্মাল সেলকে মেথোট্রেক্সেট থেকে এসকেপ করার জন্য আমরা ফলিনিক অ্যাসিড দিই। তাহলে সেটা কি সাথে সাথে দিলে হবে? হবে না তো। আপনার প্রথমে মেথোট্রেক্সেট দিয়ে একটা সময় পর্যন্ত দিতে হবে যাতে সে ক্যান্সার সেলগুলোকে ডিস্ট্রয় করে। তারপরে নর্মাল সেলের দিকে তাকানোর আগে আমি বডিতে ফলিনিক অ্যাসিড দিব। ফলিনিক অ্যাসিড তখন নর্মাল সেলগুলো ফলিনিক অ্যাসিড ইউজ করে মেথোট্রেক্সেট থেকে স্কেপ পাবে। এটাকে বলা হয় যে রেস্কিউ থেরাপি। এবং এটা আমরা কখন দিব? 24 আওয়ার্স আফটার মেথোট্রেক্সেট ইনজেকশন। মেথোট্রেক্সেট ইনজেকশনের 24 আওয়ার্স পরে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথম দিন মেথোট্রেক্সেট দিব, পরের দিন ফলিনিক অ্যাসিড দিব 24 আওয়ার্স আফটার। এইভাবে এভরি অল্টারনেট ডেতে 4টা মেথোট্রেক্সেট পাবে এবং 4টা ফলিনিক অ্যাসিড পাবে একটা সাইকেলে। এবং তারপরে সে 2 উইকলি করে করে পাবে। কত দিন পাবে? আনটিল নর্মালাইজেশন অফ দ্য বিটা এসসিজি তো সে পাবে। অ্যাডিশনাল সে 1 to 2 পাবে আফটার নর্মাল বিটা এসসিজি। বিটা এসসিজি নর্মাল হওয়ার পরেও অ্যাডিশনাল 1 থেকে 2টা সাইকেল আমরা তাকে দিব সেটেল করার জন্য। বিটা এসসিজিটাকে অ্যাডিশনাল 1 to 2 দিব। এটা হচ্ছে লো রিস্ক গ্রুপকে আমরা সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি দিচ্ছি। আর যখন মাল্টি এজেন্ট যদি দিই, সেটা কিরকম দিচ্ছি? আমরা মাল্টি এজেন্টও 2 উইকলি করে করে দিচ্ছি। ইমাকোথেরাপি দিয়ে আমরা অ্যাডিশনাল নর্মাল হওয়া পর্যন্ত তো দিচ্ছি, এবং তাকে অ্যাডিশনাল 2 to 3 দিচ্ছি। অ্যাডিশনাল 2 to 3 সাইকেল দিচ্ছি ইমাকোথেরাপি বা মাল্টি এজেন্ট কেমোথেরাপি ফর দ্য ট্রিটমেন্ট অফ জিটিএন। আচ্ছা, এখন হচ্ছে একটা রোগী যখন কেমোথেরাপি পায় তার ফলো আপ কি? হোয়াট এভার ইট ইজ, সে যখন একটা কেমোথেরাপি পাচ্ছে তখন তাকে আমাদের 2 ভাবে ফলো আপ দিতে হবে। একটা হচ্ছে তার ডিজিজ রিলেটেড ফলো আপ, যে তার জিটিএন এর কি অবস্থা সেটা। আরেকটা হচ্ছে তার ওভারঅল বডি ফলো আপ, কারণ কেমোথেরাপি নর্মাল সেলকেও ডিস্ট্রয় করে যতই বলি। তাহলে ডিজিজ রিলেটেড ফলো আপের জন্য সে কি পাবে? বিটা এসসিজি। তাকে আমরা কিন্তু উইকলি বিটা এসসিজি করে যাচ্ছি, এবং যে রেসপন্ডিং সেখানে বিটা এসসিজি কমবে। এটাই হচ্ছে তার আমরা আউটকাম পাচ্ছি। আর আদার ফলো আপ কি দিচ্ছি? তার ওভারঅল বডি স্ট্যাটাস। সেখানে আমরা কি দিচ্ছি? একটা হচ্ছে ক্লিনিক্যালি তাকে আমরা দেখছি যে তার কোনো সিমটম আছে কিনা, ইন দ্য ফর্ম অফ ফিভার, জিআই ইরিটেশন দিয়ে ডায়রিয়া, তারপরে হচ্ছে স্কিন লস হয়ে যেতে পারে, ওয়েট ভালভা হতে পারে, ডিসচার্জ হতে পারে, এগুলো তার কোনো সমস্যা। হ্যাঁ, এগুলো আমরা দেখছি। ওষুধের সাইড ইফেক্ট হিসেবে কিছু তার হেপাটিক চেঞ্জ আসতে পারে, তার জন্ডিস হতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, এগুলো আমরা দেখছি। ইনভেস্টিগেশন আমরা তার সিবিসি করছি, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, এগুলো আমরা তার করছি। এগুলো করে করে আমরা তাকে দেখে দেখে যাচ্ছি। এখন এর মধ্যে যদি আমরা দেখি যে রোগীর এনিমিয়া, আমরা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে সেটা ঠিক করব। যদি আমরা দেখি তার ফিভার, আমরা অ্যান্টিপাইরেটিক তাকে আমরা দিব। লিউকোসাইট কাউন্টটা আমরা তাকে দেখবো, আমরা হয়তো একটু ডিলে করবো লিউকোসাইট কাউন্ট যাতে বেড়ে যায়। যদি তার লিভার ফাংশন ইম্পেয়ার থাকে, হ্যাম্পার হয়, বা রেনাল ফাংশন, আমরা হয়তো ডিলে করবো।
এইভাবে তাকে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে উইকলি বিটা এসসিজি এন্ড উইকলি আদার অর্গান ফাংশন টেস্ট, আমরা তাকে সিবিসি করছি, রেনাল ফাংশন টেস্ট করছি, লিভার ফাংশন টেস্ট করছি, কিছু কিছু ক্ষেত্রে যদি ব্লিডিং অ্যাবনরমালিটি আসে বিটিসিটি প্রথম দিনটায়, এগুলো আমাদেরকে করতে হয়। এখন এর মধ্যে আমরা দুই রকম গ্রুপ পাবো, একটা হচ্ছে রেসপন্ডিং, খুবই ভালো, আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্ট মানে নন রেসপন্ডিং। এখন নন রেসপন্ডিং এর মধ্যেও দুই রকম পাই, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট আর একটা হচ্ছে ট্রিটমেন্ট ফেলিওর। এখন রেজিস্ট্যান্ট যদি হয়, যে রেজিস্ট্যান্ট মানে কি, বিটাএসসিজি কমছে না, হ্যাঁ, তার কোনো রেসপন্স পাচ্ছি না আমি, বিটাএসসিজি যে তার কমে যাওয়ার কথা ছিল আমি দিচ্ছি তাকে, হচ্ছে না, রেসপন্স করছে না, তখন তাকে আমার অল্টারনেট ট্রিটমেন্টে যেতে হয়। আমরা তাকে জেনারেলি অ্যাক্টিনোমাইসিন বা ড্যাকটিনোমাইসিন যেটাই হোক সেটাতে আমরা দিতে পারি। এছাড়া আরেকটা কারণে আমাকে অল্টারনেট থেরাপিতে যেতে হয়, যেমন টক্সিসিটি যদি বেড়ে যায়, যেমন মেথোট্রেক্সেট কিন্তু প্রচন্ড হেপাটোটক্সিক, নেফ্রোটক্সিক, তো যদি আমি হেপাটোটক্সিসিটির পিকচার পাই, রেনাল টক্সিসিটির পিকচার পেয়ে যাই, তখন তাকে, অথবা মানে কন্ট্রাইন্ডিকেশন অফ মেথোট্রেক্সেট চলে আসে, তার হেপাটিক ইম্পেয়ারমেন্ট, রেনাল ইম্পেয়ারমেন্ট, আমি দিতে পারছি না, তখন আমার অ্যাক্টিনোমাইসিনে যেতে হয়। আর যদি আমি দেখি যে না, টোটালি কোনো রেসপন্ড করছে না, উল্টা নিউয়ার সিমটম চলে আসতেছে, মেটাস্টেটিক সিমটম চলে আসতেছে, বিটাএসসিজি বেড়ে যাচ্ছে, ট্রিটমেন্ট ফেলিওরের মতো সে প্রেজেন্টেশন দিচ্ছে, তখন আমাকে তাকে মাল্টি এজেন্টেও চলে যেতে হতে পারে। তাহলে ইট ডিপেন্ডস আপন দ্য ট্রিটমেন্ট রেসপন্স। আচ্ছা, এরপরে আমরা তাকে উইকলি করে যাচ্ছি, অর্গান ফাংশন করছি, দেখছি, কমপ্লিকেশন আসলে সেগুলোকে আমরা কারেকশন করছি, আমরা মাঝে মাঝে তাকে ডিলেও করতে পারি কমপ্লিকেশনকে হ্যান্ডেল করার জন্য। কিছু কিছু কন্ডিশনে আমাকে কেমোথেরাপি বন্ধ করে দিতেও হয়, যেমন হচ্ছে লিউকোসাইট কাউন্ট যদি 3000-এর কম হয়, যদি প্লাটলেট কাউন্ট 1 লাখের কম চলে আসে, যদি সিরাম হেপাটিক ফাংশন প্রচন্ড অল্টার্ড, ক্রিয়েটিনিন লেভেল প্রচন্ড অল্টার্ড, জিআই ব্লিডিং হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ ফিভারে আছে, ফেব্রাইল স্ট্যাটাস, তখন আমাদেরকে স্টপ করতে হবে, স্ট্যাটাস সেটেল করতে হবে, তারপর আমরা ডিলে করবো তার। এরপরে আমরা তাকে ট্রিটমেন্ট কমপ্লিট করলাম। ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে আমরা যখন তাকে অ্যাডিশনাল 1 to 2 ফর লো রিস্ক, অ্যাডিশনাল 3 to 4 ফর হাই রিস্ক দিলাম। এখন ট্রিটমেন্ট কমপ্লিট হলো, এরপরে তার ফলো আপ কি? তাহলে জিটিএন এর ফলো আপ কি? জিটিএন এর ফলো আপ হচ্ছে আমরা তাকে উইকলি বিটাএসসিজি ফর 3 কনজিকিউটিভ, নরমাল এটা তো করেছি, এন্ড দেন মান্থলিতে চলে যাব, মান্থলি বিটাএসসিজি ফর 1 year ইন লো রিস্ক এন্ড ফর 2 years ইন হাই রিস্ক গ্রুপ। এটা হচ্ছে জিটিএন এর ফলো আপ। বুঝাতে পারছি কি? বুঝা গেছে? আচ্ছা জি। আচ্ছা, এখন এর মধ্যে একটা কথা আসে, চেস্ট এক্সরে একটা ফলো আপ এর ব্যাপার আছে, যে চেস্ট এক্সরে দিয়ে আমরা কি করব। আমরা যদি রোগীর কোনো চেস্ট এক্সরে করি এবং সেই চেস্ট এক্সরেতে যদি আমরা কোনো পজিটিভ পিকচার পেয়ে যাই, তাহলে ওকে আমরা এর মধ্যে আর করবো না, ওকে তো আমরা ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট করার পরে ফলো আপ দিচ্ছি, এবং সেখানে এই যে আনটিল রেমিশন অফ বিটাএসসিজি পর্যন্ত মান্থলি চেস্ট এক্সরেটা করতে হয়, মান্থলি চেস্ট এক্সরে আনটিল রেমিশন অফ বিটাএসসিজি, এন্ড দেন 3 monthly ইন দ্য নেক্সট ফলো আপ। এই ফলো আপ গুলোতে 3 monthly করে করা হয়, মানে আপনি চেস্ট এক্সরে যদি পজিটিভ পান, ওর ট্রিটমেন্টের পিরিয়ডে মান্থলি করে একটা চেস্ট এক্সরে করে যেতে হবে যতদিন পর্যন্ত বিটাএসসিজি নরমাল না হচ্ছে, এবং রেস্ট অফ দ্য ফলো আপে 3 monthly করে একটা চেস্ট এক্সরে মনিটরিং এ রাখতে হয়। এটা হচ্ছে নেক্সট ফলো আপ এর কথাবার্তা। এছাড়া আরেকটা কথা হচ্ছে, ইমাকো যখন একটা রোগী পায়, কতদিন দেব? যতদিন পর্যন্ত আপনি ওই যে মূল ফলো আপটা দিচ্ছিলেন না, মান্থলি ফর 6 months or 1 year or 2 years, ওই সময়টাতে চেস্ট এক্সরেরও একটা মনিটরিং করে রাখতে হয়। বুঝাতে পারছি? জি। আচ্ছা, এখন আপনি যখন একটা ইমাকো থেরাপি দিচ্ছিলেন, ইট ইজ আ মাল্টি এজেন্ট কেমোথেরাপি, এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা? প্রতিটা কেমোথেরাপিরই সাইড এফেক্ট আছে, কিন্তু কেমোথেরাপি পেলেই সেখানে একটা সাইড এফেক্টের ভয় চলে আসে। তো যখন মাল্টি এজেন্ট কেমোথেরাপি পায়, সেখানে রোগীটা যদি অনেকদিন বাঁচে, সেখানে তাদের একটা সেকেন্ডারি ম্যালিগন্যান্সির ভয় চলে আসে, এবং সেই সেকেন্ডারি ম্যালিগন্যান্সিটা যেমন হচ্ছে তাদের কিছু কিছু কন্ডিশনে হচ্ছে তাদের কিছু ব্লাড ডিজিজ ইন দ্য ফর্ম অফ লিউকেমিয়া হতে পারে, এএমএল অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এটা হতে পারে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলোর কিছু ভয় আছে। এটা বিভিন্ন স্টাডিতে বলছে যে যদি মাল্টিজেন্ট কেমোথেরাপি পায় এবং অনেকদিন যদি সে থাকে, সেখানে স্মল রিস্ক অফ সেকেন্ডারি কার্সিনোমার একটা ভয় চলে আসে। আরেকটা হচ্ছে যে তাদের মেনোপোজটা 3 years আর্লিয়ার হওয়ার একটা ভয় চলে আসে, 3 years আর্লিয়ার মেনোপোজ, এটার একটা ভয় চলে আসে। এটা হচ্ছে কমপ্লিকেশন অফ কেমোথেরাপি।
এছাড়া আরেকটা কথা আপনারা শুনবেন যেটাকে বলা হয় প্রোফাইলেকটিক কেমোথেরাপি। প্রোফাইলেকটিক কেমোথেরাপি এখন উঠে গেছে। প্রোফাইলেকটিক কেমোথেরাপি বইপত্র আপনি এখন পাবেন না, কারণ এবং তার রিফ্লেকশনে আপনার হচ্ছে প্রিভিয়াস কেমোথেরাপি কথাটা উঠে গেছে। আমাদের রিস্ক স্কোরিং এ প্রিভিয়াস কেমোথেরাপি ওরা রাখে নাই, কারণ প্রোফাইলেকটিক কেমোথেরাপি ইজ নট দ্য আইডিয়াল অ্যাপ্রোচ, এটা করা হয় না। কেন? কারণ হচ্ছে একটা কথা হচ্ছে কি, আমরা তো জানি যে কমপ্লিট মোল ভয় আছে, সেটা হচ্ছে ম্যালিগনেন্সির। সেজন্য আমরা যদি কেমোথেরাপি দিয়ে ফেলতে পারি তাহলে তো রিস্ক অনেকটুকুই কমে যায়, এটা তো ঠিক আছে, ইট ইজ একসেপ্টেড। কিন্তু 80% কেসেই তো সেটা নর্মাল করে ফেলছে। 80% রোগীকে তো আমার কেমোথেরাপি দিতে হচ্ছে না, এবং কেমোথেরাপির সাইড এফেক্টে রোগীকে দিতে হচ্ছে না। তাহলে এই যে 80% রোগী সেভ হয়ে যাচ্ছে, তো 20% এর রিস্কের জন্য বাকি 80% কে কেন আমি একটা আননেসেসারি কেমোথেরাপি রিস্কে দিব? সেই জন্য প্রোফাইলেকটিক কেমোথেরাপি কারোর জন্যই একসেপ্টেড না, দেয়া হয় না। হ্যাঁ, কারণ আমরা চাচ্ছি হচ্ছে আমরা ফলো আপ করবো, মনিটরিং করব, এবং প্রচন্ড আগে আমরা 20% গ্রুপকে আইডেন্টিফাই করে ফেলবো, এবং তাদের জন্য আমরা একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট রেখেছি। সেই ইফেক্টিভ ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আমরা একদম কিওরই করে ফেলতে পারি। সেই জন্য আননেসেসারি কেমোথেরাপির এক্সপোজারে আমরা কাউকে যেতে দিতে চাই না। তারপরে একটা গ্রুপ ওই যে আছে না, যে বিয়ন্ড ট্রিটমেন্ট গিয়ে আমাদের চিন্তা করতে হয়, আমাদের লো রিসোর্স কান্ট্রি, আমাদের রোগীগুলা গরিব, এই যে উইকলি ফলো আপ এটা তারা দিতে পারবে না, কারণ বিটিএসসিজি তারা করে আসতে পারবে না। এবং বিটিএসসিজির বেলায় আরেকটা কথা বলে দিতে হয়, ইট শুড বি ফ্রম দ্য সেম ল্যাব থেকে করতে হবে, অন্যান্য ল্যাব থেকে করলে হবে না, একই ল্যাব থেকে করে আনতে হবে। তাহলে এই কাজটা আপনার করতে হবে। এবং এর জায়গায় আমি একটা গল্প বলে দিই, একদম ভেরি ফ্রেশ আমি প্র্যাকটিক্যালি পেলাম। সেটা হচ্ছে যে আমি রোগীটা ভেরি আর্লি প্রেগনেন্সিতে আসছিল, কারণ ওর এর আগে একটা লসের হিস্ট্রি আছে। তো ওই জন্য সে খুব কনসিয়াস যে তার একদম আগে একটা লস হয়ে গিয়েছিল, কনসিভ করার 1.5-2 মাসের ভিতরে তার লস ছিল, সেজন্য সে চলে আসছে। তো চলে আসার পরে আমি তাকে যেহেতু এরকম, তো আমি বিটিএসসিজি দিয়ে মনিটরিংটা দিচ্ছিলাম আর কি, যে বিটিএসসিজি বাড়ে কিনা, কারণ শুরুতে আমরা তো আল্ট্রাসাউন্ড দিয়ে প্রথমে পাবো না। তো ওর বিটিএসসিজি আমি প্রথম একবার করেছি, সেটা পজিটিভ ছিল। আল্ট্রাসাউন্ডে তখনও তার চেঞ্জ আসে নাই। হ্যাঁ আপনি প্রেগন্যান্ট, দেখা যাক, আমরা মনিটরিং করবেন। রোগীটা হচ্ছে ওভার কিউরিয়াস, অনেক বেশি এনথুসিয়াস্টিক। ওকে আমি বলেছি 3 সপ্তাহ পরে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখা করেন। তো যে টেনশন, ওই টেনশনের চোটে সে হচ্ছে আরেকটা জায়গায় গিয়ে সে হচ্ছে আবার বিটিএসসিজি করে আসছে। তো বিটিএসসিজি করে আসছে, সেটা হচ্ছে 2 দিন পরে এসে আবার বিটিএসসিজি করছে। বিটিএসসিজি করে সে আবার আসছে, এবং ওই বিটিএসসিজিটা হচ্ছে এখনকার যে বিটিএসসিজি আমি দেখেছিলাম তার চেয়ে কমে গেছে। অন্য রোগী তো মোটামুটি এখন তো নেট আছেই, নেটে সে মোটামুটি সব সার্চ করে বিটিএসসিজি কমে গেছে, মানে ফলিং প্রেগনেন্সি, লস প্রেগনেন্সি, এইসবে আবার কান্নাকাটি করে মোটামুটি চলে আসছে। চলে আসার পরে ওর ভয় হচ্ছে ওর আগের প্রেগনেন্সি চলে গেছিল, এই ভয়টা তার মাথা থেকে যায় না। তো আমি তখন বললাম যে না ঠিক আছে, কমে গেছে, এটা তো একটা ব্যাড সাইন, কিন্তু আপনি তো সেম ল্যাব থেকে করেন নাই। আমার তো আসলে সেম ল্যাব লাগবে, আমি সেম ল্যাব ছাড়া ইন্টারপ্রিটেশন করতে পারবো না। তো আপনি যেটা করবেন, আপনার এখনই টেনশনে কিছু না, আপনার তো সিমটম আসে নাই, কোনো ব্লিডিং নাই, কিছু নাই, আমরা ক্লিনিক্যালি পজিটিভ রাখি না, অসুবিধা তো নাই, কারণ একটা সার্টেন লেভেল তো বেড়েছে। তো আপনি 1 সপ্তাহ পরে, এখনই কিছু করার দরকার নেই, আপনি 1 সপ্তাহ পরে আপনি একটা আল্ট্রাসাউন্ড করে আসেন, এবং ইট ইজ টিবিএস, আপনি টিবিএস করে আসবেন। কারণ ওর অলরেডি যেটা হচ্ছে সেটাতে আমি টিবিএস এ পাবো, এরকম একটা লেভেল তার চলে আসছে। তো হচ্ছে আপনি টিবিএস করে আসেন। তো তাকে পজিটিভ কাউন্সিলিং করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর 1 সপ্তাহ পরে সে যথারীতি টিবিএস এবং সেম ল্যাব থেকে সে বিটিএসসিজি আরেকটা করে আসছে। টিবিএস অলরেডি আমি জেস্টেশনাল স্যাক পেয়ে গেছি, সেখানে ইয়ক্সেন্টেক আছে, আর বিটিএসসিজিও বেড়েছে। তারপর আমি বললাম যে দেখেন কি অবস্থা আপনার, আপনি তো তখন কান্নাকাটি করে মোটামুটি পারলে আরেকজনের কাছে গিয়ে টার্মিনেশনের চিন্তাও করে ফেলে। তো ওই জন্য বিটিএসসিজি ইট শুড বি ফ্রম দ্য সেম ল্যাব অলওয়েজ, নাইলে এটা অবশ্যই মিস ইন্টারপ্রিটেশন দিবে। জাস্ট একটু করে বলে নিলাম আর কি প্র্যাকটিক্যালি। এবং এখন অলরেডি সে 12+ উইকস প্রেগন্যান্সি নিয়ে চলতেছে। আচ্ছা, তো আমাদের তাহলে প্রোফাইলেকটিক কেমোথেরাপির কথাটা কি, এটা বিয়ন্ড পেশেন্ট গিয়ে আপনাকে চিন্তা করতে হয়, বিয়ন্ড প্রোটোকল গিয়ে। আমাদের দেশের পার্সপেক্টিভে কিছু হাই রিস্ক গ্রুপ পেশেন্ট থাকে, ওই যে যারা হাই রিস্ক, যে তাদের বিটিএসসিজি বেশি, তাদের ইউটেরাস বড় ছিল, থিকালুটেন, মানে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করছে ফর হাই রিস্ক, এবং সে যতই বলেন নন কমপ্লায়েন্ট পেশেন্ট, সে আপনার কাছে আসবে না ফলো আপে, যতই আপনি বুঝান সে আপনার কাছে ফলো আপ দিতে আসবে না। তাহলে এই ধরনের একটা রোগী যে আপনার কাছে ফলো আপও দিতে আসবে না, এবং কিন্তু সে হাই রিস্ক প্রোফাইলের রোগী, তাকে আপনি কি করতে পারেন?
ওইখানে রিস্ক কমানোর জন্য এটা হচ্ছে একটা সাইকেল কেমোথেরাপি দিয়ে ফেলতে বলে। এটা সেটা একটা সাইকেল না, একটা সেটাও কিছু কথা নেই, মানে ওকে একটা কেমোথেরাপি দেওয়ার কথা বলা হয়। এটাকে বলা হয় প্রোফাইলেকটিক কেমোথেরাপি। বাট এটা মানে সবার জন্য অ্যাপ্লিকেবল না, এটা আমরা সবাইকে দিতে চাইও না, এবং প্রোফাইলেকটিক কেমোথেরাপি ইজ নট দ্য আইডিয়াল অ্যাপ্রোচ। আমরা আইডিয়ালি কেমোথেরাপির এক্সপোজারে দিতে চাই না, বিকজ দেয়ার আর সো মেনি কমপ্লিকেশন অফ কেমোথেরাপি। আচ্ছা, এখন আসেন আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখন একটা মোলার প্রেগন্যান্সি পাই তার পরবর্তী ফেট কি। আমরা যে তাকে মাটা কমপ্লিট মোল ট্রিটমেন্ট দিয়েছি, ভালো হয়েছে, ফলো আপ দিয়েছি, ভালো ছিল, তারপরে তো সে তার প্রেগন্যান্সি নিতে পারবে, 6 মাস পরে তো সে তার প্রেগন্যান্সি নিতে পারবে। তাহলে যখন 6 মাস পরে প্রেগনেন্ট হবে সেখানে তার ফেট কি হতে পারে? চান্স অফ রিকারেন্স অফ মোলার প্রেগন্যান্সি একবার মোল হলে কতটুকু কেউ কি জানি আমরা? একবার হলে কতটুকু আবার মোলার প্রেগন্যান্সি হওয়ার চান্স? 1%। হ্যাঁ, অ্যারাউন্ড 1% আমরা যদি বলি, তাহলে একবার হলে তার 1% চান্স আছে। যদি দুইবার হয়ে যায় সেখানে তখন হচ্ছে তার 15% চান্স হয়ে যায়। যদি পরপর দুইবার মোলার হয় সেখানে 15, কিন্তু একবার হলো 1%। এবং এই যে 1% চান্স অফ মোলার প্রেগন্যান্সি, সেখানে 80% চান্সই হচ্ছে সেম মোলার। মানে ওর যদি কমপ্লিট মোল থাকে এবং পরবর্তীতে তার আবার কমপ্লিট মোল হলো, আবার মোল হলো, 80% ক্ষেত্রে চান্স হচ্ছে সেটা কমপ্লিট মোল, সেটা পার্শিয়াল মোল হবে না। বা ওর আগে একবার পার্শিয়াল মোল হলো, আবার হয়েছে, সেটাও পার্শিয়াল মোল হওয়ার চান্স বেশি, 80%। তাহলে একবার মোল হলে 1% চান্স হচ্ছে রিকারেন্স, দুইবার হয়ে গেলে 15%, এবং জেনারেলি 80% ক্ষেত্রে সেটা সেম মোল হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, এটা ম্যাডামদের প্রশ্ন থাকে। আর যদি সে প্রেগনেন্ট হয় সেখানে তার স্পেশাল কেয়ার কি? যদিও বর্তমানে এই কেয়ারটা উঠাই দেওয়া হয়েছে, এখন বলা হচ্ছে যে না, কিছুই লাগবে না, আপনি জাস্ট প্রেগনেন্সির সাইটটা কনফার্ম করেন এবং রিকারেন্ট মোল কিনা সেটা এক্সক্লুড করেন, এরপর আর কিছু লাগবে না, এটা রিসেন্ট। তারপরেও গর্ভধার কিছু কথা ম্যাডামরা শুনতে চান, কারণ একসময় এগুলো ছিল, এখনো রিসেন্ট জিনিস মাথায় ঢুকে নাই, সেই জন্যই। তো সে যখন প্রথম প্রেগনেন্ট হবে সে আর্লি আসবে, নোটিফাই করবে, এবং তার অ্যালাইভ প্রেগনেন্সি আমরা আগে কনফার্ম করবো বাই আল্ট্রাসোনোগ্রাফি, হার্টবিট চলে আসছে, তার মানে সে একটা অ্যালাইভ প্রেগনেন্সি পাচ্ছে। তারপর হোল প্রেগনেন্সি সে অ্যাজ ইউজুয়াল ফলো আপ, প্রেগনেন্সি ফলো আপে থাকবে। আফটার ডেলিভারি তাকে হচ্ছে প্লাসেন্টাটা চেক করতে বলা হয়, প্লাসেন্টাতে কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখতে বলা হয়, এবং একসময় বলা হতো এই প্লাসেন্টাটা হিস্টোপ্যাথোলজিতে যাবে। 6 উইকস পরে তার একটা বিটেসিজি হবে, যে রিগ্রেশনটা নর্মাল হয়ে যাচ্ছে কিনা, নাকি এখানে কোনো হিডেন আবার কোনো জিটিডি হচ্ছে কিনা সেটা দেখার জন্য। তো এটা কিন্তু বর্তমান গাইডলাইনে আসলে তুলে ফেলা হয়েছে। তারপরেও ম্যাডামরা যদি প্রশ্ন করেন, ইট উইল বি ওর আনসার যে আমরা তার প্লাসেন্টাটা দেখবো, হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, 6 উইকস পরে বিটিএসসি করবো, এবং এসিকিউতেও যদি থাকে এটাই আপনাকে আনসার দিতে হবে, কিন্তু রিসেন্ট গাইডলাইনে আসলে এটা নাই। আচ্ছা আচ্ছা আপু, একবার যদি কারোর যে হাই রিস্ক এর মধ্যে যদি এই যে পিজিটিএন থাকে, তার পরবর্তী প্রেগনেন্সিতে ওটা হওয়ার চান্স থাকবে, পরবর্তীতে যদি সে প্রেগনেন্ট হয়? না, এটা হচ্ছে না, ওরকম না। তাকে যদি আমরা কমপ্লিট ট্রিটমেন্ট করে ফেলি, একটা কমপ্লিট ট্রিটমেন্ট করার পরে তার ওরকম চান্স আর থাকে না, হাই রিস্কের চান্সটা থাকবে সেরকম না। হ্যাঁ, এটা হচ্ছে মোলারের চান্স। আর তাকে আমরা কমপ্লিট ট্রিটমেন্ট করার পরে একটা গ্যাপ দিয়েছি, কিন্তু 1 বছরের একটা গ্যাপ দিয়েছি, সেখানে আমরা আসলে ওই রিকারেন্স হচ্ছে কিনা সেটাই ফলো 2 বছর, হাই রিস্কের জন্য 2 বছর, ওই 2 বছরের রিকারেন্স হচ্ছে কিনা সেটাই ফলো আপ করা হয়েছিল। কারণ জেনারেলি নিয়ম হচ্ছে যদি হয় সেগুলো উইদিন 2 ইয়ার্স এর মধ্যে তারা রিকার করে, যেহেতু করে নাই তাহলে তার চান্স এখন অনেকটুকু কমে গেছে ওভারঅল। বুঝাতে পারছি? আরেকটা কোশ্চেন, জি আপু, আরেকটা কোশ্চেন ছিল যে WHO প্রগনোস্টিক স্কোরে তো প্রায়র কেমোথেরাপি এটা যদি বাদ দেওয়া হয় তাহলে স্কোর কি লেস দ্যান 6 লো রিস্ক হবে? মানে স্কোরটা কি আগের মতোই আছে? ওর আগের মতো আছে, 8টা পয়েন্ট ছিল, এখন তো 7টা পয়েন্ট। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নাই। ওটা দিয়ে আপনার ওটা বাদ যাবে, তার মানে স্কোর কমে আসছে ওরকম কথা বলে নাই, শুধু ওরা এই জিনিসটাকে চেঞ্জ করে দিচ্ছে, এই পয়েন্টটাকে তুলে দিচ্ছে। জি ধন্যবাদ। ঠিক আছে, জি এই এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এরপরে আরেকটা নতুন রিস্ক গ্রুপ তারা রাখছে, সেটা হচ্ছে আলট্রা হাই রিস্ক। আলট্রা হাই রিস্ক কারা?
আলট্রা হাই রিস্ক হচ্ছে যাদের স্কোর 13 বা তার উপরে চলে যায়, তাদেরকে আলট্রা হাই রিস্ক তারা বলছে। এবং এদের ব্যাপারটা হচ্ছে এরা এতটাই খারাপ থাকে যে এদেরকে যদি আমরা হাই রিস্ক হিসেবে ইমাকো ট্রিটমেন্ট শুরু করে দিই, তাদের বডি কন্ডিশন, একটা বডি ফিটনেস লাগে, কিন্তু কেমোথেরাপি একসেপ্ট করার জন্য একটা বডি ফিটনেস লাগে। তো আমি যদি তাকে এই কেমোথেরাপিটা দিই, তখন তাদের বডি ফিটনেসটা এতটাই খারাপ থাকে, কেমোথেরাপির লোডটা তারা নিতে পারে না, তারা প্রচন্ড খারাপ ভাবে প্রেজেন্ট করে এবং কেমোথেরাপির কমপ্লিকেশনে রোগীগুলো খারাপ হয়ে যায়। তো এই জন্য এই গ্রুপের জন্য একটা আলাদা মনিটরিং সিস্টেম আসছে, সেটা হচ্ছে আলট্রা হাই রিস্ক গ্রুপ, যাদেরকে আমরা 13-র উপরে রাখছি, যাদের স্কোর সিস্টেম 13-র উপরে, তাদেরকে প্রথমে একটা ইন্ডাকশন কেমোথেরাপি দেওয়া হয়। ইন্ডাকশন কেমোথেরাপি মানে হচ্ছে তাদেরকে আমরা প্রথমে ধরেন একটা সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি বা শুধুমাত্র 2টা দিয়ে তাকে আমরা একটু আগে টিউনিং করলাম, হ্যাঁ, তাকে একটু টিউনিং করলাম, বডিটাকে একটু টিউনিং করে নিলাম যে কেমোথেরাপির ইয়েটা তারা নিক, লোডটা নিক। তারপরে যখন সে 1 to 2 সাইকেল এই কেমোথেরাপিটা নিতে পারলো, তারপরে তাকে আমরা জেনুইন তার যে কেমোথেরাপি সেটা শুরু করি। এবং এটাতে কি সুবিধা হয়েছে, তার মরবিডিটি, মর্টালিটি সবই কমেছে। মরবিডিটি মানে এই রোগীগুলোর সিভিয়ার এনিমিয়া, ব্লিডিং, তারপর হচ্ছে যে লিউকোসাইট কাউন্ট কমে যাওয়া, এই প্রবলেম গুলো হতো, ওই জিনিসগুলো তখন তার কমে আসছে এবং সে ট্রিটমেন্ট রেসপন্সটা তাদের ভালো হচ্ছে এবং তারা রেসপন্সিভ হচ্ছে, ওই আউটকামটাও বেড়েছে। ওই জন্য তাকে একটা ইন্ডাকশন কেমোথেরাপি ফলোড বাই অরিজিনাল কেমোথেরাপি এটা দেয়া হচ্ছে দোজ হু আর আলট্রা হাই রিস্ক গ্রুপে যাচ্ছে, মানে 13-র উপরে রিস্ক, 13-র উপরে স্কোর যদি চলে আসে তাদের জন্য। এটা ফিগর নতুন করে একটা ক্যাটাগরাইজ তাদের করেছে। এটা আরেকটা গ্রুপ আপনারা পাবেন, সেটা হচ্ছে পিএসটিটি, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার। এটা কি? এটা হচ্ছে আমরা বলেছি যে মোলার প্রেগন্যান্সি বলেন, সেটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, ট্রোফোব্লাস্টের প্রলিফারেশন হয়ে যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের মোলার প্রেগন্যান্সি। পিএসটিটি হচ্ছে প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার, যেখানে ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্টের প্রলিফারেশন হয়, ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্ট। এবং এটার স্পেশালিটি হচ্ছে এই ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্টের প্রলিফারেশনের কারণে এখানে আপনি বিটিএসসিজি লেভেল রেস্ট এটা পাবেন না। হ্যাঁ, এদেরই আপনি প্রেজেন্টেশন পাচ্ছেন একটা অ্যাবনর্মাল ব্লিডিং, তাদের একটা, এবং ইউটেরাসে একটা অ্যাবনর্মাল কালেকশন, এগুলো আপনি সবই পাচ্ছেন। হ্যাঁ, এবং এটাকে যদি আপনি হিস্টোপ্যাথোলজিতে দেন ইন্টারমিডিয়েট ট্রোফোব্লাস্টিক প্রলিফারেশন, সেটা আপনি পাচ্ছেন। কিন্তু এই রোগীটা যখন আপনি ব্লাড মনিটরিং করছিলেন বিটিএসসিজি দিয়ে, আপনি এই রোগীটার লেভেল বেশি পাবেন না। এদের জন্য তাহলে কি বাড়ে, এদের ব্লাডে আমরা কি দেখি তাইলে? কেউ কি পারি? হিউম্যান প্লাস আছেন? শোনা যাচ্ছে না। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন লেভেল দিয়ে মনিটরিং HPL করব। ওদের জন্য এইচপিএল মানে, হ্যাঁ এইচপিএলটা দেখতে হয়। হ্যাঁ, তাহলে আপনার যখন কনফিউশন হবে, হ্যাঁ, আপনার রোগীটার প্রেজেন্টেশনে একটা অ্যাবনর্মাল ব্লিডিং, রোগীটার হিস্ট্রিতে দিচ্ছে যে তার একটা অ্যাবর্শনের পরে বারবার ডিএনসি করতে হচ্ছে, অথবা প্রেগন্যান্সির পরে তার একটা অ্যাবনর্মাল ব্লিডিং, আপনার মাথায় আসতে হবে পিএসটিটি, বিটিএসসিজি দিয়ে আপনি পাবেন না, আপনি এইচপিএল করতে দেন, হয়তো রেস্ট আপনি পেতে পারেন। তাহলে এই রোগীটার ট্রিটমেন্ট কি? এই রোগীগুলো কিন্তু প্রচন্ড রকমের কেমো রেজিস্ট্যান্ট, সহজে কেমো রেসপন্স করে না এদের পিএসটিটি রোগীগুলো, মানে কেমোথেরাপি যে বিটিএসসিজি বাড়ে না সেটা দিয়ে, সেই জন্য কেমোথেরাপি এদের খুব ভালো কাজ করে না। তাহলে ওদের জন্য অপটিমাল ট্রিটমেন্ট বা তার ট্রিটমেন্ট কিন্তু হিস্টেরেক্টমি। পিএসটিটি ডায়াগনোসিস যদি হয়, এদের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে হিস্টেরেক্টমি। এখন কিছু কিছু পেশেন্টকে আপনি হিস্টেরেক্টমি করতে পারবেন না, ইয়াঙ্গার এজ গ্রুপ, এখনো ফ্যামিলি কমপ্লিট হয় নাই, ওরা বাচ্চা চায়, তারা হিস্টেরেক্টমি করবে না। তাহলে যখন আমার হিস্টেরেক্টমি করতে চাচ্ছে না, ওদের জন্য ইমাকো ট্রিটমেন্টও কিন্তু খুব বেশি ফ্রুটফুল হয় না। এবং সেক্ষেত্রে ইমা এপ থেরাপি, ইমাকোর চেয়ে ইমা এপ, এটা হচ্ছে ওদের জন্য আমাদের প্রেফারেবল ট্রিটমেন্ট হয়। মানে ইমাকোর চেয়ে অল্টারনেট থেরাপি হচ্ছে ইমা এপ, এটা আমরা তাকে দিতে পারি। তাহলে এটা হচ্ছে পিএসটিটি। ইটিটিও সেম, ইটিটিও কিন্তু বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে হিস্টেরেক্টমি, কারণ ইটিটিও কেমোসেনসিটিভ হয় না, এপিথেলিয়াল ট্রোফোব্লাস্টিক টিউমার এটাও কেমোসেনসিটিভ হয় না, এদের জন্য আমাদেরকে দিতে হয় হিস্টেরেক্টমি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। তো পিএসটিটি, ইটিটি এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমো রেজিস্ট্যান্ট টিউমার। হ্যাঁ, এদেরকে আমরা কেমো রেজিস্ট্যান্ট টিউমার বলতে পারি, এবং এই জন্য এদের জন্য সার্জিক্যাল ট্রিটমেন্টটা বেশি নেওয়া হচ্ছে। বাট মোলার প্রেগন্যান্সি, জিটিডি ইন দ্য ফর্ম অফ ইনভেসিভ মোল কোরিওকার্সিনোমা, ওদের জন্য কিন্তু কেমোথেরাপি বেস্ট ট্রিটমেন্ট, এবং সেখানে অল্টারনেট থেরাপি হিসেবে হিস্টেরেক্টমি আসে।
ঠিক আছে? আর কি কি ট্রিটমেন্ট হতে পারে? যদি আপনার ব্রেনে ইনভলভ হয়ে যায়, মেটাস্টেসিস, রেডিওথেরাপি লাগতে পারে। লিভার ইনভলভ হয়েছে, লিভারে রেডিওথেরাপি লাগতে পারে। লাংস ইনভলভ হয়েছে, কোনোভাবে রেসপন্স করছে না, লোবেক্টমি করতে হতে পারে। এরকম কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টও মাঝে মাঝে জিটিডির জন্য করতে হতে পারে। তো দিজ আর দ্য ভ্যারিয়াস টাইপস অফ ট্রিটমেন্ট। কিন্তু মেইন ট্রিটমেন্ট কিন্তু ওদের জন্য কেমোথেরাপি ওদের জন্য অনেক বেশি রেসপন্সিভ এবং রেমিশন রেট মোর দেন, আপনি যদি সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি যেটা লো রিস্ক গ্রুপকে আমরা দিচ্ছি, মোর দেন 98% রেমিশন, মানে পুরোই ভালো হয়ে যায়। আর যে রোগীটা হচ্ছে ইমাকো পাচ্ছে, ইমাকোর ক্ষেত্রে আমাদের মোর দেন 90% রেমিশন, মানে মোস্ট অফ দ্য কেসে তারা ভালো হতে পারে। কিছু কিছু কেসে আমাদের অল্টারনেট ট্রিটমেন্টে যেতে হতে পারে। এটা হচ্ছে অল অ্যাবাউট জিটিডি। কারো কোনো প্রশ্ন আছে? বুঝা গেছে? ছোট মানুষ কি আসবে এটা? ব্যাপার ব্যাপার বুঝা গেছে? মানে কারো কোনো প্রশ্ন বা বুঝা গেছে কিনা একটু রেসপন্স করেন। মুক্তি হলে কতদিন গ্যাপে সে প্রেগনেন্সি, আর যদি হচ্ছে পিজিটিএন হয়, সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি নিলে কত গ্যাপে সে প্রেগনেন্সি নিবে, আর মাল্টি এজেন্ট কেমোথেরাপি নিলে কত গ্যাপে সে প্রেগনেন্সি নিবে? খুবই মানে ভালো প্রশ্ন। আপনি দেখেন, আমরা যখন মোলার প্রেগন্যান্সি 6 মাস পর্যন্ত ফলো আপ দিচ্ছি, কিন্তু বিটাএসসিজি নর্মাল হয়ে যাওয়ার পরে মান্থলি 6 মাস কমপ্লিট মোড, ওই 6 মাস পরেই সে প্রেগনেন্ট হতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এখন আসেন, এই তো নাকি আপনার শুনে নেবে জিজ্ঞেস হয়েছে। এখন হচ্ছে আপনার তুমি নিয়ে আসছো না রোগী? আচ্ছা, যে রোগীটা হচ্ছে জিটিবির মধ্যে লো রিস্ক হাই রিস্ক, লো রিস্কটা মেথোট্রেক্সেট পাইছে, হাই রিস্কটা হচ্ছে ইমাকো পাইছে। আপনি দেখেন লো রিস্ক মেথোট্রেক্সেট দিয়ে মান্থলি বিটিএসসিজি করে নর্মাল হওয়ার অ্যাডিশনাল 1 to 2 দিয়ে কিন্তু আপনি মেথোট্রেক্সেট বন্ধ করে ফেলেছিলেন এবং ওকে মান্থলি 1 বছর ফলো আপ দিয়েছিলেন। নর্মালি কথা হচ্ছে, এটা একটা বেসিক কথা, মেথোট্রেক্সেট পেলে ইউজুয়ালি আমরা 6 মাসের মধ্যে প্রেগনেন্ট হতে মানা করি, 3 to 6 মাস। এখন আরো কমাই ফেলছি, যেটাকে 3 to 6 মাস। আমি সেফ সাইডে রোগীটাকে কিন্তু 1 বছর ফলো আপ রাখছি। তো 1 বছর ফলো আপে সে পুরো ভালো ছিল এবং সে কোনো ড্রাগে ছিল না, কিন্তু 1 বছর জাস্ট দেখেছিলাম, দেখে গেছি। তাহলে সে সেফলি 1 বছর পরে হতে পারবে। আর ইমাকো যাকে দিয়েছে ওকে কিন্তু আমি 2 বছর ফলো আপে রেখেছি, কারণ ও মাল্টি এজেন্ট কেমোথেরাপি পেয়েছে, এবং তাকে কিন্তু আমি 2 বছর ফলো আপে রেখেছি, এবং 2 বছর পরে সেফলি সে প্রেগনেন্ট হতে পারবে। ওই জন্যই তাকে ছাড়া হচ্ছে। বুঝাতে পারছি? ঠিক আছে, বুঝা গেছে না? হ্যাঁ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এনি প্রশ্ন, মোলার প্রেগন্যান্সি, জিটিডি, এগুলো নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে? আপু এটা কি গাইনি দত্ত থেকে পড়বো নাকি? হ্যাঁ, এই যে ভালো প্রশ্ন, কোত্থেকে পড়বো? আমি আপনাদের যেটা বলছি সেটা হচ্ছে ফিগো গাইডলাইন। আপনার মানে ক্যান্সারের ব্যাপারগুলো, এগুলো তো ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, এগুলোর জন্য ফিগো গাইডলাইনকে আপনাকে ফলো করতে হবে। ফিগো রিসেন্ট আপডেট আপনাকে ফলো করতে হবে। তো আমি ওটার আপডেটটাও বলে দিয়েছি। ফিগো দেখতে হবে। বেসিকের জন্য গাইনি পড়তে পারেন, কিন্তু গাইনির দত্ত খুব বেশি ভালো আপনাকে হেল্প করবে না। এটা আমরা কারেন্ট থেকে ভালো পেয়েছিলাম, কারেন্টের এটা খুব ভালো ছিল। জেফকট একবার একটু রিডিং দিতে পারেন। আর আমাদের একটা ব্লুটক গাইডলাইন, যদিও অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ওখানে মেজর চেঞ্জ আসছে হচ্ছে ফলো আপে। আমরা ফলো আপ তার পুরানো ফলো আপ দিচ্ছি না, এখন তো আমরা ফিগোর নতুন ফলো আপ দিচ্ছি। তো সেই জন্য ফলো আপ গুলো যদি আপনি ওখান থেকে স্কিপ করতে পারেন, আমাদের নিজেদের একটা ব্লুটপ গাইডলাইন বলে একটা জিনিস পাওয়া যেত, যদি আপনাদের থাকে সেটা আপনারা দেখতে পারেন। অথবা এটা যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে দত্ত জেফকটকে রিডিং দিয়ে একটা কনসেপশন নিতে পারেন, এবং ফিগো গাইডলাইনকে আপডেট, মানে ম্যানেজমেন্টের জন্য ফিগো গাইডলাইনকে আপনারা ফলো করতে হবে। বুঝাতে পারছি? জি আপু, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন নাই? অ্যাবর্শন নিয়ে চট করে আমি একটু করে বলে দিই, যেহেতু জিটিডিটা শেষ করেছি, অ্যাবর্শন নিয়ে আমরা একটু বলে দিই।
অ্যাবর্শনে আপনাদের কিছু জিনিস নিয়ে সারাক্ষণ ঝগড়া চলবে বিভিন্ন জনের সাথে, যে কোথা থেকে পড়বো, কোথা থেকে বলবো, কি করব। আপনারা অবশ্যই অ্যাবর্শনের বেলায় আমাদের যে ওই যে ইনকমপ্লিট অ্যাবর্শন হলে কি করব, তারপরে হচ্ছে কি যেন বলে, মিসড অ্যাবর্শন হলে কি করব, এরকম করে সারাক্ষণ কিছু কিছু প্রশ্ন আপনাদের আসতে থাকবে। যে কোনো একটা গাইডলাইন ফলো করবেন। ইট ক্যান বি ফিগো, ইট ক্যান বি ডব্লিউএইচও, ইট ক্যান বি আইপাস। জেনারেলি আমাদের দেশে আমরা আইপাস এবং আইপাস মানে ডব্লিউএইচও গাইডলাইনটাই ফলো করা হচ্ছে, তো সেটাকে আপনি ফলো করবেন। এখানে আলাদা করে আপনাকে নতুন করে শিখতে হবে না। তবে এবং আপনি যেটাই পড়বেন আপনি অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন এটা বলে আপনি কথা বলা শুরু করবেন। হ্যাঁ, তো সেটা যদি হয় যে আপনি ডব্লিউএইচও গাইডলাইন পড়ছেন, তাহলে ডব্লিউএইচও গাইডলাইনে ইনকমপ্লিট অ্যাবর্শনের বেলায় কি বলেছে। মেডিকেল টার্মিনেশন যদি আমরা করি, সেখানে হচ্ছে 13 উইকস এর নিচে, 13 সপ্তাহের নিচে ইনকমপ্লিট অ্যাবর্শন, আমরা তাকে মিফি মিসো প্রোটোকলেও যেতে পারি, অনলি মিসোপ্রোস্টল প্রোটোকলেও যেতে পারি। তাহলে আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনের বেলায় ইউজুয়ালি মিফিপ্রিস্টনের নো রোল, কারণ তার অলরেডি কিছু প্রোডাক্ট এক্সপালশন হয়ে গেছে, প্লাসেন্টাল ফাংশন অলরেডি নাই হয়ে গেছে। তো মিফিপ্রিস্টন কিন্তু অ্যান্টিপ্রোজেস্টেরন হিসেবে কাজ করে। অ্যান্টিপ্রোজেস্টেরন হিসেবে কাজ করে প্লাসেন্টাল ভাস্কুলারিটিটাকে প্রথমে সে ডিসরাপ্ট করে, যাতে মিসোপ্রোস্টল গিয়ে খুব সুন্দর করে কাজ করতে পারে। তো ইনকমপ্লিট অ্যাবর্শন এটা ভেরি বেসিক, দেয়ার ইজ নো রোল অফ মিফিপ্রিস্টন। মিফিপ্রিস্টন দিয়ে কিছু হবে না, আপনাকে ডাইরেক্ট মিসোপ্রোস্টলেই যেতে হবে। তাহলে 13 উইকস এর নিচে ওকে আমরা মিসোপ্রোস্টল দিব, এবং সেটা কতটুকু, 600 মাইক্রোগ্রাম পার ওরালি যদি দিই আমরা 600 মাইক্রোগ্রাম দিব, আর যদি সাবলিঙ্গুয়ালি দিই 400 মাইক্রোগ্রাম দিব। ঠিক আছে, 13 সপ্তাহের নিচে মুখে দিলে 600, সাবলিঙ্গুয়ালি যেহেতু খুব র্যাপিডলি কাজ করে কম দিতে হয়, 400 দিলেই চলবে। আর যদি 13 সপ্তাহের বেশি হয় তাহলে এটা হচ্ছে বেসিক কথা, যত ইউটেরাসের সাইজ বাড়বে মিসোপ্রোস্টলের অ্যামাউন্ট তত কমবে। তাহলে যেহেতু 13 সপ্তাহের উপরে ওকে আমরা 400 দিব। ইট ক্যান বি সাবলিঙ্গুয়াল, ইট ক্যান বি পারভাজাইনাল, ইট ক্যান বি বাক্কাল, 400 দিব আমরা 3 আওয়ারলি, আনটিল এক্সপালশন 3 আওয়ারলি দিতে হয়। এটা হচ্ছে যদি 13 সপ্তাহের বেশি হয় ফর ইনকমপ্লিট অ্যাবর্শন। এছাড়া যদি আপনি ইনডিউসড অ্যাবর্শন করেন, ইনডিউসড অ্যাবর্শনের বেলায় 12 সপ্তাহের নিচে 12 সপ্তাহের উপরে, হ্যাঁ এটা আমরা কিভাবে ফলো করব। এটা হচ্ছে আনটিল এক্সপালশন, জেনারেলি 2 to 3 ডোজ লাগে। 24 ঘন্টার বেশি তো ইউজ করতে মানাই করা আছে যে কোনো কিছুই। তো জেনারেলি 2 to 3 ডোজে আনটিল এক্সপালশন পর্যন্ত আপনি দিবেন। বুঝাতে পারছি? 3 আওয়ারলি করে করে আমরা দিব। 3 to 4 ডোজের বেশি দেওয়ার কথা কোথাও বলা নাই। আচ্ছা, এরপরে আসেন যদি হচ্ছে 12 উইকস এর নিচে হয়, তাকে আমরা কিভাবে বের করব। ইনডিউসড করে অ্যানোমালি আমি বের করে ফেলতে চাচ্ছি, বা কোনো ঝামেলা আমি বের করে ফেলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যেহেতু এটা একটা অ্যালাইভ প্রেগন্যান্সি, তাকে আপনি বের করবেন। দেয়ার ইজ রোল অফ মিফিপ্রেস্টন, আপনি তাকে মিফিপ্রেস্টন দিতে পারেন। মিফিপ্রেস্টন যদি দেয়, মিফিপ্রেস্টন সারা জীবন একই ডোজ, সেটা হচ্ছে 200 মিলিগ্রাম। মিফিপ্রেস্টন একটাই পাওয়া যায়, 200 মিলিগ্রামেরই পাওয়া যায়, ওটার আর কোনো ডোজ ভেরিফিকেশন নাই। তাহলে আপনি তাকে একটা 200 মিলিগ্রাম খাওয়াই দিলেন, তারপরে আপনি 24 to 48 আওয়ার্স এর মধ্যে মিসোপ্রোস্টল দিবেন। 12 সপ্তাহের নিচে হলে তার জন্য হচ্ছে 800 মাইক্রোগ্রাম। ইট ক্যান বি বাক্কাল, ইট ক্যান বি সাবলিঙ্গুয়াল, ইট ক্যান বি পারভাজাইনাল, বাট 800, কারণ অ্যালাইভকে যখন আপনি বের করবেন পরিমাণে বেশি দিতে হয়, সেজন্য 800 মাইক্রোগ্রাম। আর যখন সেটা আপনি যদি শুধু মিসোপ্রোস্টলও দেন, মিফি দিবেন না, সেটাও 800, ওইটা কোনো চেঞ্জ নেই, 800 দিতে হবে। আর এটা যদি হচ্ছে আপনার 12 সপ্তাহের বেশি হয়, সেক্ষেত্রে আমরা কত দিব, 400 মাইক্রোগ্রাম। আমরা প্রথমে 200 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 400 মাইক্রোগ্রাম আমরা তাকে 3 আওয়ারলি করে করে দিব আনটিল এক্সপালশন। ঠিক আছে। আচ্ছা, এখন ইন্ট্রাউটেরাইন ডেথ, যদি ইন্ট্রাউটেরাইন ডেথ হয়ে যায় তাকে আমরা কি করব। ইন্ট্রাউটেরাইন ডেথ হওয়ার পরেও কিন্তু বাচ্চার প্লাসেন্টাল ফাংশন থাকতে পারে, সেজন্য মিফির এখানে রোল আছে। যদি ইনটেক্ট যতক্ষণ থাকবে স্যাক, সেখানে মিফিপ্রেস্টনের রোল আছে। আমরা মিফিপ্রেস্টন 200 তাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যদি ডেথটা 14 থেকে 28 সপ্তাহের মধ্যে হয়, তাকে দিব হচ্ছে আমরা 400 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি, সেটা পারভাজাইনাল অথবা সাবলিঙ্গুয়াল, হ্যাঁ 400 মাইক্রোগ্রাম করে আমরা দিতে থাকবো। এই হচ্ছে ডব্লিউএইচও গাইডলাইন। এটা আপনি এমনও হতে পারে যে আপনি ফিগো ফলো করছেন, তা আপনি বলেন যে অ্যাকর্ডিং টু ফিগো গাইডলাইন।
অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও গাইডলাইন, এইভাবে বললেই হয়ে যাবে। তবে আমাদের আমরা জেনারেলি ডব্লিউএইচও গাইডলাইনটা ফলো করি, আইপাসেও ডব্লিউএইচওটা আছে, আপনি এটা পড়লেই চলবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? এই জায়গাটা নিয়ে সবার কনফিউশন থাকে কোনটা পড়বো। যেটা পড়বেন একটাই পড়বেন, অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন বলে কথা বলবেন, লেখার সময়ও অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন বলে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আসেন সেপটিক। আইওডির ক্ষেত্রে 28 সপ্তাহের নিচে 400 মাইক্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ, আর 28 14 থেকে সপ্তাহে 28 উপরে হয়ে গেলে কিন্তু 200 হবে। এবং এটি ইভেন 50, এটা ইন্ডিভিজুয়ালাইজ বুঝে বুঝে করতে হবে। ওই জায়গায় কিন্তু আপনাকে ইয়ে করা যাবে না, ওইটা আপনাকে বুঝে 200 ইভেন সেখানে 100 হতে পারে, এটা ইন্ডিভিজুয়ালাইজড, ওই জায়গায় কথা নাই। ঠিক আছে, আপু 14 থেকে 28 পর্যন্ত ওরা বলেছে। হ্যাঁ, স্কার্ট মানে যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাহলে কি মিজোপ্রস্টল ব্যবহার করা যাবে? হ্যাঁ, এখানে কথা হচ্ছে আরসিওজি একদমই কন্ট্রাইন্ডিকেশন বলে দিছে, যে আরসিওজি বলেছে যে স্কার্ড ইউটেরাসে আমরা কখনোই কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করব না, সেটা জেল হোক সেটা মিসোপ্রোস্টল হোক, কোনোটাই ইউজ করব না। আর ফিগো বা ডব্লিউএইচও তারা বলেছে হচ্ছে ইট ক্যান বি ইউজড উইথ কশন, কশন দিয়ে আপনাকে ইউজ করতে হবে, বুঝে শুনে আপনাকে ইউজ করতে হবে, আপনাকে মনিটরিং এ রাখতে হবে, কোনো ঝামেলা না করাই ভালো। এবং এখানে বেস্ট ওয়ে হচ্ছে ইন্ট্রাউটেরাইন ক্যাথেটার দিব, ক্যাথেটার দিয়ে ডাইলেট করব, তারপরে দরকার হলে অক্সিটোসিনে যাব। কিন্তু মানে স্কার্ড ইউটেরাসে মিসোপ্রোস্টল ইউজ করতে হলে এটা কশন নিয়ে করতে হবে, এটা খুব বেশি এনকারেজ করা হয় নাই। বুঝাতে পারছি? জি আপু। আপু মিসড অ্যাবর্শনের ক্ষেত্রেও কি মিফ দিব? মিসড অ্যাবর্শন হলে মিসড অ্যাবর্শন, ওই যে ইন্ট্যাক্ট ইউটেরাসে মিফেপ্রিস্টনের রোল আছে, একদম যে নাই তা না। জি ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাদের যেটা, সেটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। হ্যাঁ, মিসড ডোজিংটা, মিসড অ্যাবর্শনের ডোজ। মিসড অ্যাবর্শন যেহেতু ইনটেক্ট, সেক্ষেত্রে আপনাকে 800 দিতে হবে। আপনি মিফি যদি দেন, মিফি মিজো প্রোটোকলে যাব, তাই তো? মিফ দেওয়ার মিফি পরে মিসো, হ্যাঁ মিফি মিসো প্রোটোকলে আপনি যাবেন। মিফি 12 সপ্তাহের নিচে হলে সেখানে 6 পারেন। মিফেপ্রিস্টন যদি দেয়, মিফেপ্রিস্টন সারা জীবন একই ডোজ, সেটা হচ্ছে 200 মিলিগ্রাম। মিফেপ্রিস্টন একটাই পাওয়া যায়, 200 মিলিগ্রামেরই পাওয়া যায়, ওটার আর কোনো ডোজ ভেরিফিকেশন নাই। তাহলে আপনি তাকে একটা 200 মিলিগ্রাম খাওয়াই দিলেন, তারপরে আপনি 24 to 48 আওয়ার্স এর মধ্যে মিসোপ্রোস্টল দিবেন। 12 সপ্তাহের নিচে হলে তার জন্য হচ্ছে 800 মাইক্রোগ্রাম। ইট ক্যান বি বাক্কাল, ইট ক্যান বি সাবলিঙ্গুয়াল, ইট ক্যান বি পারভাজাইনাল, বাট 800, কারণ অ্যালাইভকে যখন আপনি বের করবেন পরিমাণে বেশি দিতে হয়, সেই জন্য 800 মাইক্রোগ্রাম। আর যখন সেটা আপনি যদি শুধু মিসোপ্রোস্টলও দেন, মিফি দিবেন না, সেটাও 800, ওইটা কোনো চেঞ্জ নেই, 800 দিতে হবে। আর এটা যদি হচ্ছে আপনার 12 সপ্তাহের বেশি হয়, সেক্ষেত্রে আমরা কত দিব? 400 মাইক্রোগ্রাম। আমরা প্রথমে 200 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 400 মাইক্রোগ্রাম আমরা তাকে 3 আওয়ারলি করে করে দিব আনটিল এক্সপালশন। ঠিক আছে? আচ্ছা, এখন ইন্ট্রাউটেরাইন ডেথ, যদি ইন্ট্রাউটেরাইন ডেথ হয়ে যায় তাকে আমরা কি করব? ইন্ট্রাউটেরাইন ডেথ হওয়ার পরেও কিন্তু বাচ্চার প্লাসেন্টাল ফাংশন থাকতে পারে, সেজন্য মিফির এখানে রোল আছে। যদি ইনটেক্ট যতক্ষণ থাকবে স্যাক, সেখানে মিফিপ্রিস্টনের রোল আছে। আমরা মিফিপ্রিস্টন 200 তাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যদি ডেথটা 14 থেকে 28 সপ্তাহের মধ্যে হয়, তাকে দিব হচ্ছে আমরা 400 মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল 4 to 6 আওয়ারলি, সেটা পারভাজাইনাল অথবা সাবলিঙ্গুয়াল, 400 মাইক্রোগ্রাম করে আমরা দিতে থাকবো। এই হচ্ছে ডব্লিউএইচও গাইডলাইন। এটা আপনি এমনও হতে পারে যে আপনি ফিগো ফলো করছেন, তা আপনি বলেন যে অ্যাকর্ডিং টু ফিগো গাইডলাইন, অ্যাকর্ডিং টু ডব্লিউএইচও গাইডলাইন, এইভাবে বললেই হয়ে যাবে। তবে আমাদের আমরা জেনারেলি ডব্লিউএইচও গাইডলাইনটা ফলো করি, আইপাসেও ডব্লিউএইচওটা আছে, আপনি এটা পড়লেই চলবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? এই জায়গাটা নিয়ে সবার কনফিউশন থাকে কোনটা পড়বো। যেটা পড়বেন একটাই পড়বেন, অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন বলে কথা বলবেন, লেখার সময়ও অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন বলে লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আসেন সেপটিক। আইওডির ক্ষেত্রে 28 সপ্তাহের নিচে 400 মাইক্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ, আর 28 14 থেকে সপ্তাহে 28 উপরে হয়ে গেলে কিন্তু 200 হবে। এবং এটি ইভেন 50, এটা ইন্ডিভিজুয়ালাইজ বুঝে বুঝে করতে হবে, ওই জায়গায় কিন্তু আপনাকে ইয়ে করা যাবে না, ওইটা আপনাকে বুঝে
200, ইভেন সেখানে 100 হতে পারে, এটা ইন্ডিভিজুয়ালাইজড, ওই জায়গায় কথা নাই, ঠিক আছে? আপু 28 পর্যন্ত ওরা বলেছে। হ্যাঁ, স্কার্ট মানে যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাহলে কি মিজোপ্রোস্টল ব্যবহার করা যাবে? হ্যাঁ, এখানে কথা হচ্ছে আরসিওজি একদমই কন্ট্রাইন্ডিকেশন বলে দিছে, যে আরসিওজি বলেছে যে স্কার্ড ইউটেরাসে আমরা কখনোই কোনো প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করব না, সেটা জেল হোক সেটা মিসোপ্রোস্টল হোক, কোনোটাই ইউজ করব না। আর ফিগো বা ডোপ্লেজো তারা বলেছে হচ্ছে ইট ক্যান বি ইউজড উইথ কশন, কশন দিয়ে আপনাকে ইউজ করতে হবে, বুঝে শুনে আপনাকে ইউজ করতে হবে, আপনাকে মনিটরিং এ রাখতে হবে, কোনো ঝামেলা না করাই ভালো। এবং এখানে বেস্ট ওয়ে হচ্ছে ইন্ট্রাউটেরাইন ক্যাথেটার দিব, ক্যাথেটার দিয়ে ডাইলেট করব, তারপরে দরকার হলে অক্সিটোসিনে যাব। কিন্তু মানে স্কার্ড ইউটেরাসে মিসোপ্রোস্টল ইউজ করতে হলে এটা কশন নিয়ে করতে হবে, এটা খুব বেশি এনকারেজ করা হয় নাই। বুঝাতে পারছি? জি আপু। আপু মিসড অ্যাবর্শনের ক্ষেত্রেও কি মিস দিব? মিসড অ্যাবর্শন হলে মিসড অ্যাবর্শন ওই যে ইনট্যাক্ট ইউটেরাসে মিফেপ্রিস্টনের রোল আছে, একদম যে নাই তা না। জি ঠিক আছে। আচ্ছা, নেক্সট আপনাদের যেটা সেটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। হ্যাঁ, মিসড ডোজিংটা, মিসড অ্যাবর্শনের ডোজ। মিসড অ্যাবর্শন যেহেতু ইনট্যাক্ট, সেক্ষেত্রে আপনাকে 800 দিতে হবে। আপনি মিফি যদি দেন, মিফি মিজো প্রোটোকলে যাব, তাই তো? মিফ দেওয়ার মিফি পরে মিসো, হ্যাঁ মিফি মিসো প্রোটোকলে আপনি যাবেন। মিফি 12 সপ্তাহের নিচে হলে সেখানে 600 to 800 এরকম দেওয়ার কথা আছে। আর যদি হচ্ছে শুধু মিসো দেন সেটাও সেম ডোজ, ওইটাতে খুব বেশি চেঞ্জ হয় না। আপু ওই যে আমাদের যে ওজিএসপি তে যে একটা অ্যাবর্শনের একটা চার্ট আছে ওটা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, ওইটাও আপনি বলতে পারবেন। আমাদের ওজিএসপি গাইডলাইন একটা আছে না, জি হ্যাঁ, ওইটাও বলতে পারবেন, ওইটা আইপাসের, ওইটাও আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট রেফারেন্স দিবেন যে অ্যাকর্ডিং টু দিস গাইডলাইন, এই কথাটা বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? জি। আচ্ছা, সেপটিক অ্যাবর্শনটা একটু আলাদা পড়তে হয়। সেপটিক অ্যাবর্শন জিনিসটা তো টোটালি অন্যগুলোর চেয়ে আলাদা। আপনাকে এখানে সেপটিক অ্যাবর্শনটা আপনারা দত্ত থেকেও পড়তে পারেন, নতুন দত্তে কিন্তু সুন্দরই লিখছে, যেটা অফসেট যে দত্ত সেটা নতুন যেটা আসছে এখানে কিন্তু ভালো লিখছে। হ্যাঁ, এটা আপনারা পড়তে পারেন, জেফকটও পড়তে পারেন, অসুবিধা নাই। দত্তের ব্যাপারগুলোকে সেটা একদম রিটেনে লিখার মতো করে ওরা বলে দেয়, তো এই জন্য এটা সুবিধা। যেমন একটা যদি সহজ প্রশ্ন চলে আসে, আমরা তো এসএকিউ সিস্টেমে পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছি, তো সেখানে যদি হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ সেপটিক অ্যাবর্শন, এটা কিন্তু পুরো চার্ট আছে, চার্ট ধরে আপনাকে লিখে দিতে হবে ক্লিনিক্যাল ফিচার্স। হ্যাঁ, যে তার ক্লিনিক্যালি আমি কি পাচ্ছি, সাইনে আমি কি পাচ্ছি, এই পুরাটাই এখানে চার্ট দিয়ে লেখা আছে। এটা একটা প্রশ্ন। তারপরে হচ্ছে মোড অফ ইনফেকশন কেমন হতে পারে, what are the organisms that may involve in septic abortion, এটা একটা জায়গা। টাইপস গ্রেডিং অফ সেপটিক অ্যাবর্শন, সেপটিক অ্যাবর্শনের কিন্তু গ্রেড আছে, গ্রেড 1, 2, 3 তিনটা গ্রেডে সেপটিক অ্যাবর্শন ভাগ করা। গ্রেড 1 মানে হচ্ছে মিনিমাল ইনফেকশন, মিনিমাল ইনফেকশন মানে তার কিছুটা ইনফেকশন হয়েছে এবং কনফাইন টু এখনো ইউটেরাস, এখনো স্প্রেডিং সিস্টেমে যায় নাই, সেজন্য এটাকে আমরা গ্রেড 1 বলি। শুধুমাত্র অ্যান্টিবায়োটিক কাভারেজ দিলেই চলবে এবং সোর্সটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিমুভ করতে হবে বাই ডিএনসি, সোর্সটাকে রিমুভ করতে হবে। গ্রেড 2 যেটা, সেটাতে হচ্ছে কিছুটা স্প্রেডিং, হ্যাঁ সেখানে তার হচ্ছে ব্লাডে হয়তো কিছুটা গেছে অর্গানিজম গুলা, এবং এখানে একটু ব্রড স্পেকট্রাম দেন দা গ্রেড 1। গ্রেড 1-এ আমরা যে অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি তার চেয়ে লার্জার স্পেকট্রাম, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এন্ড অ্যারোবিক অ্যানারোবিককে কভার করবে, এরকম একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে, কারণ দেয়ার ইজ মিক্সড ইনফেকশন, অলরেডি মিক্সড ইনফেকশন হয়ে গেছে। এবং এখানে আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিকটাই প্রেফার করছি, আমরা ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে পারি, এইভাবে কম্বিনেশন দিব। এবং যদি কালচার রিপোর্ট পজিটিভ হয়ে আসে, পেশেন্ট নন রেসপন্সিভ থাকে, আমরা কালচার রিপোর্ট দেখে তার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব। এবং এই রোগীটা ডিমান্ড করছে ক্লিনিক্যাল মনিটরিং, তার পালস, ব্লাড প্রেশার সহ অর্গান ডিসফাংশন হচ্ছে কিনা এগুলো তাকে আমার দেখতে হবে। এবং এই রোগীটার ইভাকুয়েশন অফ দি ইউটেরাস করতে হবে, অনেক সময় পোস্টেরিয়র কলপোটমি করতে হয়, কারণ ইউটেরাসের বাইরে স্প্রেডিং কিন্তু এখনো কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন, ওই জায়গাটা ধরে গ্রেড 2 আসে, সেজন্য কলপোটমি লাগতে পারে। লোকাল যে বাইরে যেটা লোকালাইজড হয়ে আছে সেটাকে রিমুভ করার জন্য কলপোটমি লাগতে পারে। এটা হচ্ছে গ্রেড 2 এর জন্য ট্রিটমেন্ট, একটা হচ্ছে ইভাকুয়েশন এন্ড কলপোটমি। গ্রেড 3 হচ্ছে স্প্রেডিং ইনফেকশন,
ওর পুরো অ্যাবডোমেনে ছড়াই গেছে, অর্গান ইনভলভমেন্ট হতে পারে, অর্গান ডিসফাংশন হয়ে যেতে পারে, এরকম একটা সিভিয়ার গ্রেড ইনফেকশন আমরা পেয়েছি। তো সেখানে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক পাবে, ট্রিপল অ্যান্টিবায়োটিক দিব। সাপোর্টিভ ট্রিটমেন্ট থাকতে পারে, অর্গান ডিসফাংশন থাকতে পারে, তার জন্য সাপোর্টিভ ট্রিটমেন্ট, ইভেন রেনাল সিস্টেম অ্যাবনর্মালিটি, ডায়ালাইসিস, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, সেখানে কার্ডিয়াক সাপোর্টিভ ড্রাগ, তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যাবনর্মালিটি, রেসপিরেটরি সাপোর্টিভ ড্রাগ, এগুলো তার লাগবে। এবং লোকাল মানে কজ অফ ট্রিটমেন্ট হিসেবে সেখানে আমাদের সার্জারি লাগে ইন দা ফর্ম অফ ল্যাপারোটমি, এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি করে টয়লেটিং করে আসা, ইভেন হিস্টেক্টমি পর্যন্ত লাগতে পারে। এরকম সিভিয়ার গ্রেড ইনফেকশন হয়ে যেতে পারে, এটা হচ্ছে গ্রেড 3 ইনফেকশন। তাহলে সিভিয়ারিটি অফ সেপ্টিক অ্যাবর্শন সেটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। প্রেজেন্টেশনও আপনার সেভাবে আসবে, ট্রিটমেন্ট প্ল্যানও আপনার সেরকমই থাকবে। তাহলে আমার গ্রেড 3 প্রেজেন্টেশনটা কেমন থাকে? ফিচার অফ অর্গান ডিসফাংশন নিয়ে জেনারেলি তারা প্রেজেন্ট করে ইন দা ফর্ম অফ পারসিস্টেন্ট হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, পারসিস্টেন্ট হাইপোটেনশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, পালমোনারি ইডিমা, ARDS, এগুলো তাদের থাকতে পারে। রেনাল প্রেজেন্টেশন হিসেবে অলিগুরিয়া থাকতে পারে, যে তার ইউরিন আউটপুট বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। ব্লিডিং অ্যাবনর্মালিটি, কোয়াগুলেশন ফেইলিওর, লিভার ফাংশন অল্টার্ড হয়ে ব্লিডিং অ্যাবনর্মালিটি নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে, এবং সেখানে তার ওভারঅল বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি গুলো আমরা প্রেজেন্টেশন হিসেবে পেতে পারি। তাহলে এটা হচ্ছে যেখানে সিভিয়ার গ্রেড। কিন্তু যে রোগীটা স্লাইট ইনফেকশন গ্রেড 1, সেখানে হয়তো তার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফিভার, হ্যাঁ, তার হচ্ছে এবং পারভাজাইনাল অফেন্সিভ ডিসচার্জ, এই ধরনের প্রেজেন্টেশন, ভেরি কনফাইন্ড টু ইউটেরাস, এরকম। তার চেয়ে সিভিয়ারিটি যদি বাড়ে, তার ফিভারটা বেড়েছে, সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, লোকালাইজ লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস, এবং সেখানে হয়তো আপনি ফাউল স্পেলিং ডিসচার্জের সাথে আল্ট্রাসাউন্ডে একটা লোকালাইজ কালেকশন পেতে পারেন, কিন্তু তখনও তার অর্গান ডিসফাংশন বা স্প্রেডিং জিনিসটা আসে না, এটা হচ্ছে গ্রেড 2। তাহলে এইভাবে তার প্রেজেন্টেশন হতে পারে এবং তার ট্রিটমেন্ট হতে পারে। কেউ কেউ প্রশ্ন করে যে কতক্ষণ পরে ইভাকুয়েশন করবো যদি গ্রেড 1 হয়? এটা হচ্ছে অবশ্যই আমার অ্যান্টিবায়োটিক কাভারেজ আগে শুরু করতে হবে, কারণ এটা একটা ইনফেকশন, আগে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাকে লোকালাইজ করে ফেলতে হবে, এবং উইদিন 24 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক স্টার্ট করার উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমরা তাকে ইভাকুয়েশন করে ফেলবো। তবে ইমার্জেন্সি ইভাকুয়েশন লাগতে পারে যদি ব্লিডিং বেশি হয়, এক্সেসিভ ব্লিডিং এটা ডিমান্ড করছে তার এখন ইভাকুয়েট করে ফেলতে হবে, প্রিকশন নিয়ে যে আমি কোনো আইট্রোজেনিক ইনজুরি যাতে করে না দিই, কারণ এই ধরনের ইউটেরাস ইভাকুয়েশন করতে গেলে সবার আগে হবে ইনজুরি। তো ওই প্রিকশন নিয়ে আমরা তাকে এক্সেসিভ ব্লিডিংটা কমানোর জন্য তার ইভাকুয়েশনটা করে ফেলতে হবে, অ্যান্টিবায়োটিক কাভারেজ তো থাকবেই। এইভাবে সেপটিক অ্যাবর্শনকে আমরা কাভার দিতে পারি। সেপটিক অ্যাবর্শনের কমপ্লিকেশন আছে, হাজারো কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশন লোকাল হতে পারে, স্প্রেডিং এর জন্য হতে পারে, রিমোট কমপ্লিকেশন হতে পারে, ইভেন তার ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, আইসিইউ এনআইসিইউ ঘুরে টুরে সবকিছু হতে পারে, এবং ওর রেসিডুয়াল কিছু প্রবলেম থাকতে পারে ইন দ্য ফর্ম অফ পিআইডি, ক্রনিক পেলভিক পেইন, ইকটোপিক প্রেগন্যান্সি লস, এবং আলটিমেটলি ইনফার্টিলিটি, এগুলোও তার হতে পারে। তো সেই জন্য এটার একটা গ্রেট ইম্প্যাক্ট আছে, সেই জন্য সেপটিক অ্যাবর্শনটাকে আপনাকে আলাদা করে একটু পড়ে নিতে হবে। দত্ত ভালো লিখছে, বুঝাতে পারছি? জি আপু বলছিলাম যে সেপটিক অ্যাবর্শনে যদি মানে ডিএনসি করতে লেট হচ্ছে, এরকম ক্ষেত্রে কি পিভি ব্লিডিং এর জন্য কোনো ইউট্রোটনিক ড্রাগ দেওয়া যাবে, অক্সিটোসিন? আচ্ছা, এখানে বেসিক্যালি যদি ব্লিডিং হয় আপনাকে ডিএনসি তে যেতে হবে, এটা আপনি অল্টার করতে পারবেন না, দেরি করতে পারবেন না, মানে ইউটেরোটনিক দিয়েও এটা বন্ধ হবে না। কারণ কি, আপনি নিজেই চিন্তা করেন, আমাদের পিপিএইচ এর যে রোগীগুলো ছিল, যে রোগীগুলোকে আমরা ফ্রেশ পিপিএইচ যে রোগীগুলো রিটেন প্রোডাক্টের জন্য পাচ্ছিলাম, ইউটেরোটনিক দিয়ে কি বন্ধ করতে পারতাম? ব্লিডিং ছুটতো না, আপনাকে তো ওই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে, তবে ইউটেরোটনিক কাজ করবে। বুঝাতে পারছি? তো এখানেও সোর্স রিমুভ না করা পর্যন্ত আপনার ইউটেরোটনিকও আমরা ইউটেরোটনিক কাভারেজ রাখবো, কিন্তু আমাকে সোর্স রিমুভ করতে হবে। আপু এখানে কি সব গ্রেডে কি মানে সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে? গ্রেড 4 এ গেলে কি তখনও কি মানে গ্রেড 1 2 3, গ্রেড 4 না, এখানে গ্রেড 1 2 3 পর্যন্ত বলা। তো আপনার গ্রেড 1 এও তো আপনাকে মানে ওর যদি সেপটিক অ্যাবর্শনই হয় তাহলে সোর্সকে তো রিমুভ করতেই হচ্ছে। তো সোর্সকে রিমুভ করা গ্রেড 1 এর ক্ষেত্রে শুধু ইউটেরাস ইভাকুয়েট করে হয়ে যাচ্ছে, গ্রেড 2 এর ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনকেও আমার একটু ইভাকুয়েট করতে হচ্ছে, যেখানে কালেকশন। গ্রেড 3 তে তো পুরো অ্যাবডোমেন জুড়ে তার ইনফেকশন, পেরিটোনাইটিস। তো সেখানে তো আমরা দেখি সার্জিক্যালি আমরা প্রথমে হচ্ছে তাকে কনজারভেটিভ অ্যাপ্রোচে দেখি, রেসপন্ড করলো কিনা দেখি, কিন্তু অরিজিনালি যদি গ্রেড 3 হয় আসলে খুব বেশি রেসপন্ড করে না। কনজারভেটিভ যেটা আপনি বলেন যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেখা যে সে রেসপন্ড করছে কিনা, ইমপ্রুভিং কিনা। যদি ইমপ্রুভিং করে ফেলে তাহলে আমরা ইউটেরাসটাকে কনফাইন করে নিয়ে আসতে পারি, কিন্তু জেনারেলি হয় না। সেসব ক্ষেত্রে আমাদেরকে আসলে
সার্জারিতে যেতে হয়, বিশেষ করে কিছু কিছু স্পেসিফিক কেস কেন তার স্প্রেডিং হলো, এটা যদি ইনজুরি টু দি ইউটেরাস হয় তাদেরই স্প্রেডিং হচ্ছে, তাদেরই ছড়াই যাচ্ছে। যে আমি যখন ওই যে ইনডিউস করে তাকে অ্যাবর্শন করতে যাচ্ছিল সেখানে ইউটেরাসকে ইনজুরি করে দিয়েছে, সেটা স্প্রেড করে গেছে এক। দ্বিতীয় হচ্ছে যে বাওয়েল ইনজুরি করে ফেলেছে, তারপরে হচ্ছে যে তার ফরেন বডিটা অ্যাবডোমেন ক্যাভিটিতে চলে গেছে, এইসব ক্ষেত্রে কিন্তু গ্রেড 3 হয়, সবার ক্ষেত্রে কিন্তু গ্রেড 3 হচ্ছে না। তো যদি ওই গ্রেড 3 ফর দিস কজে হয় সেখানে তো আপনাকে ওপেন করতে হবে। আমি কি বুঝাতে পারছি? গ্রেড 3টা হচ্ছে এইসব কজগুলো দিয়ে। আপু আমাদের একটা পেশেন্ট ছিল, মানে আমাদের মেডিকেলে হচ্ছে পেশেন্টটা প্রথমে মানে আল্ট্রাসাউন্ড ফ্যালাসির কারণে প্রথমে বোঝা যাচ্ছিল না যে ওই পেশেন্টটার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হয়েছে, মানে হলো কি কারণে কারণে এটা বোঝা যাচ্ছিল না। পরে পেশেন্টটা হচ্ছে যখন ডেটোরেট করলো আইসিইউতে নেওয়া হয়েছিল, পরে হচ্ছে গিয়ে মানে পেশেন্টটার হচ্ছে তখন এক পর্যায়ে বিপিও ফল করতেছিল, আবার আর লাস্টের দিকে পিউপিলও ডায়ালেট হয়ে গেছিল। তখন হচ্ছে গিয়ে মানে সেই সময় আমরা আবার মানে সে সময় ওটি করা হয়েছিল, করে তখন প্রায় 3 থেকে 4 লিটার মতো পাস মানে ইভাকুয়েট করা হয়েছে। আর তখন হচ্ছে গিয়ে কিন্তু মানে আর কিছু করেনি, হিস্টেক্টমিও করেনি, কিছু করেনি, কারণ অনেক খারাপ ছিল। তখন হচ্ছে মানে এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে মানে এক গ্রুপ বলছিল যে না এখন কিছু করার দরকার নাই, আর একজন বলছিল যে এখন মানে না এটা ইভাকুয়েট করার দরকার। এরকম একটা আসলে আপু এটা কোন গ্রেডের মধ্যে পড়তো বা এটা এটা কি? তো যেখানে আপনার কনস্ট্যান্ট হাইপোটেনশন, নিউরোলজিক্যাল সিমটম আসতেছে, এটা তো গ্রেড 4 গ্রেড 3, ওর অর্গান ইনভলভমেন্ট হয়ে গেছে, তো এটা তো সিভিয়ার ডিগ্রি গ্রেড 3। তো যেখানে আইসিইউ সাপোর্ট দেওয়া হচ্ছে, আইসিইউ সাপোর্ট মানে কিন্তু অর্গান সাপোর্ট দেয়া। একটা রোগী আইসিইউ তে কখন ঢোকে, কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা কখন রোগীকে এইচডিইউ তে নিই, সিঙ্গেল অর্গান সাপোর্ট দিতে হবে, সেই রোগী এইচডিইউ তে যাবে। 2টা বা তার চেয়ে বেশি অর্গান সাপোর্ট দিতে হবে, সেই রোগী আইসিইউ তে যাবে। তো আপনার রোগীটা আইসিইউ তে ঢুকেছে মানে মিনিমাম 2টা অর্গান সাপোর্ট তাকে দিতে হয়েছে, এর চেয়ে বেশি লাগতে পারে, এরকম ক্রাইটেরিয়া নিয়ে সে আইসিইউ তে ঢুকেছে। তার মানে তার কিন্তু সিভিয়ার ডিগ্রি ইনফেকশন গ্রেড 3। তো গ্রেড 3 ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যতই আপনি দেন, আপনি যতক্ষণ পর্যন্ত সোর্সকে রিমুভ না করছেন ওর কাজ হবে না। তো এই যে পাস গুলো বসেছিল, এই পাস তো ওকে খারাপ করছিল, পাস তো যত তাড়াতাড়ি ড্রেন করে দিবেন তত তাড়াতাড়ি সে ক্লিনিক্যাল ইমপ্রুভ করে যাবে, এই জন্য পাস রিমুভ করেছে। এখানে যেটা হিস্টেক্টমি করার দরকার ছিল কিনা, এখন রোগীর সারাউন্ডিং যদি সাপোর্ট না দেয় হিস্টেক্টমি হয়তো আমরা করতে পারবো না, কারণ সাপোর্টের ব্যাপার আছে। খুব কম টাইমে তার লোকাল যেই জায়গাটা তাকে অনেক বেশি খারাপ করছে, এই পুরুলেন মেটেরিয়াল গুলা তাকে খুব বেশি খারাপ করছে, ওইটাকে ইভাকুয়েট করে তাকে কোনো মতে সিস্টেমিক্যালি সিমটোমেটিক্যালি ইমপ্রুভ করানোর চেষ্টা করা হচ্ছিল। এবং সিমটোমেটিক্যালি সে ইমপ্রুভ করলে তখন হয়তো ফার্দার আবার আরেকটা স্টেপ করা যেতে পারতো, ওই জন্য এটা করা হয়েছে। কিন্তু কিছু না করে রেখে দিলে তো এমনিই মরতো। জি জি, বোঝাতে পারছি? আর কোনো প্রশ্ন? আপু সেপটিক অ্যাকশনে সাইটোমিস দিব কিনা? আফটার ইভাকুয়েশন সোর্সটাকে রিমুভ করে ফেলার পরে আপনার যদি ইউটেরোটনিক দিয়ে রাখতে হয় সেখানে আপনি দিবেন। সেপটিক অ্যাবর্শনে ইভাকুয়েশন করার পরে পেশেন্টের ফলো আপটা কেমন হবে, আর ফলো আপে আমরা কতদিন পরে আসে ইউএসজি করে আসতে বলবো? এটা ইন্ডিভিজুয়ালাইজড, আপনাকে একটু ইন্ডিভিজুয়ালি মনিটরিং এর চিন্তা করতে হবে। জেনারেলি আমরা কি করি, গ্রেড 1 এর রোগীগুলো, ওগুলো তো জাস্ট একটু ইউটেরাসের ইনফেকশন ছিল, অ্যান্টিবায়োটিক কাভারেজে আমি তাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে আমরা তাকে অ্যান্টিবায়োটিক কাভারেজে রেখেছি, ফিভার টিভার চলে গেলে তারপরে তাকে আমরা হয়তো ডিসচার্জ দিয়ে দিয়েছি, 1-2 দিন পরে সে ভালো, সে চলে গেল। 1 to 2 উইকস এর মধ্যে সে হয়তো আসবে, তার আবার আমরা ক্লিনিক্যালি তাকে দেখবো কোনো সিমটম আছে কিনা, এবং সে একটা আলট্রাসোনোগ্রাফি করে আসবে, ক্লিয়ার হয়ে গেছে। জেনারেলি 2 সপ্তাহ। আমরা যদি কোনো ইভাকুয়েশনের পরে আলট্রাসোনো করতে বলি কতদিন পরে বলবো, এটা হচ্ছে ভেরি বেসিক কথা। কারণ হচ্ছে উইদিন 2 উইকস এর মধ্যে কিছু কালেকশন তার থাকতেই পারে, এটা ইউটেরাইন কালেকশন, কিছু তো ব্লিডিং হবে। আমি সোর্স রিমুভ করেছি কিন্তু তার ওয়াল থেকে কিছু ব্লিডিং তো হতেই পারে, এবং সেটা অটোমেটিক বডি রেসপন্সেই হয় ক্লিয়ার হবে, নাইলে অ্যাবজর্ব হবে, ওইটা কোনো ঝামেলা তার করবে না। তো ওই জন্য 2 উইকস পর্যন্ত তো কিছুটা অ্যামাউন্ট অফ ব্লাড স্টেন ডিসচার্জ ইট ইজ এক্সপেক্টেড, এবং ওই সময় আলট্রাসাউন্ড করলে উল্টা বলবে কালেকশন বসে আছে, সেজন্য 2 উইকস পরে করতে বলা হয়। 2 উইকস পরে করলো, তার ক্লিয়ার হলো, আর কোনো সমস্যা নাই, এবার তো সে চলে গেল। যে রোগীটা হচ্ছে আপনার
গ্রেড 2 তে ছিল, দেখে আপনি কল্পটমিও করেছেন, ওকে হয়তো চট করে আপনি ছাড়ছেন না, ওর ক্লিনিক্যালি ইমপ্রুভ কিনা সেটা আপনাকে দেখতে হবে। ও ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক পাচ্ছে, ওর সিমটম কেমন সেটা দেখা হচ্ছে, ওকে আবার হয়তো বেড সাইডে আবার পোর্টেবল আল্ট্রাসাউন্ড বা সে কি আল্ট্রাসাউন্ড করলো, সেখানে তার কালেকশন শেষ হলো, ইউটেরাস ক্লিয়ার হলো, সে ক্লিনিক্যালি একদম 100% ইমপ্রুভ হলো, তারপরে ছাড়া হলো। এ রোগীগুলো তো ছাড়া হবে না। আর যেটা গ্রেড 3 ওটাকে তো চট করে আপনি ছাড়তে পারছেনই না, ওর তো সব ক্লিনিক্যালি সেটেল হয়ে যাওয়ার পরে ছাড়া। তারপরে তাকে আপনি আপনার মতো করে যদি মনে হয় দেখবেন সেটা, কারণ ওকে এনশিওর না করা পর্যন্ত ছাড়া হচ্ছে না, ইউটেরাস ক্লিয়ার, এটা এনশিওর না করে তাকে ছাড়া হচ্ছে না। আমি কি বুঝাতে পারছি? আপু আর কোনো প্রশ্ন? আপু, অ্যাবর্শনের পেশেন্টরা ডিএনসির পরে কতদিন তাদের ব্লিডিংটা থাকতে পারে? সেটা নর্মাল, মানে নর্মালি 2 weeks, around 2 weeks, 1 to 2 weeks এর পর্যন্ত তাদের একটু ব্লাড স্টেন ডিসচার্জ হতে পারে। ইট ইজ অ্যাকসেপ্টেড এন্ড ইট ইজ নর্মাল, প্রোভাইডিং ইট ইজ নট হেভি ব্লিডিং। বেশি ব্লিডিং হবে না, একদম ব্লাড যাবে না, কোনো প্রোডাক্টের মতো কিছু যাবে না, একটু ব্লাড স্টেন ডিসচার্জের মতো তার হবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যাবর্শনটা শেষ করলাম, আর হচ্ছে জিটিডি শেষ করলাম। কালকের ক্লাসে আমরা আরপিএল নিয়ে কথা বলবো, সাথে এক্টোপিক এন্ড প্রেগন্যান্সি অফ আননোন লোকেশন নিয়ে একটু আউটলাইন দিয়ে দিব। কিন্তু আরপিএল আমাদের একটা ডিটেলস ডিসকাশন থাকবে। আমি এবার একটু জিটিডির হিস্ট্রিটা নিয়ে বলি। আমাদের ক্লিনিক্যালে যে কেসগুলো থাকবে ওখানে হিস্ট্রি সাজানোটা হচ্ছে খুব জরুরি, প্রচন্ড জরুরি। এবং আপনাকে জেনারেলি দেয়া হবে হচ্ছে একটা জিটিডি অন কেমোথেরাপি, এরকম কোন রোগী হয়তো ভর্তি আছে, কারণ কেমোথেরাপি যখন পায় তখন রোগীগুলোকে ভর্তি করা হয়, হ্যাঁ, ওই যে সাইকেলটা কমপ্লিট করার জন্য, ওই সময় রোগীটা আপনাকে দেয়া হচ্ছে। তাহলে একটা ডায়াগনোসড কেস আপনি পাচ্ছেন, সেই রোগীটা যখন আমরা হিস্ট্রি বলবো, একটা সুন্দর প্রেজেন্টেশন আমাদের থাকতে হবে। মিসেস এক্স, 24 ইয়ার্স অফ এজ, এই জায়গা থেকে আসছে, অ্যাডমিটেড ফর হার সেকেন্ড সাইকেল কেমোথেরাপি। এটা তো বেসিক্যালি সেই কারণেই ভর্তি হয়েছে, অ্যাডমিটেড ফর হার সেকেন্ড সাইকেল কেমোথেরাপি। তারপরে হচ্ছে নেক্সট চিফ কমপ্লেন্টে থাকবে, শি ইজ আ ডায়াগনোসড কেস অফ জিটিডি, জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ অন কেমোথেরাপি, সে আছে এই জিনিসটা। কিন্তু এটা দিয়ে আপনার হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস হবে না। হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস আপনাকে পুরো হিস্ট্রিটা দিতে হবে, যে কি করে সে জিটিডি ডায়াগনোসিসটা পেলো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, শি ওয়াজ রিলেটিভলি অলরাইট, হয়তো 2 months বা 3 months ব্যাক, দেন she developed হয়তো 6 weeks or 8 weeks of amenorrhea with exaggerated nausea and vomiting, for which she visited her local doctor, and she was diagnosed as a case of molar pregnancy by ultrasonography and beta HCG level, and she was managed accordingly by suction evacuation and curettage. After that period, after that she was on regular follow-up by beta HCG. এইখানে আমরা কি করি, আমরা তার প্রথম beta HCG লেভেল কত ছিল সেটা বলার চেষ্টা করি, তারপরে তার beta HCG কত ছিল সেগুলো বলার চেষ্টা করি। এগুলো কোনো কিছু আপনার বলতে হবে না, এবং এগুলো আপনি পাবেনও না পরীক্ষার হলে। এবং আপনি তখন আরেকটা কাজ করেন, her beta HCG was done 1 week after, then her next beta HCG was done 2 weeks after, then না, এইভাবেও আপনি বলবেন না। আপনি যেটা বলবেন, she was managed accordingly by suction evacuation and curettage, and she was on regular follow-up by her doctor's advice by beta HCG. Initially it was reducing in nature, but after 1 month it was not reducing, rather it becomes plateau in nature, অথবা it was steady in nature, যে steady ছিল। As it was in steady nature for successive 3 to 4 weeks period, so she was diagnosed as a case of GTD, and scoring was done, and she was got second single agent chemotherapy, and now she is further admitted for her second cycle chemotherapy, and now she is getting also single agent chemotherapy দিয়ে সে চলছে। এখন আজকের দিনে তার কোনো কমপ্লেন আছে কিনা, যেহেতু সে সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি পাচ্ছে। নাও ইট ইজ হার থার্ড ডে অফ হার সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি অফ সেকেন্ড সাইকেল। She did not have any complaint like any fever, any abdominal pain, any diarrhea, or any other vomiting, nausea, vomiting, something like that. এই ধরনের কোনো কমপ্লেন তার নাই। She also did not complain of any abnormal parvaginal bleeding, cough, respiratory distress, মানে মেটাস্টেসিসের কোনো পিকচারও সে আমাকে বলে নাই।
এইভাবে এই এতটুকু দিয়ে আমি তার শেষ করলাম যে তার সে এটা পেলো এবং তার এখন রিসেন্টলি কোনো কমপ্লেন নাই। তারপরে হচ্ছে রিগার্ডিং হার ড্রাগ হিস্ট্রি, শি ইজ গেটিং মেথোট্রেক্সাইড অ্যান্ড অল্টারনেট ফলিনিক অ্যাসিড। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি বাকি সব কমপ্লিট করলেন, জেনারেল এক্সামিনেশন কমপ্লিট করলেন, অ্যাবডোমিনালি গিয়ে তার ইউটেরাসের সাইজ পাচ্ছেন কিনা, থিকালুটেন সিস্ট গুলো কোনো বোঝা যায় কিনা, পারভেজাইনালি গিয়ে ইউটেরাসের সাইজ কত, লেটারালি কোনো থিকালুটেন সিস্ট আছে কিনা, অবশ্যই ইন্সপেকশন করে ভ্যাজাইনাতে কোনো নোডিউল পাচ্ছেন কিনা, এগুলো করবেন, পিআর করবেন। এই দিয়ে আপনি দাঁড়াচ্ছেন যে সো মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ কেস অফ gestational trophoblastic disease on second cycle chemotherapy। এই দিয়ে আপনি কিন্তু দাঁড়াচ্ছেন। এইভাবে খুব সিম্পলি আপনি কেসটাকে প্রেজেন্ট করেন। এখানে ইনার আপনাকে কি জিনিসটা জেনে রাখতে হবে, বেটার হয় যদি সে বিটিএসসিজি লেভেলটা বলতে পারে, প্রথম বিটিএসসিজি লেভেলটা, এটা একটু আপনি জেনে রাখতে পারেন, অথবা আপনি চাইতে পারেন যে আমি বিটিএসসিজি লেভেলটা একটু দেখতে চাই। হিস্টোপ্যাথোলজি রিপোর্ট যদি থাকে সেটাকে আপনি নিতে পারেন। 2, তৃতীয় হচ্ছে তাহলে ডায়াগনোসিস আরো কনফার্ম হয়। তৃতীয় হচ্ছে আপনি তার স্কোরিং এন্ড স্টেজিংটা করে ফেলা। স্কোরিং মানে তার বয়সটা কত, তারপরে হচ্ছে তার কোন জিনিসের পরে শুরু হয়েছে, যে মোলার প্রেগন্যান্সির পরে না ডিএনসির পরে, হ্যাঁ এই জিনিসগুলো একটু আমাদের দেখতে হয়। তারপরে হচ্ছে বিটিএসসিজি লেভেলটা জানতে পারলে আমার জন্য ভালো হয়। তার কোথাও কোনো মেটাস্টেসিসের পিকচার আমি ক্লিনিক্যালি পাচ্ছি না, হ্যাঁ তারপরে রেডিওলজিতে আমাকে দেখতে দেওয়া হয় না, ক্লিনিক্যালি সে সিমটোমেটিক না, তো সব মিলাই আমার লো রিস্ক মনে হচ্ছে। এজটাও ইয়াঙ্গার এজ গ্রুপ, 40-এর নিচে আছে, সব মিলাই লো রিস্ক মনে হচ্ছে, এবং সে অলরেডি বলছেও যে সে এক ধরনের কেমোথেরাপি পাচ্ছে, তাহলে সব মিলাই সে লো রিস্ক সিঙ্গেল এজেন্ট কেমোথেরাপি পাচ্ছে। এইগুলো দিয়ে তারপরে আপনার প্রশ্ন শুরু হবে। আমি কি বোঝাতে পারছি? মানে হিস্ট্রিটা আপনারা সিম্পল রাখবেন, এবং কিভাবে জিটিডি ডায়াগনোসিস হয়েছে এটা কিন্তু হিস্ট্রিতে একটু থাকতে হবে। তারপর আজকে সে কি পাচ্ছে, এখন তার সিমটম আছে কিনা, কেমোথেরাপি রিলেটেড কোনো সাইড ইফেক্ট তার আছে কিনা, এই কথাগুলো আপনাকে হিস্ট্রিতে আনতে হবে। ক্লিয়ার সবার কাছে? জি আপু। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করি। নেক্সট কালকের ক্লাসে আমাদের বাকি যে লেফট ওভার টপিকস গুলো সেগুলো আমরা আলোচনা করে দেব। তাহলে আজকে শেষ করি। জি আপু। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।